ইজি আর কি ব্যবহার করা। কাজল ভালো আছেন? শাহিনুর রহমান কাজল, আসসালামু আলাইকুম ভাইয়া। কি খবর? জি ভালো আছি। ভালো আছেন? আমরা কি শুরু করছি, লাইভে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল। এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন এন্ড সাইকোলজি কনফারেন্স 2020-তে। সো এটা বাংলাদেশে এই প্রথম আমরা অর্গানাইজ করছি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন সাইকোলজি কনফারেন্স। উই আর ভেরি ফরচুনেট যে আমাদের সাথে আমরা কোলাবোরেট করেছেন বাংলাদেশের বিখ্যাত 4টি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চিটাগং বিশ্ববিদ্যালয়। তো আজকে আমাদের প্রথম দিনে প্রথম সেশন। আমি যদি একটু প্রেজেন্টেশনে চলে যাই, তো প্রেজেন্টেশনে যাওয়ার আগে যারা পার্টিসিপেন্ট যোগদান করেছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য। তো আশা করি আমরা খুব ভালো একটা ফ্রুটফুল সেশন পাবো। একটু সময় দিবেন আমাদেরকে। হাবিব ভাই আপনি কি আছেন? একটু আপনার হেল্প দরকার পিপিটিটা একটু স্ক্রিনে নিয়ে আসার জন্য। আমি যদি আপনাদেরকে এর মাঝখানে একটু তথ্য দিই যে আমরা যখন থেকে আর কি রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু করলাম, উই গট হিউজ রেসপন্স। সো হান্ড্রেডস অফ রেজিস্ট্রেশন ছিল এবং কালকে আমাদেরকে একটা সময়ে রেজিস্ট্রেশনটা ক্লোজও করতে হয়েছে বিকজ আমাদের প্রিপারেশনে কিছু ব্যাপার ছিল। এরপরেও আমরা দেখছিলাম অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম। সো উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্য রেসপন্স। এবং যদি আপনাদের সাথে একটু শেয়ার করি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে এবং প্রত্যেকটা বিভাগ থেকে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি এবং আমাদের রেজিস্ট্রেশনের সংখ্যাটা ছিল হচ্ছে অ্যারাউন্ড 700। তো সেটার মধ্যে যদি দেখি যে সেটা গভর্নমেন্ট সেক্টর থেকে আমাদের সাথে পার্টিসিপেন্টরা জয়েন করেছেন, এনজিও থেকে পার্টিসিপেন্টরা আছেন, তারপরে হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে এক্সিকিউটিভসরা আছেন এবং হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যেও দেখলাম যে অনেক বেশি রেসপন্স। তো আমরা এই রেসপন্সটা দেখে, যেহেতু এটা প্রথমবারের মতো এবং বিষয়টাও আপনারা জানেন যে একটু মানে সচরাচর আমরা এই ধরনের বিষয়গুলো দেখি না, তারপরেও এই রেসপন্স পেয়ে আমরা অনেক মানে খুশি যে সবাই এত আগ্রহ প্রকাশ করেছে। তো যেটা বলছিলাম যে আমাদের এই শুরুতে যদি একটু খুবই সংক্ষেপে আমাদের অবজেক্টিভটা বলি, যে আমরা 2008 সাল থেকেই আর কি ইন্ডাস্ট্রিতে কাজ করা হচ্ছে এবং মোস্টলি ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে প্রায় 200-র মতো অর্গানাইজেশনের সাথে আমাদের ট্রেনিং করার সুযোগ হয়েছে। তো সেখান থেকে আমরা দেখছিলাম যে অর্গানাইজেশন গুলোতে বিভিন্ন প্র্যাকটিসে এই অর্গানাইজেশনাল সাইকোলজির যে
স্পেশালাইজড নলেজটা আছে এটা নিয়ে কাজ করার কিছু সুযোগ আমরা দেখতে পাচ্ছিলাম, এবং ক্লায়েন্টসদের থেকেও আমরা কিছু রিকোয়ারমেন্ট পাচ্ছিলাম, সেটা একটা বিষয়। আর একটা যেটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে কথা বলতে গিয়ে বা স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন হয়ে আমরা যেটা দেখলাম, যে কনসেপ্ট গুলো আছে সেটা একটু গ্লোবাল কনসেপ্ট, এবং বেস্ট প্র্যাকটিস বা বেস্ট এক্সাম্পল যেগুলো সেগুলো গ্লোবাল এক্সাম্পল। তো সেখানে দেখলাম যে বাংলাদেশের লোকাল কন্টেক্সচুয়ালাইজেশনের একটা সুযোগ আমাদের এখানে আছে। আর থার্ড যেটা বলছি, যে ইন্ডাস্ট্রি অলরেডি এইসব বিষয় নিয়ে কাজ করছেন, তো সেখানে যদি আমরা দেখলাম যে একাডেমিয়াকে আমরা কোলাবোরেট করতে পারি, তো আমরা হয়তো বা বিগার ইম্প্যাক্টটা দেখতে পাবো। তো এই তিনটা অবজেক্টিভকে মাথায় নিয়ে আসলে আমাদের এই কনফারেন্সটাকে ডিজাইন করা, যে অর্গানাইজেশনের প্র্যাকটিস গুলোতে স্পেশালাইজ নলেজ নিয়ে আসা, গ্লোবাল কনসেপ্ট গুলোকে বাংলাদেশের কন্টেক্সচুয়ালাইজেশনের সুযোগ তৈরি করা, এবং ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা সাস্টেইনেবল কোলাবোরেশনের মাধ্যমে সামনের দিনগুলোতে কাজ করার আরো সুযোগ তৈরি করা। তো আপনারা অলরেডি জানেন যে আমাদের এখানে আমরা 2 দিনে 4টা সেশন করছি। তো আজকে আমাদের প্রথম দিনের প্রথম সেশন, এরপরে আজকে দুপুর 3টায় আরেকটা সেশন হবে, সেটা পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে। আর কালকে আরো 2টা সেশন হবে, একটা লিডারশিপ নিয়ে আর একটা হচ্ছে এমপ্লয়ি এঙ্গেজমেন্ট এন্ড ওয়েলবিং নিয়ে। তো আজকের সেশনটাতে আমাদের এখানে কিনোট স্পিচ দিবেন হচ্ছেন প্রফেসর ডক্টর রেজাল করিম স্যার। উনি একজন নিউরো সায়েন্টিস্ট এবং প্রফেসর। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ সাইকোলজিতে কর্মরত আছেন। স্যারের সম্পর্কে যদি একটু বলি, যে স্যার হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আছেন, এর পাশাপাশি উনি অলসো সার্ভড অ্যাজ এ রিসার্চ ফেলো ফর 2 ইয়ার্স এরি বিশ্ববিদ্যালয়, উইচিটা ওয়াশিংটনে, ক্যান্সাসের। এবং হচ্ছে এছাড়াও উনি স্মিথ কেটলওয়েল আই রিসার্চ ইনস্টিটিউট সান ফ্রান্সিসকোতে ক্যালিফোর্নিয়াতে উনি রিসার্চ ওয়ার্কে কাজ করেছেন। এবং এছাড়াও উনি অ্যাফিলিয়েট রিসার্চ ফেলো হিসেবে ছিলেন হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে। তাছাড়াও উনি পোস্ট ডক্টরাল রিসার্চ ট্রেনিং করেছেন হচ্ছে নিউরো সায়েন্সে এবং নিউরো হ্যাবিলিটেশনের উপরে পৃথিবীর 3টা বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে। আর এছাড়াও উনি ওনার পিএইচডি করেছেন, এক্সপেরিমেন্টাল পিএইচডি যেটা করেছেন সেটা হচ্ছে জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটি থেকে। ওনার প্রায় 20 বছরের ওপরেরও ক্যারিয়ার, এবং উনি অসংখ্য রিসার্চ পেপারে কাজ করেছেন। ওনার অনেকগুলো বিখ্যাত সাইটেশন আছে। আমি যদি একটু বলি যে উনি এখন পর্যন্ত 39টা স্কলারলি পেপার ওনার পাবলিশ হয়েছে, এবং এছাড়াও উনি 17টা কনফারেন্স এবং সিম্পোসিয়াজমের প্রসিডিংস এর উনি অংশগ্রহণ করেছেন। এছাড়া উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক স্কলারশিপ পেয়েছেন। তার মধ্যে হচ্ছে যে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ ছিল, যেটা হচ্ছে ইউনিভার্সিটি ইউএসএ ইউনিভার্সিটি ছিল এনভিশন রিসার্চ ইনস্টিটিউট থেকে। সো স্যারের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বুঝলাম যে উনার আসলে ওরকম ভাবে আমাদের মানে বর্ণনা দেওয়ার মানে ওভাবে দরকার পড়ে না। উনি নিজের ওনার ফিল্ডে খুবই এস্টাবলিশড একজন অধ্যাপক এবং নিউরো সায়েন্টিস্ট। তো স্যার আমাদের আজকে কিনোট স্পিচ দিবেন, সেটা দিয়ে আমরা সেশনটা শুরু করব। বাট সেশনে যাওয়ার আগে আমি যদি আরেকবার একটু আমাদের প্যানেলিস্টদের সম্পর্কে একটু পরিচয় দিয়ে দিই। আমাদের সাথে আমরা উই আর ভেরি ফরচুনেট যে আমাদের সাথে আছেন হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ইমিডিয়েট এক্স চেয়ারম্যান স্যার একরাম আহমেদ স্যার। তো উনারও অনেক বর্ণাঢ্য একটা ক্যারিয়ার। উনি 2013 থেকে 2016 পর্যন্ত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। স্যার আপনাকে ওয়েলকাম আমাদের সেশনে। ধন্যবাদ। ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে জয়েন করেছেন ব্যাংকিং ইন্ডাস্ট্রি একজন উজ্জ্বল নক্ষত্র বলা যেতে পারে, জাহান আপা। উনার 28 বছরের ওপরের ক্যারিয়ার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। উনি এখন ব্র্যাক ব্যাংকে আছেন, ব্র্যাক ব্যাংকের হেড অফ হিউম্যান রিসোর্সেস হিসেবে। এছাড়াও আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন মঞ্জুলা মোর্শেদ আপা। উনারও 20 বছরের ওপরের চাকরি জীবনের অধ্যায় রয়েছে, এবং সেটা খুবই গ্লোরিয়াস একটা অধ্যায়। উনি বর্তমানে কর্মরত আছেন হচ্ছেন বাংলা লিংকে হেড অফ হিউম্যান রিসোর্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হিসেবে। এছাড়াও এর আগে উনি লাফা সুরমা সিমেন্টে ছিলেন হেড অফ হিউম্যান রিসোর্স ডিরেক্টর হিসেবে। তার আগে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে ছিলেন, এবং তার আগে ব্রিটিশ আমেরিকান টোবাগোতে উনি কাজ করেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের সাথে আছেন আমাদের
এনরুটের চেয়ারম্যান এবং চিফ কনসালটেন্ট তারিকুল হক ভাই। তো উনারও যদি বলি যে 20 বছরের ওপরের ক্যারিয়ারে উনি আছেন আমাদের সাথে, এবং উনার জার্নিটা শুরু হয়েছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো দিয়ে। এরপরে উনি এনরুটের যাত্রাটা শুরু করেন আমাদের সাথে, এবং এরপরে উনি বাংলাদেশে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মিড টু সিনিয়র লেভেলের যে হেডহান্টিং বা রিক্রুটমেন্ট গুলো হয় সেখানে উনি সুনামের সাথে রিক্রুটমেন্টটা করে আসছেন। সেখানে আমাদের ডেডিকেটেড টিম আছে, সেই টিমটা আর কি লিড করছেন দাউদ ভাই, সরি তারিক ভাই। আমরা যদি একটু দেখি যে আমাদের সেশনটা 2 ঘন্টার, তো স্যার প্রথমে তার কিনোট স্পিচটা দিবেন, এরপরে আমরা প্যানেলিস্ট যারা সম্মানিত প্যানেলিস্ট আছেন তাদের কাছ থেকে হয়তোবা সেটার উপরে কিছু কোয়েশ্চেন বা কমেন্ট নিব। তারপরে আমরা প্রত্যেকজন প্যানেলিস্ট কাছে কিছু ইনসাইট জিজ্ঞেস করবো তাদের ইন্ডাস্ট্রি এবং তাদের কর্মক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেটার উপরে। এরপরে আমরা ওপেন যে প্ল্যাটফর্মে যেসব পার্টিসিপেন্টসরা আছেন তাদের কাছ থেকে কোয়েশ্চেন এবং কমেন্টস নিব। তো আমরা যদি আর দেরি না করে সেশনটা শুরু করি, তো রেজাউল করিম স্যারকে আমি অনুরোধ করব যে স্যার আপনি যদি আপনার স্পিচটা শুরু করেন। আর ইন দা মিন টাইম যদি পার্টিসিপেন্টদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু কোয়েশ্চেন এন্ড কিউ&এ ট্যাবে আপনাদের কোয়েশ্চেন গুলো লিখতে পারেন। তো আমরা সময়ে সময়ে টাইম টু টাইম কোয়েশ্চেন গুলো আর কি আপনাদের দিব। জি রেজাউল করিম স্যার। Okay, thank you, Habiba Appa. Do you hear me? জি স্যার শোনা যাচ্ছে স্যার। Okay, good. So, আমি শুরু করার আগে এই কনফারেন্সের আয়োজনকারী এনরুট কে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং এর সাথে যারা কর্মরত আছেন তারা যথেষ্ট মানে পরিশ্রম করেছেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো অ্যাকচুয়ালি ইট ইজ এ মাইলস্টোন ইন দ্য হিস্ট্রি অফ সাইকোলজি ইন বাংলাদেশ, যেহেতু আগে কখনো হয়নি, সেজন্য এটা মাইলস্টোনই বলবো। তো আমি আমার বক্তব্য শুরু করবো। আমি কি স্লাইডটা এখন শেয়ার করবো? শেয়ারিং স্ক্রিনটা কি ওকে ফর মি? ওকে, do you see this slide? Yes, sir. স্যার দেখা যাচ্ছে। Yes, yes. Is it enough? The size, font size, is it visible clearly? জি স্যার ক্লিয়ারলি দেখা যাচ্ছে। Okay, thank you. So, wait for a moment. Okay, so this session is about psychology for personnel recruitment and selection. Actually, under this session, our specific topic is psychometric testing and brain-based coaching in the workplace, a novel and integrated approach to effective HR management. Actually, এইটার ভিতরেই আমি পার্সোনাল রিক্রুটমেন্ট সিলেকশন এবং রিক্রুটমেন্ট ডেভেলপমেন্ট পার্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমার এই স্পিচটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রথমেই আছে এইচআর ম্যানেজমেন্ট। এইচআর ম্যানেজমেন্টে আমি দ্রুত গতিতে কিছু কথা বলবো, কারণ আই হ্যাভ লট মেনি নাম্বার অফ স্লাইডস, আই হ্যাভ টু ফিনিশ অন টাইম। সো এইচআর ম্যানেজমেন্ট সম্পর্কে আমি বুঝতে পারছি যে কর্পোরেট ওয়ার্ল্ডে যারা আছেন তারা হয়তো আমার থেকে বেশি জানেন, সেই জন্য আমি এখানে খুব বেশি কথা বলবো না। So HR management actually is the strategic approach to effective management of people working in a company or organization. It includes the planning for human resource needs, including recruitment and selection, training and development, and performance appraisal. It also includes welfare and safety, wage and salary administration, reward management, etc. So it includes many things, but my focus of discussion will be on
recruitment and selection, and personnel development. If we look, we can see the process of HR management. At a glance here, you see recruitment can be from both internal and external sources, selection and training. This is for development, assessing performance, and motivating rewards, benefits, recognition, and many other activities are done by the HR department. I'm not going to discuss in detail because I think people from corporate or know more than me about this about HR management. So HR management প্রত্যেকটা অর্গানাইজেশনে কিছু বিজনেস অবজেক্টিভস থাকে, সেই অনুযায়ী তারা প্ল্যান করেন আর কি, প্ল্যানিং হয় এবং রিক্রুটমেন্ট সিলেকশনের জন্য তারা জব অ্যানালাইসিস করেন। জব অ্যানালাইসিসের দুইটা পার্ট, একটা জব ডেসক্রিপশন এবং আরেকটা হলো জব স্পেসিফিকেশন। সো আমি জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশন সম্পর্কে বলবো। অ্যাকচুয়ালি জব অ্যানালাইসিস ইজ দ্য কর্নারস্টোন অফ পার্সোনাল রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। জব ডেসক্রিপশন বলতে বোঝায় জবের প্রকৃতিটা কেমন, নেচারটা কেমন, জব টাইটেল, কোন পরিবেশে এমপ্লয়িকে কাজ করতে হবে, কি কি ডিউটিজ রেসপন্সিবিলিটিস আছে, কি ধরনের মেশিন ব্যবহার করতে হবে, হ্যাজার্ডাস সিচুয়েশন কিনা, এগুলোকে জব ডেসক্রিপশন। অন দ্য আদার হ্যান্ড জব স্পেসিফিকেশন বলতে বোঝানো হচ্ছে এই জবটা করার জন্য, স্পেসিফিক জব করার জন্য কি ধরনের কোয়ালিফিকেশন দরকার, কি ধরনের এক্সপিরিয়েন্স, ট্রেনিং, স্কিলস দরকার, কি ধরনের পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক্স প্রয়োজন হয়, সেটিকে বলা হচ্ছে জব স্পেসিফিকেশন। এই দুইটার কাজ নেসেসারি আর কি, যে কোনো রিক্রুটমেন্ট এবং সিলেকশনের পূর্বে যেটা করতে হয়। So what is recruitment? Recruitment is the first step in the hiring process. Actually, it is a process of generating a pool of qualified applicants, prospective, potential candidates for the position of, vacant position or anticipated vacancies. So recruitment actually is the process of attracting a large quantity of participants, applicants, যেটা আমি বললাম আর কি। এটা করা হয় অ্যাডের মাধ্যমে, বাই অ্যানাউন্সমেন্ট, প্লেসিং অ্যাডস, এগুলোর মাধ্যমে করা হয়। So it has two goals: to attract the qualified applicants and encourage unqualified applicants to select themselves out. And there are two sources of recruitment: internal sources and external sources. Internal sources include job posting and bidding, promotions and transfer, employee referrals, re-recruiting former employees and applicants, internal recruiting database. And external sources include schools, colleges and universities, labor unions, media sources, employment agencies, etc. Then what is selection? So বোঝা যাচ্ছে যে রিক্রুটমেন্ট এবং সিলেকশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা লেম্যান, জেনারেল পিপল যারা, তারা হয়তো মনে করি রিক্রুটমেন্ট সিলেকশন একই জিনিস। অ্যাকচুয়ালি there is a difference between the two. Recruitment is the first step and selection is the second step of hiring industrial or organizational person. So here, যখন আপনার লার্জ পুল অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আপনি জেনারেট করেছেন, তখন সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে who are the best fitted applicants for the position. সেই যে সিলেকশন প্রসেসটা, সেটাকে বলা হচ্ছে সিলেকশন আর কি। অর্থাৎ কোয়ালিফাইড যারা আপনার পজিশনগুলোর জন্য, তাদেরকে স্ক্রিন আউট করা আর কি, ডিফারেন্সিয়েটিং বিটুইন দি অ্যাপ্লিক্যান্টস, সেখান থেকে বেস্ট ক্যান্ডিডেটদেরকে বের করে নিয়ে এসে তাদেরকে জব অফার করা। So it ensures the organization that it has right number, right kind of people at the right place and at the right time. Actually, selection is a two-way process because organization একদিকে যেমন তার প্রয়োজন অনুযায়ী, তার নিড অনুযায়ী একজন ব্যক্তিকে বা তার প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ব্যক্তিদেরকে নিয়োগ দিতে চাচ্ছেন, তো জব অফার করলেই তো হবে না, সেটা আবার যিনি অ্যাপ্লিকেন্ট তাকেও অ্যাকসেপ্ট করতে হবে আর কি। সো সে হয়তো অ্যাপ্লাই করেছে, কিন্তু এই কোম্পানিতে জব করবে কি করবে না, সেটা কিন্তু তার ডিসিশনের বিষয়। সো এখানে যখন দুইজনের ইন্টারেস্ট এবং আগ্রহ যখন মিলে যাবে, যখন অ্যাকসেপ্ট করবে, তখনই কিন্তু এটা সাকসেসফুল হবে আর কি। সো সাকসেসফুল সিলেকশন ডিপেন্ডস অন বোথ পার্টিজ। Conventional selection tools. There are some selection tools. First, information gathering and reviewing. This includes application forms and resumes,
biographical data, reference checking, then written examination or knowledge testing. আমি কিন্তু যেগুলো বলছি আমাদের দেশে যেরকম হয় কনভেনশনালি সেগুলো আমি বলছি আর কি। And then third on job interview. It is actually face-to-face, interaction process between the interviewer and the interviewee. এটা বর্তমানে অবশ্য ভিডিওর মাধ্যমে হতে পারে। টেলিফোন ইন্টারভিউ যদিও আছে সেটা সার্ভের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমি মনে করি না যে রিক্রুটমেন্ট বা সিলেকশন বেলায় সেটা প্রযোজ্য হবে। সো ইন্টারভিউ যে ধরনের কোশ্চেন গুলো করা হয় সেই কোশ্চেন্স গুলো ইনক্লুডিং এডুকেশন, এক্সপিরিয়েন্স, নলেজ অফ জব প্রসিডিউরস, মেন্টাল অ্যাবিলিটি, পার্সোনালিটি, কমিউনিকেশন অ্যাবিলিটি, সোশ্যাল স্কিলস, এই এরিয়াগুলো থেকে ব্যক্তিকে অ্যাপ্লিক্যান্টকে প্রশ্ন করা হয়। সো ইন্টারভিউ বিভিন্ন ধরনের আছে। প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, স্ট্রাকচার্ড ইন্টারভিউ এন্ড আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। স্ট্রাকচার্ড ইন্টারভিউ কোশ্চেন গুলো প্রিডিটারমিন থাকে এন্ড রেটিং স্কোর, যেটা রেট করা হবে, স্কোর দেওয়া হবে, সেটা স্ট্যান্ডার্ডাইজ থাকে, আগে থেকে ঠিক করা থাকে, কেমন অ্যান্সার হলে কেমন স্কোর দেওয়া হবে। And this can be of two types, situational interview and behavioral interview. Situational interview যেটা করা হয়, the interviewer asks questions about what the applicant would do in a hypothetical situation. একটা hypothetical situation এ I will give example, তাকে question করা হয় আর কি। Then behavioral interview, in which the questions focus on the applicant's behavior in past situations. Unstructured interview actually এখানে this is open-ended, আগে থেকে কোনো কোশ্চেন সেট করা থাকে না, নো স্ট্যান্ডার্ড কোশ্চেন্স, এন্ড সেখানে স্কোরিং এর কোনো নীতিমালা থাকে না আগে থেকে। সো let me give you some examples, example questions. There are many example questions. I will mention just only one from is situational interview example questions. What would you do if an angry and dissatisfied customer confronted you? Behavioral interview example questions, আমি আবার একটাই বলছি আর কি। Tell me about a time when you or your boss made an unpopular decision that had to be executed by your team. Unstructured interview example questions, why should we hire you? There are many examples, আমি এখানে 3-4টা করে পুট করেছি আর কি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। Then another tool is a work sample. পারিশ্রমিক কখনো কখনো ডিপেন্ডিং অন দি নেচার অফ দি জব ওয়ার্ক স্যাম্পল দেওয়া হয় আর কি, সে কাজটা করতে পারে কিনা এই ধরনের টেকনিক ফলো করা হয়। And finally medical examination and drug testing. Drug testing আমার মনে হয় না আমাদের দেশে করা হয়। ড্রাগ টেস্টিং হলো যে ইলিগাল ড্রাগ কে ইউজ করে কিনা তার বডিতে আর কি, সেটা আর কি। তো এটা করা উচিত। Anyway, so if we see very briefly, conventional selection process looks like this. So প্রথমে ইনিশিয়াল একটা স্ক্রিনিং হয়, যেখানে পার্টিসিপেন্টরা তার মিনিমাম কোয়ালিফিকেশন মিট করতে পেরেছে কিনা সেটা দেখা হয় আর কি। ইফ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন মিট না করতে পারে তাহলে অ্যাপ্লিক্যান্টকে রিজেক্ট করা হয়, অ্যাপ্লিকেশনটা বাদ দেওয়া হয়। দেন মিনিমাম কোয়ালিফিকেশন ফুলফিল করলে দেন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখা হয়। দেন এগেইন যদি কমপ্লিট না হয় তাহলে রিজেক্টেড হয়। দেন এমপ্লয়মেন্ট টেস্ট, যেটা আমাদের দেশে আসলে রিটেন টেস্ট বা নলেজ টেস্টিং বলতে পারে আর কি, সেটা হয় আর কি। নো সাইকোলজিক্যাল টেস্ট, সেটা আমি আলোচনা করবো পরে। যখন এটাতে পাস করে দেন কম্প্রিহেন্সিভ ইন্টারভিউ বা জব ইন্টারভিউ আমরা বলি আর কি, সেটা নেওয়া হয়। এইখানে যারা পাস করে তাদেরকে কন্ডিশনাল জব অফার করা হতে পারে, সেটা পরবর্তীতে পার্মানেন্ট জব অফারে পরিণত হয়। অথবা কন্ডিশনাল জব অফার করা হয় যে তার আরো তাকে কিছু এক্সামিন করা হবে, যেমন ব্যাকগ্রাউন্ড এক্সামিনেশন ইফ রিকোয়ার্ড, ব্যাকগ্রাউন্ড সে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ কিনা। আমাদের দেশে কিন্তু আসলে এইভাবে আমার মনে হয় না ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশনগুলোতে করা হয়, বাট এটা দেখা উচিত। এটা যদি পাস করে দেন মেডিকেল অর ফিজিক্যাল এক্সামিনেশন ইফ রিকোয়ার্ড, এইভাবে সে পার্মানেন্ট জবটা তাকে অফার করা হয়। দেন ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাকসেপ্ট দ্য অফার, তাহলে কিন্তু রিক্রুটমেন্ট সিলেকশনটা ফাইনালি হয়ে যায়। সো পোস্ট সিলেকশন এইচআর ফাংশনস, পার্সোনাল ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। শুধু সিলেকশন রিক্রুটমেন্ট সিলেকশন করলে তো হলো না, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি একটা ভিশন থাকে আর কি। সেই ভিশনকে সামনে রেখে তারা ট্রেনিং বা ডেভেলপমেন্ট কিছু পরিকল্পনা করে থাকেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমার এটা কম জানা আছে, হয়তো যারা কর্পোরেট অর্ডার আছে তারা আমার সাথে শেয়ার করবেন। বেশিরভাগ যেটা হয় ওরিয়েন্টেশন টাইপের ট্রেনিং হয় আর কি, যে আমার মনে পরের সাইডে দিলে ভালো হবে। কি ধরনের ওরিয়েন্টেশন হয়, যে পলিসিস, ইন্ডাস্ট্রিয়াল পলিসিস বা অর্গানাইজেশন পলিসিস, ডেইলি রুটিন, এমপ্লয়ি বেনিফিট ইনফরমেশন, কোম্পানি কিভাবে অপারেট করে, কিভাবে রান করে,
হায়ারার্কি কি, নর্ম কি কোম্পানির, সেফটি মেজার্স, রেগুলেশনস, ফ্যাসিলিটিস, টুলস, এগুলো সম্পর্কে পার্টিসিপেন্ট আই মিন তিনি সিলেক্টেড হয়েছে তাদেরকে নিউ এমপ্লয়ি আর কি, নিউ পার্সোনাল তাদেরকে ট্রেনিং দেওয়া হয় আর কি। অন দ্য জব, অফ দি জব কিছু ট্রেনিং হয়তো বা দেওয়া হয়, বাট মোস্টলি এই বিষয়টার উপরই ফোকাস কিন্তু বেশি করা হয়। So now I'm going to discuss about the critical evaluation of the conventional selection tools. আমি যে টুলগুলোর কথা বললাম সেগুলোর আমি critical evaluation করব, then I go to the psychological test. The first resume lies, আমরা দেখেছি যে প্রথমে কিন্তু ছিল resume analysis আর কি, হ্যাঁ, যে পার্টিসিপেন্ট অ্যাপ্লিকেন্ট কিন্তু তাদের রিজুমে অনেক মিথ্যা কথা বলে আর কি, গবেষণা দেখা গেছে। দেখেন আমি এখানে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি প্রথমত এটা ইজিয়ার and faster, সেদিক থেকে ঠিক আছে, but and it cannot measure candidates personality. Personality is a very important factor that motivate you in the organization. একটা গবেষণা দেখা গেছে সোসাইটি অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইউএসএ, গবেষণা দেখা গেছে ওভার 53% of individuals lie about something on their resume in some way, কোনো না কোনো ভাবে। এবং ইয়ং জেনারেশনের মধ্যে, ইয়ং ওয়ার্কার্স যারা, তাদের মধ্যে এই রেটটা অনেক বেশি, ইট ইজ ওভার 70%. Written examination or selection test, it is basically a test of knowledge or academic achievement. আমাদের দেশে যেটা হয় আসলে, হ্যাঁ, অলরেডি অ্যাচিভ করেছে তার উপরই পরীক্ষাটা হয়। It does not tell us anything about the candidate's aptitude, personality, motivation, and honesty. So the question, do you want to hire the candidate who has checked all the boxes correctly? আপনি টেস্ট দিয়েছেন, সব বক্স, এমসিকিউ বা রিটেন যেটাই হোক, all the boxes correctly checked, but does not meet mental ability and personality criteria. Do you want to hire him or her? That is a big question. Then interview is not a good measure of a candidate's personality. It has been shown repeatedly that human judgment is subjective and fallible. মানুষ আমাদের জাজমেন্ট সেগুলো ভেরি মাচ সাবজেক্টিভ এবং ভুল ত্রুটি ভরা, and especially interview the processটা সেটা স্টিরিওটাইপিং, পার্সোনাল বায়াস, হ্যালো ইফেক্ট, হর্ন ইফেক্ট, and errors of central tendency, এগুলো দ্বারা যথেষ্টভাবে প্রভাবিত হয়। আমি এগুলো একটু ডিটেইলস আলোচনা করব, পরের স্লাইডে আছে। As I mentioned before, interview can be of two types, structured and unstructured. Structured interview এটা ভালো টেক মোটামুটি, because predetermined questions থাকে, কিভাবে স্কোর করা হবে, কত কেমন আনসার করলে কেমন স্কোর দেওয়া হবে, এগুলো সব থেকে আগে থেকে ডিটারমিন করা হয়। বাট ইট ইজ নট ইউজুয়ালি ইউজড, পার্টিকুলারলি ইন বাংলাদেশে কিন্তু এই ধরনের স্ট্রাকচার ইন্টারভিউ টুল ব্যবহৃত হয় না। So let us go to the second on interview unstructured. Unstructured interview. In interview, as I mentioned before, কোশ্চেন গুলো থেকে আগে থেকে কিন্তু স্পেসিফাইড করা থাকে না আর কি, এবং কিভাবে কোশ্চেন আনসার গুলো স্কোর করা হবে, there is no standard system, and that is the big problem. So বিভিন্ন ক্যান্ডিডেট আপনি বিভিন্ন কোশ্চেন করছেন, বিভিন্ন অ্যাপ্লিক্যান্ট আপনি বিভিন্ন কোশ্চেন করছেন, so there is no a single standard to compare between the applicants. This is a big problem, and স্কোরও কিন্তু ভ্যারি করছে আর কি। আপনি প্রথমে একজন ইন্টারভিউ নিয়েছেন, তাকে হয়তো আপনি 50-এর মধ্যে 40 দিয়েছেন, এরপরে একদম শেষে যে ক্যান্ডিডেট আছে আপনি কিন্তু আসলে ভুলে গেছেন যে আগে কেমন করার কারণে তাকে 40 দিয়েছেন আর কি। এখন যে ক্যান্ডিডেট সে হয়তো তার থেকে ভালো করতে পারে, কিন্তু হয়তো তাকে কম দিয়ে বসছেন আর কি, এটা কিন্তু হতে পারে। This unstructured interview is seriously affected by the following factors. You see, snap judgment. Snap judgment হলো খুব তড়িঘড়ি করে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয় আর কি। নেগেটিভ এমফাসিস হলো যে ব্যক্তির হয়তো দুই একটা নেগেটিভ বৈশিষ্ট্য আছে, কখনো কখনো ইন্টারভিউয়ার যারা তারা এই দুই একটা নেগেটিভ, সবকিছু তার ভালো পজিটিভ আর কি, দুই একটা নেগেটিভ তার উপর বেশি এমফাসিস তাকে বাদ দিয়ে দেয় আর কি। হ্যাঁ, হ্যালো ইফেক্ট বাংলায় আমরা বলি পরিস্থিতি প্রভাব। এই পরিস্থিতি মানে আমি আপনাকে ফেস বাই ফেস চিনি এরকম পরিস্থিতি না, এখানে পরিস্থিতি প্রভাব বলতে বোঝানো হচ্ছে যে আপনার একটা ভালো বৈশিষ্ট্য আছে আমি জানি, হ্যাঁ, মনে করেন যে আপনি খুব অনেস্ট মানুষ, কিন্তু অনেস্ট মানেই যে আপনার পারফরমেন্স ভালো হবে সেটা কিন্তু গ্যারান্টি নেই। ইফ আই জেনারেলাইজ ইউর অনেস্টি টু ইউর গুড পারফরমেন্স, হ্যাঁ, এইটা যদি জেনারেলাইজ করা হয় সেটাকে বলা হচ্ছে হ্যালো ইফেক্ট। হ্যাঁ, হর্ন ইফেক্ট জাস্ট অপোজিট, ঠিক খারাপ আর কি। হ্যাঁ, যে একজন মানুষ দেখতে হয়তো কালো দেখতে এটাই মনে করছি, তাহলে তার মরালিটি হয়তো ভালো না আর কি। হ্যাঁ, এই যে এটাকে বলে হর্ন ইফেক্ট আর কি। এই আনস্ট্রাকচার্ড ইন্টারভিউটা সিরিয়াসলি অ্যাফেক্টেড
by these factors and biases, cultural noise আছে সেখানে, বিভিন্ন আমাদের সেখানে পলিটিক্যাল ইস্যু কিন্তু আমাদের দেশে আসে, যদি আমি এটাকে মেনশন করি আর কি। হ্যাঁ, বিভিন্ন কারণে আমরা বায়াস হতে পারি, সিরিয়াসলি অ্যাফেক্টেড, যেটা আমরা দেশে কিন্তু খুবই ইউজ হয়, আনস্ট্রাকচার্ড ইন্টারভিউটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, and it is seriously affected. So role of psychology in HR management, তাহলে সাইকোলজিস্টরা কিভাবে হেল্প করতে পারে? What is the role of psychologist in this case? Why should you use psychometric test? You should use psychometric test because psychometric test is objective. It does not depend on personal judgment. আমি গবেষণা দেখা গেছে যে আপনি সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে যাদেরকে রিক্রুট করছেন বা সিলেক্টেড করছেন, তাদেরকে দেখা যাচ্ছে তাদের যে সাইকোমেট্রিক টেস্টের যে ফলাফল এবং পরবর্তীতে তাদেরকে জবে যখন কাজ করতে দেওয়া হচ্ছে, সেই জব পারফরমেন্স হাইলি কোরিলেটেড, স্ট্যাটিস্টিক্যালি হাইলি কোরিলেটেড। একটা গবেষণার কথা বলি, একটা না অনেকগুলো গবেষণার কথা আমার এখানে আলোচনার বিষয় আর কি। A study by Network HR and Personnel today showed that 78% of HR personnel consider psychometric test a powerful tool for hiring. 78% of HR personnel তারা মনে করে যে এটা পাওয়ারফুল টেকনিক ফর হায়ারিং এমপ্লয়িজ। And over 80% of the Fortune 500 companies in the USA তে, I am sorry to say, যে আমাদের বাংলাদেশি ডাটা আমাদের নেই, কারণ সেটা আপনারা নিজেই বুঝতে পারছেন, এই এরিয়াতে আমাদের গবেষণা হয় না, অনেক লিমিটেশনস আমাদের আছে। সো ইউএস এর 500 যে ফরচুন কোম্পানি, তাদের 80% তারা সাইকোমেট্রিক টেস্ট ইউজ করে টু recruit and select their employees. And by 75% of the Times top 100 companies in the UK. Times এর মতে যে তারা একটা র‍্যাঙ্কিং করেছিল, ইউকে তে যে 100 টপ মোস্ট কোম্পানি আছে তাদের 75% সাইকোমেট্রিক টেস্ট ইউজ করে। According to another survey, 37% in Hungary, 70% Swedish, and 93% of respondents from Czech Republic. তারাও বলেছে সাইকোমেট্রিক টেস্ট is a fair test for making fair decision. It is good to use. Then in South Australian government, South Australia তে Australian government তারা রিসেন্টলি 2017 সালে তারা চাইল্ড কেয়ার পজিশনের জন্য এই সাইকোমেট্রিক টেস্ট ইন্ট্রোডিউস করেছে 2017 সালে। এবং সেখানে দেখা গেছে যে এক্সিস্টিং যারা এমপ্লয়ি ছিল তাদের মধ্যে থেকে 2 জন অলরেডি বাদ পড়ে গেছে, they were found unsuitable for this position. Then আমাকে এটা ডিস্টার্ব করছে, এটা আমি সরাই কিভাবে? ওকে, so countries like India, even India তে slowly এই সাইকোমেট্রিক টেস্ট ব্যবহার করা শুরু হয়েছে আর কি। আর একটা সার্ভে কথা বলতে পারি, সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 2016 সালে করেছে, 18% অফ ইন্ডিয়ান কোম্পানি ইউজ সাইকোমেট্রিক টেস্টিং ইন देयर হায়ারিং প্রসেস, এবং এটা অ্যানুয়ালি 10 to 15% ইনক্রিজ করছে আর কি। এবং তাদের মধ্যে 80% say they made less risky and more reliable hiring decisions. In Bangladesh, psychometric tests have been in use in the armed forces for many years. আর্মিতে এটা দীর্ঘদিন যাবত ব্যবহৃত হচ্ছে, still now. They are also, আমি পরের ইনফরমেশনটা আমি শুনে লিখেছি আর কি, they are also used in the recruitment and selection in Bangladesh Air Force and Bangladesh Navy as well. সেখানে নাকি তার মানে বিভিন্ন বাহিনীগুলোতে কিন্তু ব্যবহৃত হয় আর কি। Previously, Bangladesh Public Service Commission, Public Service Commissioner স্যার আছেন, Bangladesh Public Service Commission used to apply psychological tests, but those tests were unstandardized. They কখনো এটা সাইকোমেট্রিক টেস্ট ছিল unstandardized and unfortunately have been discontinued for the last several years. যা ছিল সেটাও কেটে ফেলে দেওয়া হয়েছে, এটা নাই। Use psychometric test to hire the right employee. So you have a nice pool of candidates, having flashiest resume, most experience, smoothest talker, তাকে আপনি রিক্রুটমেন্ট করবেন। অথবা এমন হতে পারে যে a candidate could have all the boxes checked correctly but not meet the criteria of key personality and psychological test. এইখানে কিন্তু সাইকোলজিস্ট আপনাকে হেল্প করতে পারে, এখানে সাইকোলজিস্ট বড় রোল আছে। You can choose the right person if you use psychological test. Use psychometric test for the to hire the right. এমন হতে পারে যে দুজন ক্যান্ডিডেটস সিমিলার রিজম, একই পারফরমেন্স করেছে, ভেরি ইমপ্রেসিভ, আপনি দুজনের মধ্যে পার্থক্য করতে পারছেন না, বাট ইউ ওয়ান্ট টু রিক্রুট অনলি ওয়ান। হাউ?
Here again, psychological test can discriminate who is the best fit for the job, for the position. Because psychological standardized test, it is very reliable and objective, valid. If you use psychological test, you will be able to reduce the chances of a bad hire, turnover, or a wrong fit, saves time, money, operational processes, and stress for everyone involved. আমার স্লাইডগুলোতে অনেক ইনফরমেশন সবকিছু বলতে গেলে আমি সময় পারবো না আর কি, সেজন্য আমি আমার ভাষায় বলছি, তাহলে যেমন ফাস্টারও হবে, প্রেজেন্টেশনটা তাড়াতাড়ি হবে, একই সাথে আমার মনে হয় ইনফরমেশনগুলো আপনারা মেইন ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। Use psychometric test to avoid the cost of a bad hire. A career builder survey stated that bad hires cost 27% of the US employers more than $50,000. এবং দেখেন ইন্ডিয়াতে কি হয়েছে, in India the cost of bad hiring decision ranges at nearly 30% of the applicant's first year salary. So if you did not select the right candidate for a job that offers 2 lakh rupees per year, তার মানে সেখানে 60,000 rupees into additional cost of an income করতে হচ্ছে। In Bangladesh, unfortunately, no data available. So use psychometric test to avoid the cost of a bad hire. এই ধরনের সিচুয়েশন আপনাকে পেতে হবে না। Then another important use psychometric test to avoid a wrongful removal. কোনো আপনি এমপ্লয়িকে স্যাক করবেন, রিমুভ করতে চান, তাহলে আমরা কি করি, পার্সোনাল জাজমেন্টের উপর, বেসড অন পার্সোনাল জাজমেন্ট হুইচ ইজ এরোনিয়াস, অনেক সময় বায়াসড হয় আর কি, পার্সোনাল অনেক ফ্যাক্টর সেখানে ঢুকে পড়ে আর কি, and that removal is a wrong removal. If you use psychometric test, তাহলে আপনাকে এই সাবজেক্টিভ জাজমেন্টের উপর ভিত্তি করে রিমুভ করতে হবে না, এবং সেটা ব্যাড রিমুভাল হবে না, রং রিমুভাল হবে না। ইউজ সাইকোমেট্রিক টেস্ট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনার একটা ইনস্টিটিউটে অনেক এমপ্লয়ি আছে, অনেক পার্সোনেল আছে, একটা গুড টিম আপনি ফর্ম করতে চান আর কি, কিন্তু সেখানে কিন্তু এমন হতে পারে প্রত্যেকেই তাদের ম্যাক্সিমাম পোটেনশিয়াল তারা ইউজ করে তারা কিন্তু ম্যাক্সিমাম পারফরমেন্স শো করবে, এটি আপনার এক্সপেকটেশন আর কি, বাট সেটা কিন্তু সবসময় নাও হতে পারে। So you may need to train some employees or personnel. So psychometric test can help you to determine why is training needed, what kind of training is needed, and precisely who needs the training. কার ট্রেনিং দরকার, কি ধরনের ট্রেনিং দরকার, এবং কেন ট্রেনিং দরকার, এগুলো কিন্তু আপনি বের করতে পারেন by using psychometric test. Use psychometric test for talent management and development. Talent management and development. ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশনগুলোতে প্রায় কিন্তু হয় যে একজন এমপ্লয়ি আছে, তারপর আপনি খুব খুশি, তাকে কিন্তু আপনি হায়ার রেসপন্সিবিলিটি দিয়ে দেন, যে রেসপন্সিবিলিটি আছে তার চেয়ে হায়ার পজিশন, হায়ার রেসপন্সিবিলিটি দিয়ে দেন বেসড অন ইউর পার্সোনাল জাজমেন্ট। এটা কিন্তু এরোনিয়াস হতে পারে আর কি। সো আপনি যদি কাউকে হায়ার পজিশন, হায়ার রেসপন্সিবিলিটি দিতে চান, you can trust psychometric test. You can do it by using psychometric test. That means you are managing talent in a better way. And you can also introduce incentive schemes and development programs based on psychometric testing results or assessment results. Use psychometric test for employee retention. Studies claim that between 70 to 90% of new employees decide whether or not to stay in the job within the first 6 months of employment. চাকরিতে জয়নিং এর প্রথম 6 মাসের মধ্যে সিদ্ধান্ত নেয় তারা সেখানে কাজ করবে, চাকরি করবে কি করবে না, চলে যাবে কিনা। In a study by William M. Mercer Incorporation, 45% of employers reported turnover costs of 10,000 per lost employee, and 20% reported costs closer to $30,000. এই যে একটা মানে বড় ধরনের একটা ক্ষতি, কস্ট এবং টার্নওভার, এই অনেক সময় এইচআর প্রফেশনালস তারা এটা গুরুত্ব দেন না, দে আন্ডারএস্টিমেট, এটা গুরুত্ব দেন না, and they do not want to identify the causes, why টার্নওভার কেন হচ্ছে, এটা কিন্তু তারা গুরুত্ব দেন না, বা দিলেও সেটা হয়তো বেসড অন পার্সোনাল জাজমেন্ট। সো সাইকোলজিক্যাল
টেস্ট যদি প্রয়োগ করা হয় ডিউরিং দি ফার্স্ট 6 মান্থস, যে টার্নওভার করার আগেই শুরুতে যদি করা হয়, তাহলে কিন্তু ইউ ক্যান ইউজ দ্য রেজাল্টস যে আসলে হোয়াট ইজ দ্য প্রবলেম, কেন সে চলে যেতে চাচ্ছে আর কি। অ্যান্ড ইউ ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স টু রিটেইন দ্য এমপ্লয়িজ। আপনি রিক্রুট করেছেন, একটা অনেক লেংদি প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন, অনেক টাইম ব্যয় করেছেন, এনার্জি এবং মানি ব্যয় করেছেন, আবার নতুন করে রিক্রুটমেন্ট দিবেন, তাহলে এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং এবং কস্টলি হবে। এগুলো থেকে বাঁচার জন্য ইউ ক্যান ইউজ সাইকোমেট্রিক টেস্ট। ইউজ সাইকোমেট্রিক টেস্ট ফর এমপ্লয়ি এনগেজমেন্ট। অনেক সময় এমপ্লয়িজ আর পার্সোনেল, ইন্ডাস্ট্রিয়াল পার্সোনেল, তাদের কিন্তু বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমস থাকতে পারে। দে মে সাফার ফ্রম ডিফারেন্ট সাইকোলজিক্যাল প্রবলেমস, বোথ মেজর অ্যান্ড মাইনর, depression, personality disorder, poor subjective and or social well-being. Time to time you can measure আপনার ইন্ডাস্ট্রি এবং অর্গানাইজেশনের এমপ্লয়ি যারা প্রত্যেক লেভেলে ফ্রম দ্য বটম টু দি টপ, প্রত্যেক লেভেল মেজার করে দেখতে পারেন আসলে কার কি অবস্থা, অ্যান্ড ডিপেন্ডিং অন দ্যাট ইউ ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স। তাহলে কি হবে, দে উইল এনগেজ দেমসেলভস ইন দেয়ার অ্যাক্টিভিটিস। নাহলে কিন্তু এনগেজমেন্ট হবে না, তারা কিন্তু আগ্রহ স্পৃহা হারিয়ে ফেলবে, কাজে কিন্তু মনোনিবেশ করবে না। Use psychometric test for the betterment of employees. এতক্ষণ আমি বললাম ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশনের স্বার্থ, এমপ্লয়ির কিন্তু এখানে একটা স্বার্থ আছে। যখন আপনি সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে রেজাল্টগুলো তাদেরকে ইনফর্ম করছেন, দে উইল বি অ্যাওয়ার অফ ইট। তারা কিন্তু তাদের দে ক্যান চেঞ্জ দেয়ার বিহেভিয়ার, দে ক্যান এনগেজ দেমসেলভস। এতে তারাও কিন্তু বেনিফিটেড হবে আর কি। এতক্ষণ এত কথা বললাম সাইকোমেট্রিক টেস্ট কি কি কাজে ব্যবহার করা যায়, এর উপকারিতা কি। The question is, what is a psychometric test? Psychometric test কি জিনিস? Let us see. এখন আমরা দেখি psychometric test কি। A psychometric test is an objective and standardized measure of a sample of behavior used to measure individual differences in psychological functioning, defined in terms of behavioral and mental characteristics. So বুঝতেই পারছেন সাইকোমেট্রিক টেস্ট স্ট্যান্ডার্ডাইজড এবং অবজেক্টিভ মেজার, যেটা ব্যবহার করা হয় মানুষের অ্যাবিলিটি, বিভিন্ন অ্যাট্রিবিউটস, বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটস, পার্সোনালিটি, ইমোশনস, মোটিভেশনস, ইন্টারেস্ট, এগুলো মেজার করা হয়। Can we, based on psychological results, can we consider some applicant pass or fail? Yes, no, or maybe? No. There is no pass or fail or something between these two in a psychometric test. আমরা বলতে পারি না যে হ্যাঁ সাইকোমেট্রিক সে পাস, এটা কিন্তু আমরা লেম্যান যারা তারা কিন্তু এটা বলে সাইকোলজি টেস্টে পাস করেছে। নো, কিন্তু পাস বা ফেল বলতে কিছু নাই, এটা মাঝখানে কিছু নাই। ইট ইজ অল অ্যাবাউট জব ফিট, কে কোন জবে ফিট করে, এটাই কিন্তু আমাদের এখানে মূল কথা। ইট ইজ অল অ্যাবাউট জব ফিট, নো পাস, নো ফেল, নো মেবি, এ ধরনের কোনো কথা এখানে। জব ফিট, প্রত্যেকেই না কোনো কাজে ফিট করবে, সেই অনুযায়ী তাকে রিক্রুট করতে হবে, সিলেকশন দিতে হবে। Psychometric test you can trust about 100% because psychometric is objective measure, valid and reliable, and it has sometimes norms. সব psychometric টেস্টে নর্ম থাকে না, বাট কখনো কখনো থাকে, অনেকগুলোই থাকে। একটা আমি এখানে একটু বলে রাখি, একটা সাইকোমেট্রিক টেস্ট ডেভেলপ করতে একটা সায়েন্টিফিক ওয়েতে রিসার্চের মাধ্যমে করা হয়, কয়েকটা বছর লেগে যায়। আমার যে পিএইচডি স্টুডেন্ট ছিল, সে শুধুমাত্র অন্যদের টেস্ট বাংলাদেশে অ্যাডাপ্ট করেছিল, সে পিএইচডি 4 বছর যাবত সেটা সে করেছে, যদি সে 8টা না 9টা টেস্ট সে অ্যাডাপ্ট করেছিল আর কি। বাট ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ এ সিঙ্গেল টেস্ট, জাস্ট ইট ইজ ইউর ওন কন্ট্রিবিউশন, ফুললি নট অ্যাডাপ্টেশন। আমরা বাংলাদেশে যেটা করি, বিদেশি টেস্টগুলো বাংলাদেশে অ্যাডাপ্ট করে নিই আর কি। সে অ্যাডাপ্ট করেছিল, 4 বছর লেগেছে, হি গট দি ডিগ্রি, আলহামদুলিল্লাহ। সো আমার হয়তো আরেকটা লেকচার লাগবে পরবর্তীতে, হাউ উই ক্যান ডেভেলপ সাইকোমেট্রিক টেস্ট, সেটা আমরা পরে বলবো। Types of psychometric tests, there are different types. First, প্রথমে দুই ভাগে ভাগ করা আছে, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, পার্সোনালিটি টেস্ট। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট আবার 3 ধরনের, ইন্টেলিজেন্স টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট এন্ড অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্ট আর মোস্টলি ইউজড ইন একাডেমিক সেক্টর আফটার ট্রেনিং। আপনি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারেন, আপনি ট্রেনিং দেওয়ার পরে সেই ট্রেনিং এর ফলাফলটা কেমন, সেখানে অ্যাচিভমেন্ট টেস্ট প্রয়োগ করতে পারেন। বাট অ্যাপটিটিউড টেস্ট, এটাই হলো আমাদের এখানে মেইন। অ্যাপটিটিউড টেস্ট উইল ইন্ডিকেট দ্য পোটেনশিয়ালস ফর অ্যাচিভমেন্ট। পোটেনশিয়ালস ফর, যাদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন তারা পরবর্তীতে কেমন করবে, দ্যাট ক্যান বি প্রেডিক্টেড বেসড অন দি রেজাল্টস অফ অ্যাপটিটিউড টেস্ট।
ইন্টেলিজেন্স টেস্ট এক ধরনের অ্যাপটিটিউড টেস্ট, বাট সব অ্যাপটিটিউড টেস্ট কিন্তু ইন্টেলিজেন্স টেস্ট না। সব ইন্টেলিজেন্স টেস্ট অ্যাপটিটিউড টেস্ট, বাট সব অ্যাপটিটিউড টেস্ট ইন্টেলিজেন্স টেস্ট না। I put here some examples of psychometric test, very good test. আমি এখানে কিছু নাম লিখেছি: ইন্টেলিজেন্স টেস্ট, ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড, very good test for using in industry, ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, লিডারশিপ অ্যাট্রিবিউটস টেস্ট, এখানে সবগুলো কিন্তু খুব ভালো। লার্নিং অ্যাজিলিটি অ্যাসেসমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট ইন্ডিকেটরস, এমপ্লয়ি রিটেনশন অ্যাসেসমেন্ট, ইন্টারেস্ট ইনভেন্টরিজ, ইন্টিগ্রিটি টেস্ট, সিচুয়েশনাল জাজমেন্ট টেস্ট, পপুলারলি ইউজড all over the world except Bangladesh. Which test should you use? অনেক টেস্ট আছে, আপনি কোনটা প্রয়োগ করবেন? It is very difficult to judge. It depends on your need, on what you want to measure or assess. একই জিনিস মেজার করা অনেকগুলো আছে। দেন ইউ হ্যাভ, এটা আসলে আমাদের নলেজ লাগবে যে কোন টেস্ট আসলে ভালো, সেটা জাজমেন্টের ক্যাপাসিটি থাকতে হবে। উই শুড ইনিশিয়েট। দিস ইজ ডিটারমাইন্ড বাই জব অ্যানালাইসিস অ্যাজ স্টেটেড আর্লিয়ার। আমি আগে জব অ্যানালাইসিসের কথা বলেছি। জব অ্যানালাইসিসে বলে দিবে আপনার আসলে কোন টেস্টটা আপনি সিলেক্ট করবেন আর কি আপনার রিক্রুটমেন্ট বা সিলেকশনের জন্য। হাউ ক্যান এইচআর ডিপার্টমেন্ট ইউজ নিউরোসায়েন্স? আমি আমার টপিকে বলেছি দুইটা জিনিস কিন্তু, সাইকোমেট্রিক টেস্টিং অ্যান্ড ব্রেন বেসড কোচিং ইন দ্য ওয়ার্কপ্লেস। সো এখন আমি আলোচনা করছি হাউ ক্যান এইচআর ডিপার্টমেন্ট ইউজ নিউরোসায়েন্স। Again, neuroscientific knowledge can be used in personnel recruitment and selection. আমি এখানে এই স্লাইডটা আমি লাইন বাই লাইন পড়ে শোনাবো, বিকজ ভেরি ইন্টারেস্টিং। আমি এটা না পড়ে শুনে পারছি না, আপনারাও যারা আসেন পড়েন আর কি। এক্সাম্পল 1, two professors Alpha and Beta are both excellent scholars, but they work and think in totally different ways. Alpha is meticulous and leaves no detail to chance. When learning new material, he masters every detail and has total command of the topic. Alpha is verbal and easily wins debates with his quick thinking and elegant arguments. His writing is clear and concise, with flawless grammar and spelling. Alpha is athletic and is a nationally ranked tennis player. Curiously, he is only mediocre at other sports, but with prolonged practice, he is able to master them. Alpha's office is neat and tidy, with every item carefully placed in its correct location. On his desk is the project on which he is currently working and nothing else. Beta, on the other hand, appears to be messy and disorganized. Dekhen, scholar kintu, but messy and disorganized compared with Alpha, and has poor recall for details. He grasps the heart of an idea quickly, however, can tie diverse concepts into a meaningful picture. Poses Beta a challenge, however, for he has difficulty expressing his ideas in words. Like Alpha, Beta is athletic, but Beta acquires the general motor skills of new sports rapidly. Although he has never been able to become a top participant in any event, in contrast with Alpha, who works on only one project at a time, Beta works on several projects concurrently, leading to files of papers and books in his workspace, unlike Alpha's meticulous desk. The fundamental difference between I am sorry, it was disconnected. I don't know why. Okay, let me share the screen again. Do you hear me? Hello, do you hear me? Okay. Yes. We are hearing. Yes, okay. I don't know why it was disconnected. Wait for a moment. Okay. So the fundamental difference between them is their preferred cognitive mode. Alpha
is analytical, logical, verbal, and meticulous, whereas beta is a synthesizer, more concerned with organizing concepts and visualizing meaningful wholes. Alpha and beta represent extreme dominance of left hemisphere and right hemisphere respectively. So in the brain we have two hemispheres, left hemisphere and right hemisphere. Alpha is left hemisphere dominant, whereas beta যিনি তার রাইট হেমিস্ফিয়ার ডমিনেন্ট। এখন আপনি কাকে রিক্রুটমেন্ট করবেন? নিউরোসায়েন্টিফিক নলেজ ক্যান হেল্প ইউ যে আপনার কোন ধরনের অ্যাট্রিবিউটস, কোন ধরনের কোয়ালিটি দরকার। উই অলরেডি নো যার লেফট হেমিস্ফিয়ার dominant, he is more analytical, logical, verbal, and meticulous. আপনার যদি এই ধরনের ব্যক্তি দরকার হয়, you will recruit alpha. Or if you need somebody who is synthesizer and more concerned with organizing concepts and visualizing meaningful whole, then you will recruit beta. I can give another example from your organization company. এগুলো কিন্তু কাল্পনিক না, সবই কিন্তু আমি দিচ্ছি ফ্যাক্ট বেসড। আমি যে উদাহরণটা দিয়েছি এটা নিউরো সায়েন্স বই থেকে। এখন যে এক্সাম্পলটা দিচ্ছি এই এক্সাম্পলটা হংকং একটা কোম্পানির এক্সাম্পল। Jen is a successful auditor in a medium-sized auditing company in Hong Kong. Her brain map showed that she is a left brain person. That means right hemisphere are more activated, right hemisphere dominant. She likes systems, processes, data, and clear results, which is why she excels at her job. She খুব ভালো করে এই এরিয়াতে। It also indicated that she enjoys routine tasks, cautiousness, and precision, and she prefers to work in a secure and stable environment. When her line manager requested her to be more proactive in looking for new clients and business leads, she became less engaged and even considered leaving the organization. যখনই তাকে বলছে আরো নতুন কিছু ক্লায়েন্ট সৃষ্টি করো না, তখনই সে এনগেজ লেস হয়ে গেছে, আর কাজে মনোযোগ দেয় না। ইভেন সে ওই অর্গানাইজেশন ছেড়ে দিয়েছে। কেন দিয়েছে? পরবর্তীতে দেখা গেছে যে গবেষণা করে আর কি, ইউ সি in fact active networking requires dopamine in the brain, a chemical that helps control the brain's reward and pleasure centers, as well as creativity and innovation, which are brain preference that Jen does not display. Generator ছিল না। ASR professional can use brain mapping assessment tools to examine people's behavior preferences. Prism brain mapping, এখানে একটা বিষয় যে তাহলে কি আমরা যখন রিক্রুটমেন্ট করে সিলেকশন তাদেরকে আমরা বলবো ঠিক আছে তুমি ব্রেন ম্যাপ করে আসো, ব্রেন স্ক্যান করে আসো? নো, ইট উইল বি আনরিয়ালিস্টিক। সেই জন্য কিছু বিহেভিয়ারাল মেজার্স আছে যার মাধ্যমে আমরা ব্রেন ম্যাপ করতে পারি, তাহলে তার কোন হেমিস্ফিয়ারটা লেফট হেমিস্ফিয়ার নাকি রাইট হেমিস্ফিয়ার ডমিনেন্ট সেটা জানা যায়। এর মধ্যে একটা হলো প্রিজম ব্রেন ম্যাপিং। ইট ইজ এ বিহেভিয়ারাল টেস্ট, সো ইউ ক্যান ডু ইট ইন ইউর ইন্ডাস্ট্রি, ইন ইউর অর্গানাইজেশন। আমি এটা নিয়ে আর বাড়াচ্ছি না, কারণ আমি লাইন বাই লাইন পড়েছি, বিকজ ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এক্সাম। Leadership development through brain-based coaching. Leadership development. An organization's main pillar of success is the success of leadership, impactful leadership, right? Neuro leadership নামে একটা নতুন একটা কনসেপ্ট অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট রক 2006 সালে ইন্ট্রোডিউস করেছেন। এখন ইউরোপের সব দেশে এটা ব্যবহৃত হচ্ছে, ইন অল ইউরোপিয়ান কান্ট্রিজ, ইভেন ইন সাউথ এশিয়ান কান্ট্রি ইন্ডিয়াতেও এটা শুরু হয়েছে। এটা কি জিনিস? নিউরো লিডারশিপ focuses on applying neuroscientific knowledge into areas of leadership development, management training, change management education, and consulting and coaching. আর কোচিং তো আমরা বুঝতেই পারছি, ফ্যাসিলিটেটিং পজিটিভ চেঞ্জ বাই ইমপ্রুভিং থিংকিং, থটটাকে চেঞ্জ করে দেওয়া কি থ্রু কোচিং। ব্রেন বেসড কোচিং ইজ এ কোচিং অ্যাপ্রোচ রুটেড ইন কন্টেম্পোরারি নিউরোসায়েন্স। তো নিউরোসায়েন্সের উপর রেজাল্টের ফলাফলের উপর গবেষণালব্ধ ফলাফল ভিত্তি করে এটা করা হয়েছে আর কি। এটা ডিজাইন করা হয়েছে মূলত লিডার্সদের জন্য, ম্যানেজার্স এবং কোচেস, বিশেষ করে যারা বিজি তাদের জন্য আর কি। ডেভেলপিং এ ব্রেন ফ্রেন্ডলি ওয়ার্কিং এনভায়রনমেন্ট, পারপাসটা এর অবজেক্টিভটা হলো একটাই, টু ক্রিয়েট এ ব্রেন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইন দ্য অর্গানাইজেশন, ব্রেন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, and to change thoughts of people working in the organization. এখানে একটা গবেষণা ফলাফল বলা হয়েছে আর কি। Juniper Networks, an American manufacturer, witnessed an 80% increase in employee engagement levels after implementing a neuroscience-based program for managers. যখন ম্যানেজারদেরকে নিউরোসায়েন্স-বেসড প্রোগ্রাম বা কোচিং করা হয়েছে, দেখা গেছে যে তাদের যে এমপ্লয়ি তার 80% এনগেজমেন্ট বেড়ে গেছে। 80% এনগেজমেন্ট বেড়ে গেছে, তার মানে কি এই ম্যানেজাররা তাদের এমপ্লয়ীদের সাথে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, সেটা তাদের ইমপ্রুভ স্ট্র্যাটেজিতে তাদের সাথে ডিল করেছে, ইন্টারঅ্যাক্ট করেছে।
Brain mapping enables ASR professional to figure out the parts of the brain that need to be developed for a particular role. Yeah, yes. ওই জেনের কথা বললাম, জেনের লেফট হেমিস্ফিয়ার ডমিনেন্ট রোল প্লে করে, রাইট হেমিস্ফিয়ার ডমিনেন্ট রোল প্লে করে না। বাট ইফ ইউ ওয়ান্ট টু activate the right hemisphere, you can train, you can coach. তো যে পার্টস গুলো অ্যাক্টিভেটেড হচ্ছে, বিকজ আমি এর আগে একটা ওয়েবিনারে আমি বলেছিলাম আর কি নিউরো লিডারশিপের উপর আর কি, সেখানে বলেছিলাম নিউরোপ্লাস্টিসিটি। হ্যাঁ, ব্রেন ক্যান চেঞ্জ ইটস ফাংশন, ফাংশনাল ক্যাপাসিটি ক্যান বি চেঞ্জ থ্রু ট্রেনিং, থ্রু কোচিং। হ্যাঁ, নিউরো সায়েন্সের এই নলেজটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি আর ইন ইন্ডাস্ট্রি এন্ড অর্গানাইজেশন। হোয়াই ব্রেন বেসড কোচিং? ব্রেন বেসড কোচিং কেন? বিকজ we are directed by the brain, right? Brain directed map, our behavior, right? Our mental process, everything we do in today's conference presentation and the participants are asked, we all are guided by the brain. Our behavior, mental process, thoughts, everything guided by the brain. You see, the brain regions involved in industry te কিন্তু আমাদের যারা এইচআর প্রফেশনাল যারা আছেন তাদের কি অনেক ধরনের আমরা দেখিয়েছি আর কি, যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কি। সো ডিসিশন মেকিং, থিঙ্কিং, রিজনিং, এইগুলোর ক্ষেত্রে ব্রেনের কোন কোন এরিয়া কাজ করে? গবেষণায় দেখা গেছে অ্যান্টেরিয়র সিঙ্গুলার কর্টেক্স, অরবিটোফ্রন্টাল কর্টেক্স এবং মেডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স, এই এরিয়া, দিস এরিয়াস আর ইনভলভ ইন ডিসিশন মেকিং, intellectual functioning. On the other hand, amygdala, insula, fusiform gyrus, these are involved in emotional functions and interaction with other people. এখন যদি আপনার ইমোশন যদি নেগেটিভলি হয়, then emotion and cognitive functions, these are negatively related, correlated. ইমোশনটা যদি নেগেটিভ হয় তাহলে আপনার কগনিটিভ ফাংশনস রিডিউস করবে আর কি। আমি পরের স্লাইড দেখাচ্ছি। ইমোশন ইজ স্ট্রঙ্গার দ্যান ইন্টেলেক্ট। Emotion is stronger than intellect. So if the environment is not brain friendly, if the environment is not psychologically convenient, তাহলে কিন্তু problem. The employee will not be able to function properly. Emotions are effective drivers of behavior and life over most cognitive processes. Reality and rational processes have a secondary role. Research has suggested reason to believe that emotion more than intellectual ability drives a leader's thinking and decision making. After thinking, decision making, it mostly driven by your emotion. After emotional state jodi bhalo thake, you can take a good decision. You see in this picture I have shown, left hand side cognitive, knowledge, memory, intention, and right hand side affective, emotions, drives. এখন আপনার এই কগনিশনটা যদি কন্ট্রোল করা হয়, যেটা আমরা করি, মোস্ট অফ দি মেবি এইচআর প্রফেশনালস, হ্যাঁ, তারা এমপ্লয়ীদের কন্ট্রোল করে আর তা না করে যদি অটোমেটিক, এই পাশে আছে at the bottom top, lower bottom side, automatic. গবেষণায় দেখা গেছে যে ড্রাইভিং সিট ইজ হিয়ার, দ্যাট মিনস ইমোশন অ্যান্ড অটোমেটিক, তাদেরকে ফ্রিডম দিতে হবে and emotionally healthy environment create করতে হবে। ড্রাইভিং সিট ইজ হিয়ার, not here. You see, driving seat is here, not control cognitive process. এই গবেষণা 2001 সালে হায়াত নামক একজন সায়েন্টিস্ট করেছেন। The impact of fear, আপনার এমপ্লয়ি পার্সোনাল যদি সারাক্ষণ ফিয়ার থাকে, ভয় থাকে, হ্যাঁ, it has negative impact not only on hormonal balance, হরমোন ইমব্যালেন্স হয়ে যাবে, it will affect the functions of the prefrontal cortex. You know, prefrontal cortex is involved in intellectual functioning, thinking, reasoning, rational thoughts are highly affected by the amygdala, prefrontal cortex আবার affected হয় amygdala দ্বারা কি। amygdala emotional functionsটাকে regulate করে আর কি। So any threat or perceived threat has a profound negative impact on the brain that distorts thinking process and severely reduces cognitive ability. So fearful environment সৃষ্টি করা যাবে না। You see, very interesting, আমি আগেও দেখিয়েছিলাম why brain based coaching, social pain equal to physical pain. গবেষণা দেখা গেছে, you see, dorsal anterior cingulate cortex and right ventral prefrontal cortex. Social pain, this is for social pain, this is for physical pain, this is for social pain, physical pain, the same areas are affected both by social pain and physical pain. আপনি আমাকে ফিজিক্যালি হার্ট করলেও আমার যে এরিয়া এফেক্টেড হবে ব্রেনে,
মেন্টালি বা সোশ্যালি যদি আপনি আমাকে ডিসঅনার বা ডিসরেসপেক্ট করেন, আমাকে যদি হার্ট করেন, the same it will be activated. And even sometimes fear is stronger than motivation. So আমাদের এই বিষয়গুলো কিন্তু বিবেচনা রাখতে হবে। এই যে এর উপর ভিত্তি করে আমরা যে কথা হাউ আওয়ার ব্রেন ফাংশনস, এর উপর ভিত্তি করে স্কার্প নামে একটা মডেল দেওয়া হয়েছে। রক 2008 সালে মডেলটা দিয়েছেন, কিভাবে ট্রেনিং দিতে হবে তার একটা মডেল আর কি। দেখেন তার মতে যে আমাদের ব্রেন কাজ করে একটা সিঙ্গেল একটা প্রিন্সিপাল ফলো করে, যেটাকে বলে রিওয়ার্ড থ্রেট প্রিন্সিপাল। রিওয়ার্ড ইউ সি প্লাস থ্রেট নেগেটিভ। স্কার্প স্ট্যাটাস, সার্টেনটি, অটোনমি, রিলেশন, রিলেটেডনেস অ্যান্ড ফেয়ারনেস। দেখেন রিওয়ার্ড কখন হবে, রিওয়ার্ডেড কখন হবেন আপনি অ্যাজ এ এমপ্লয়ি, কখন রিওয়ার্ডেড হবে যদি ফিডব্যাকটা পজিটিভ হয়, পজিটিভ ফিডব্যাক, লার্নিং অপরচুনিটিস, পাবলিক অ্যাকনলেজমেন্ট, এটা রিওয়ার্ডিং। অন দ্য আদার হ্যান্ড থ্রেট কখন ফিল করবেন আপনি, শুধু ঝাড়ি দিয়ে কথা বললেই থ্রেট হবে না। ইউ সি পারফরমেন্স রিভিউজ, অ্যাডভাইস, পাবলিক ক্রিটিক, অন্যের সামনে আপনি যদি ক্রিটিসাইজ করেন। সার্টেনটি, ক্লিয়ার এক্সপেকটেশন, সেটিং ক্লিয়ার গোলস, রিয়েলিস্টিক প্রজেক্ট স্কেডিউলস, এগুলো কিন্তু রিওয়ার্ডিং। and lack of transparency, dishonesty and predictability যদি থাকে তাহলে কিন্তু সেটা হবে threatening. Autonomy, providing choices, delegation, self responsibility, empowerment, এটা রিওয়ার্ডিং। on the other hand threatening micro management, constant authoritative, সারাক্ষণ ডোমিনেট করা আর কি। Relatedness, friendly gestures, fostering socializing, mentoring programs. On the other hand threatening কারণ হবে fostering internal competition, prohibit socializing in workplace. Fairness, that means transparent decisions, open communication, candidness, clear rules, এগুলো হবে রিওয়ার্ডিং। কখন হবে থ্রেটেনিং, unequal treatment, unclear rules and guidelines, lack of communication, এগুলো যদি থাকে তাহলে কিন্তু থ্রেটেনিং হবে। তাহলে কিন্তু আপনার এমপ্লয়ি পার্সোনেল, দ্যাট মিনস ইফ দ্য এনভায়রনমেন্ট ইজ থ্রেটেনিং, আপনি নিচেরগুলো দেখেন এই ফিগারের, ইফ দ্য এনভায়রনমেন্ট ইজ থ্রেটেনিং then you cannot expect good performance, best performance from your employees or personnel. They will not be able to give their maximum. Brain based coaching can promote brain functions. এর জন্য দরকার আমরা কোচিং এর মাধ্যমে আপনার ব্রেন ফাংশনটাকে আমরা ইমপ্রুভ করতে পারি আর কি। এটা দুইটা মাইন্ডসেট আছে, এটা হলো গ্রোথ মাইন্ডসেট বলে, একটা ফিক্সড মাইন্ডসেট। এর জন্য দরকার গ্রোথ মাইন্ডসেট, অর্থাৎ আমাদেরকে মনটাকে ঠিক করতে হবে, উই ওয়ান্ট টু চেঞ্জ। গ্রোথ মাইন্ডসেট যাদের আছে তাদের দেখা যাচ্ছে যে কোচিং দিলে, ট্রেনিং দিলে তাদেরকে তাদের দেখা যাচ্ছে অ্যাক্টিভেটেড হচ্ছে, দ্যাট মিনস ফাংশনাল চেঞ্জেস অকার ইন দেয়ার ব্রেন। বাট ফিক্সড মাইন্ড তাদের বলছেন আপনি, যারা ফিক্সড মাইন্ডসেট যাদের আছে তাদেরকে যদি আপনি সাজেশন দেন তারা রেগে যাবে, তারা আপনি শুনবে না, ভালো সাজেশন তাও মানবে না আর কি, ইভেন বলবে তার আমারটাই ঠিক, তারটা যদি রং হয়ে থাকে আর কি। আমি এর আগে ডিটেলস আলোচনা করেছিলাম, আজকে যা সংক্ষেপে দেখাচ্ছি আর কি। ফিক্সড মাইন্ডসেট আরেকটা গবেষণা দেখা গেছে, নেগেটিভ ফিডব্যাক স্ট্রঙ্গার দ্যান পজিটিভ ফিডব্যাক। তাদের ফিক্সড মাইন্ডসেট, তারা নেগেটিভ ফিডব্যাকে নিতে পারে না আর কি, তাদের কাছে খুবই এটা হার্টফুল মনে হয় আর কি, ডিসরেসপেক্টফুল মনে হয়। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব স্ট্রংলি অ্যাক্টিভেটেড হচ্ছে, বাট পজিটিভ ফিডব্যাক কিন্তু তাদের তেমন ইম্প্যাক্ট ফেলতে পারে না আর কি। That's why they do not change. They cannot change. Their brain function change হয় না। Okay, brain based coaching can promote neuro marketing. আমি এখান থেকে একটা স্লাইড বলবো আর কি। নিউরো মার্কেটিং আমার একজন কলিগ ফারিয়া বকুল বৃষ্টি, সে একটা ওয়েবিনার দিয়েছে, সে ডিটেলস আলোচনা করেছে, যারা ইন্টারেস্টেড তারা দেখবেন আর কি। সেখানে বলা আছে আমাদের ঠিক ম্যানেজারিয়াল পজিশনে বা প্রত্যেক ব্যক্তিকে আমরা ডিসিশন মেকিং এর জন্য আমাদের কিছু নির্দিষ্ট এরিয়া আছে প্ল্যানের, এবং ঠিক একইভাবে বায়ার যারা আমাদের কাস্টমার এবং যারা কনজিউম করবে তাদের কিন্তু ডিসিশনের বিষয় আছে। তারা ডিসিশনগুলো নাকি ব্রেন দিয়ে, অ্যাগেন ব্রেন ডিরেক্টেড কাস্টমার্স, ব্রেন ডিরেক্টেড কনজিউমার্স। তো বাই বাটন আছে, দেয়ার ইজ এ বাই বাটন ইন দ্য হিউম্যান ব্রেন। এখন আপনার যারা এমপ্লয়ি তারা বাই বাটনকে কতটুকু মানে প্রেস করতে পেরেছে, অ্যাফেক্ট করতে পেরেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। ইউ সি সেই ব্যাপারে তাহলে যদি নিউরো মার্কেটিং যদি কোচিং দেওয়া হয়, এমপ্লয়িজ উইল বি এবল টু ট্যাপ দি বাই বাটন। ইউ সি ডিসিশন মেকিং সেন্টার হিয়ার, আমি যেটা আগেও বলেছি প্রিফ্রন্টাল কর্টেক্স, এখানে আছে ইমোশনস, কালচারাল বিলিভস,
হ্যাঁ, যখন আপনার মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট, সেই ইনফরমেশন প্রথমে চলে যায় ভিজুয়াল সেন্সে, ভিজুয়াল সেন্সেস, ভিজুয়াল প্রোডাক্ট হলে ভিজুয়াল সেন্সে চলে যায় আর কি। হ্যাঁ, তারপরে সেই প্রোডাক্টটা আপনি কিনবেন কি কিনবেন না, ইট ডিপেন্ডস অন মেনি আদার ফ্যাক্টরস, ইউর মেমোরি, ইউর ইমোশনস, কতটুকু ইমোশনকে আপনি এফেক্ট করতে পেরেছেন পজিটিভলি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, কালচার অ্যান্ড বিলিভস, মেমোরি। হ্যাঁ, অনেক সময় এত অ্যাট্রাকটিভ হয়, এত ইমোশনালি ইমপ্যাক্ট ফেলতে পারে কনজিউমারের উপর এমপ্লয়িরা, যে আমার আগের মেমোরি বা কালচারাল বিলিভ যাই হোক, ওটাকে ছাপিয়ে গিয়ে আমরা কিন্তু জিনিসটা ক্রয় করি আর কি। হ্যাঁ, তো হোলিস্টিক কাস্টমার এক্সপিরিয়েন্স কিন্তু যে সব কিছু মিলে একটা ফাইনালি ডিসিশন নেয় কাস্টমার আর কি। সো এটা ডিটেলস আলোচনা আমি একটা স্লাইডে এখানে জাস্ট টু গিভ দ্য মেসেজ টু ইউ। I'm already done, প্রায় শেষ দিকে চলে আসছি আর কি। The benefits you can get from brain-based coaching for your business. Benefits that you can experience from your brain-based coaching or training include greater clarity for an improved sense of direction and focus, a new level of thinking, habits and insights, more effective communication skills, greater confidence in regulating your own emotions and those of others, increased confidence, motivation, self-awareness and conviction, increased resourcefulness and resilience, a new level of managerial and leadership skills, যেটা আমরা অলরেডি দেখেছি, enhanced professional skills to help accelerate your career. All this together will improve your talent management strategies, effectiveness and productivity. Thus, organization performance can be improved significantly. Conclusions and recommendations. You know, psychometric testing and brain-based coaching can play indispensable roles in personnel recruitment selection and development, as I already discussed about. The benefits of good selection practices through the use of psychometric assessments include improved job performance, reduced turnover, reduced training cost, reduced accidents, reduced counterproductive behavior, for example, theft, errors, and improved applicant perceptions of the employer. Brain-based coaching can help not only in the personal selection, but also in developing impactful leaders and dynamic team. You know, you need a dynamic team, right? As we are entering the fourth industrial revolution, organizations are rapidly adjusting to the new dynamics of work environment. They are experiencing strong competition, not only locally, but globally as well. In order to help win this competition, I offer the following suggestions. Use psychometric test in your business. Initiate brain-based coaching for all your personnel. Establish a research institute in your organization. Research institute, আপনার নিজের রিসার্চ ইনস্টিটিউট থাকা উচিত। আমি আমেরিকাতে ছিলাম, আমার একটা ইনস্টিটিউট ছিল যারা আমাদের ফেলোশিপ আমাকে দিই। 3টা ইনস্টিটিউট আমি কাজ করেছি, ইনক্লুডিং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, যেটা হাই আপা বলেছে। একটা ইনস্টিটিউট ছিল এনভিজন রিসার্চ ইনস্টিটিউট। এনভিজন রিসার্চ একটা ব্লাইন্ড ইনস্টিটিউট, যেখানে 300 ব্লাইন্ডরা কর্মরত আছে, ইন্ডাস্ট্রি। কিন্তু তাদের একটা রিসার্চ, একটা আলাদা ইনস্টিটিউটই ছিল, যে রিসার্চ নলেজটা তারা ইন্ডাস্ট্রিতে তারা কাজে লাগাবে আর কি, তাদের নিজস্ব। তারা কিন্তু আমাকে বাংলাদেশ থেকে হায়ার করে নিয়েছিল রিসার্চ করার জন্য, সেইখানে আমি রিসার্চ করেছিলাম। সেই রিসার্চ ফাইন্ডিংস কখনো কোনো সুযোগ হলে শেয়ার করা যাবে আর কি। সো ইউ শুড হ্যাভ ইউর ওন রিসার্চ। লেট আস স্টার্ট, আমরা ছোট করে হলো আমরা স্টার্ট করি। ইনিশিয়েট রিসার্চ অ্যান্ড রিসার্চ গ্রান্ট ফর দি কম্পিটেন্ট রিসার্চার্স। আমি মনে করি বাংলাদেশে রিসার্চটা প্রমোট করার জন্য ইন্ডাস্ট্রি এবং অর্গানাইজেশন এগিয়ে আসা উচিত। আমরা অনেক পিছিয়ে আছি। উই আর জাস্ট লেন্ডিং রিসার্চ নলেজ ফ্রম আদার কান্ট্রিজ। অন্যদের গবেষণা ফলাফল আমরা ধার করছি, করে আমরা এখানে জাস্ট ডিসিমিনেট করছি, ব্যবহার করছি স্টুডেন্টদের ইউনিভার্সিটিতে, এবং আপনাদের সামনে আজকে আমি অন্যদের নলেজগুলো কাজে লাগাচ্ছি আর কি। সো ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফ্যাশন শো, কিছু মনে করবেন না আর কি, বিভিন্ন ফ্যাশন শো, বিভিন্ন রকম প্রোগ্রামে কিন্তু তারা অনেক মানি ইনভেস্ট করে, বাট অলমোস্ট নট অ্যাট অল ইন রিসার্চ। সো আই উইল অ্যাপ্রিসিয়েট, আমি মনে করি যে আজকে কর্পোরেট ওয়ার্ল্ডের অনেক এক্সিকিউটিভ পজিশনে অনেক ব্যক্তিবর্গ আছেন। আসুন আপনারা রিসার্চে মানি ব্যয় করেন, থাকুক আপনারা অন্যান্য যে সেক্টরে, আমি 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 বিরোধিতা করছি না, আমি কিন্তু বিরোধিতা করছি না, ওর পাশাপাশি আপনারা রিসার্চ সেক্টর ডেভেলপ করেন। সেই রিসার্চের ফলাফল আপনার ইন্ডাস্ট্রি প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এমপ্লয়ীদের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে, অ্যাজ এ হোল ইউর অর্গানাইজেশনাল ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করেন। দেখেন, দুঃখজনক বিষয় আমি শেয়ার করেছি, আমাদের কি বলে পিএসসি স্যার আছেন, আমি ভুলে গেছি উনি কোন পিরিয়ডে ছিলেন আর কি। একসময় পিএসসিতে সাইকোলজিক্যাল টেস্ট ব্যবহৃত হতো, দ্যাট ওয়াজ আনস্ট্যান্ডার্ডাইজড, ওখানে আমাদের কোনো রোল ছিল না আর কি। তারপরেও ছিল একটা, সেটাও কেটে সেটে ফেলে দেওয়া হয়েছে। আমি মনে করি বাংলাদেশের প্রতিটা সেক্টরে, পুলিশ সেক্টর, প্রত্যেকটা সেক্টরে
আমি আর নাম বলতে চাই না আর কি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা সাইকোলজিক্যাল টেস্ট ব্যবহার করা উচিত, অ্যাটলিস্ট in some steps in the recruitment এটা করা উচিত। Thank you so much. I will appreciate if you have any questions. আপনাকে অনেক ধন্যবাদ স্যার, এত সুন্দর করে ডিটেইলে আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। বাট যদিও আমরা জানি যে আমাদের সেশনটা 2 ঘন্টার, আমরা প্রায় আমাদের হাফ অফ দ্য সেশন আমরা আপনার কিনোট স্পিচটা নিলাম, যেখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছি। আই হোপ যে যারা শুনলেন এতক্ষণ আমাদের সাথে, তারা এখান থেকে অনেক বেনিফিটেড হবেন। তা আমি যদি একটু একরাম আহমেদ স্যার আপনার কাছে যাই, আমরা কোশ্চেন নিচ্ছি আমাদের কিউএনএ ট্যাবে, আমাদের অনেকগুলো কোশ্চেন এসছে, বাট কোশ্চেন গুলোকে আমরা একটু শেষের দিকে নিচ্ছি সব কোশ্চেন ওয়ান বাই ওয়ান। তো একরাম আহমেদ স্যারের কাছে আমাদের একটু জানার আগ্রহ থাকবে, যেহেতু বাংলাদেশের একটা বেশ বড় অংশ হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের অন্তর্ভুক্ত, যেখান থেকে আর কি পাবলিক ক্যাডাররা আর কি রিক্রুটেড হন। তো আমাদের খুব আগ্রহের একটা জায়গা যে আসলে এই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কিভাবে তাদের রিক্রুটমেন্ট এবং অ্যাসেসমেন্টের প্রসেসটা ফলো করছে থ্রু আউট দ্য ইয়ার, এবং এটা কি মানে সময়ের সাথে কোনো চেঞ্জেস তারা দেখতে পেয়েছেন কিনা, যেটা কিনা তারা এই চেঞ্জেস গুলোকে ইনকর্পোরেট করে এখনকার বর্তমান যে প্রসেসটা চলছে সেটাতে এসে পৌঁছেছেন। সো একরাম আহমেদ স্যার, আপনি যদি একটু আমাদেরকে পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট এন্ড অ্যাসেসমেন্ট প্রসিডিউর সম্পর্কে একটু এনলাইটেন করেন। স্যার ক্যান ইউ প্লিজ, আপনার স্পিকারটা অন নাই। ওখানে প্রেস করেন স্যার, ওই লাল একটা ই আছে যে ক্রস চিহ্ন দেওয়া আছে, ওই জায়গায় প্রেস করেন স্যার, স্পিকারটা অন করেন। ওই যে লাল একটা ই আছে দেখছেন মাইকের মতো স্যার, মাইক্রোফোন, ওটা অন করেন স্যার। ডু ইউ হিয়ার মি? স্যার শুনতে পাচ্ছেন, আমি বুঝতে পারছি। স্যার ক্যান ইউ প্লিজ, আমাদের টেকনিক্যাল টিম হেল্প করবে। হাবিব ভাই একটু যদি উনাকে আনমিউট করেন। এখন আনমিউট করে দেন, হেল্প করতে পারেন। হ্যাঁ রাইট, এখন শোনা যাচ্ছে? জি স্যার, উই ক্যান স্যার হিয়ার, আমরা শুনতে পাচ্ছি। উই হিয়ার ইউ ভেরি ওয়েল স্যার। আচ্ছা, থ্যাঙ্কস, আপনারা সহযোগিতা করলেন। আমি এই আধুনিক এই বিষয়টা ব্যক্তিগতভাবে অতটা আমার প্রফিসিয়েন্সি নেই। আচ্ছা, তো আচ্ছা নো প্রবলেম স্যার, নো প্রবলেম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। বিশেষ করে আমি প্রফেসর সাহেবকে ধন্যবাদ জানাবো, কিনোট স্পিকার। উনি থিওরিটিক্যাল নলেজ বেজ ওনার এত ব্রড এবং এক্সপিরিয়েন্সটাও যথেষ্ট প্রশংসনীয়। আমি বলবো যে তিনি আমাদেরকে এই ব্যাপারে যে অবহিত করেছেন, এটা থেকে ব্যক্তিগতভাবে আমিও অত্যন্ত মূল্যবান পরামর্শ বা আইডিয়াস পেয়েছি। এর জন্য আমি শুনতে পাচ্ছি না, কিছু বলছেন? আপনি বলেন স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো মূল্যবান পরামর্শ এবং আইডিয়াস পেয়েছি, যেটা মনে করি আমার ভবিষ্যৎ নলেজ বেস বৃদ্ধিতে সহযোগিতা করবে। যদিও আমি এখন পাবলিক সার্ভিস কমিশনে কর্মরত নেই, কিন্তু হয়তো আমার যদি জ্ঞান একটু বাড়ে তাতে ক্ষতি নেই, দেশের জন্য খারাপ হবে না কিছু, তাতে কাজে আসতে পারে কখনো। তো আমি সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন মোটামুটি যেটা প্রধানত রিক্রুটমেন্ট করে সেটা হলো ক্যাডার সার্ভিসের জন্য। ক্যাডার সার্ভিস বাংলাদেশে যেগুলো ক্যাডার সার্ভিস সেগুলো, আর নন ক্যাডার সার্ভিস যেগুলো প্রথম শ্রেণীর চাকরি, সেটাও তারা সরাসরি রিক্রুটমেন্ট করে। এবং এছাড়াও আরো পদ রয়েছে, আরো বিভিন্ন ধরনের রয়েছে যেগুলোতে দ্বিতীয় শ্রেণীর পদ, সেগুলোর ক্ষেত্রেও পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটমেন্টের ভূমিকা রয়েছে। এবং যেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টাল বিভিন্ন মিনিস্ট্রি বা দপ্তরগুলো রিক্রুটমেন্ট করে, তো মিনিস্ট্রির মাধ্যমে, তো সেগুলোর ক্ষেত্রেও প্রতিনিধিত্ব থাকে। তো সুতরাং রিক্রুটমেন্ট গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট এগুলোর ক্ষেত্রে বাংলাদেশের রিক্রুটমেন্টের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের একটা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তো আমি প্রথমে বলতে চাই যে প্রথম শ্রেণীর পদ এবং বেশিরভাগ ক্যাডার সার্ভিসের পদের জন্য যে রিক্রুটমেন্ট পদ্ধতি ফলো করা হয়, প্রফেসর সাহেব এর ব্যাপারে অবহিত আছেন, বোঝাই যাচ্ছে, ভালোভাবে জানেন তিনি। তো আমরা প্রথমত আইকিউ মেথড, যেটা
এমসিকিউ মেথডটা আমরা প্রথমে ফলো করি। এটা একটা আপনার প্রসেস অফ ইলিমিনেশন বলতে পারেন, প্রসেস অফ ইলিমিনেশন। কারণ আমাদের এক একটা পদের জন্য আমাদের বহু সংখ্যক আবেদনকারী বা প্রার্থী থাকে, হয়তো 2000 বা 3000 পদ শূন্য হয়েছে, আমরা বিজ্ঞাপন দিয়েছি সরকারের কাছ থেকে আমরা জানবার পরে, কিন্তু দেখা যায় যে সেখানে হয়তো 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ আবেদনকারী। আপনারা সেটা জানেন, আপনাদের কাছে ডাটা আছে। তো সুতরাং এই বিপুল, হ্যাঁ বলুন। আর আপনি যদি স্যার কিছু মনে না করেন, ফোনটা স্যার যদি একটু সাইলেন্ট করে দেন। ও শিওর, আমি এখন হ্যাঁ আমি বন্ধ করে দিচ্ছি, কারণ আবার একটু শুনতে স্যার একটু সমস্যা। আচ্ছা এবার শোনা যাচ্ছে? আচ্ছা, তো যদি হ্যাঁ, তো এখন আমরা প্রথমে এমসিকিউটা দেই। এটা একটা প্রসেস অফ ইলিমিনেশন বলা যায়। কারণ আমি প্রথমে বলতে চাই যে আমরা আগে তো ম্যানুয়ালি করতাম, সব ফিজিক্যালি ক্যান্ডিডেট আসতে হতো, এখন আমরা অনলাইন করেছি। এটা একটা প্রোগ্রেস ডেভেলপমেন্ট, ডিজিটাল ডেভেলপমেন্ট। তো সেটা করার ফলে সেখানে আমরা কিছু আমাদের যে আবেদন ফর্ম থাকে, যেটা অনলাইন যে ডাটা দিতে হয়, তার মধ্যেই কিছু ইনপুট দেওয়া থাকে যে আবেদনকারীর যোগ্যতা কি থাকবে, বেসিক রিকোয়ারমেন্ট কি থাকবে, তথ্য বিস্তারিত তথ্য কি থাকবে। তো সেগুলোকে যারা ফিট ইন করে, সেগুলো যাদের ম্যাচ করে তাদেরটাই কম্পিউটারে অ্যাকসেপ্টেড হয়, এবং অ্যাকসেপ্টেড হওয়ার পরে তারা প্রথমেই একটা পেয়ে যায়, পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য, এমসিকিউ পরীক্ষা অবতীর্ণ হওয়ার জন্য একটা অ্যাডমিট কার্ড ওটা পেয়ে যায়। ওটা আপনার কালার্ড এবং উইথ ফটোগ্রাফ। কাজে ওটা তখন তারা আবেদন, এই সংখ্যাটা, যে সংখ্যাটা তারা আবেদনকারীদের মধ্যে থেকে যেটা কম্পিউটারে বাছাই করা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ক্যান্ডিডেট লিস্ট, ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট। তো সেখানে একটা বাছাই হচ্ছে, কিন্তু তারপরেও সেটা দেখা যায় যে সেটার সংখ্যাও কয়েক লক্ষ হচ্ছে। তো এটা এত বড় আবেদনকারী যে সংখ্যা, এটাকে তো পরীক্ষা নেওয়া কঠিন, খুব দুরূহ। তো সুতরাং আমরা এমসিকিউ পদ্ধতি অনুসরণ করি। এবং তবে এমসিকিউ হলেই প্রসেস অফ এলিমিনেশন মানে যাটা ভাবে করা হয় না, সেখানেও আমরা একটা সিস্টেম করেছি, এবং কি কি ধরনের পরীক্ষা ওই এমসিকিউতে থাকবে, সিলেবাস জাতীয় করা হয়েছে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে, অধ্যাপক, রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট বা অন্যান্য জার্নালিস্ট বা অন্যান্য এমিনেন্ট পার্সোনালিটিস, তাদেরকে নিয়ে। তো কাজে সেখানেও আমরা একটা বাছাই হয়, বেসিক রিকোয়ারমেন্ট আমাদের বাংলাদেশ সম্পর্কে জানা ইত্যাদি, পৃথিবী সম্পর্কে জানা, প্রাথমিক জ্ঞান, বিজ্ঞান ইত্যাদি সম্পর্কে জানা, সেটা থাকতে হবে। তো সেটার পরে যখন তারা রিক্রুটমেন্টের জন্য তারা লিস্ট হয়ে গেল কম্পিউটারে, তখন আমরা তাদেরকে আহ্বান জানাই লিখিত পরীক্ষা অবতীর্ণ হওয়ার জন্য। তো লিখিত পরীক্ষায় বিস্তারিত সিলেবাস আছে, এবং এটা টাইম টু টাইম কিন্তু আমাদের এটাই করা হয়, এই সিলেবাসটা কিন্তু আপডেট করা হয়। আমরা মাত্র স্বল্পকাল আগেই এটা করা হয়েছে, এবং এটা আপনাদের ভালো করে যাচাই বাছাই করেই নেওয়া হয়েছে, করা হয়েছে এটা। তো সেটা আমাদের লিখিত পরীক্ষায় তার সাবজেক্ট, এখন লিখিত পরীক্ষাও কিন্তু একটা দুরূহ কাজ আমাদের জন্য, কারণ প্রতিটা ডিপার্টমেন্টের বা মিনিস্ট্রির বা পদের জন্য বিশেষ সিলেকশন পদ্ধতিতে তাদের জন্য প্রিরিকুইজিট সেটা নির্ধারণ করা আছে। তো সব কিছু, যেমন একটা পদ হতে একটা টেকনিক্যাল জব, তার জন্য কি কি হবে ক্রাইটেরিয়া সিলেকশন, কি কি বেসিক রিকোয়ারমেন্ট থাকতে হবে, প্রফেশনাল স্কিল অথবা একাডেমিক ফিটনেস কি থাকতে হবে, বা কোন লেভেলের একাডেমিক থাকতে হবে তার যোগ্যতা, এই সব থাকে। তো সেগুলোকে ইনকর্পোরেট করে আমাদের এই রিটেন পরীক্ষার জন্য আমাদের প্রশ্নপত্র তৈরি করতে হয়। তো সেই প্রশ্নপত্র খুব ভাস্ট হয়, এবং সেখানে থাকে কিছু জেনারেল, কিছু ক্যাডারের জন্য জেনারেল প্রশ্ন, আর টেকনিক্যাল ক্যাডারের জন্য কিছু টেকনিক্যাল প্রশ্ন অতিরিক্ত থাকে, সেগুলো সংযোজন করা হয়। তো নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল, বা জেনারেল এবং টেকনিক্যাল। তো সেখানে আমাদের আমাদের দেওয়া আছে, কাট অফ মার্কস দেওয়া আছে, মানে 5 মার্ক দেওয়া আছে। এটা আগে থেকে চলে আসছে, যদিও এই ব্যাপারে আমার একটু বক্তব্য আছে, প্রশ্ন আছে। যদিও আমি পিএসসি চেয়ারম্যান ছিলাম, বলতে পারেন কেন আপনি তখন এটা তোলেননি, কিন্তু এটা আলোচনা হয়েছে ইন দ্য প্রসেস। সেটা হলো যে সেখানে যারা পাস করবে একটা নাম্বার পেলে, ধরা যাক যে 50 নম্বর, তো 50 নম্বর পেলেই কিন্তু তারা পাস হয়ে গেল।
এই পাশ হয়ে যাওয়ার ফলে এটা কিন্তু পাবলিকলি এটা জানানো হচ্ছে ওপেন বিজ্ঞাপনের মাধ্যমে এবং ক্যান্ডিডেটদের কাছেও, তখন তারা জেনে গেল যে আমরা পাশ করে ফেলেছি। তো তখন পাশ করে ফেললে তখন তাদের একটা সাইকোলজিক্যাল একটা হয়ে যায় যে আমরা তো এমসিকিউতে এসেছি, এখন আমরা রিটেন পরীক্ষা পাস করেছি, কাজে উই আর কম্পিটেন্ট, আমরা এখনই জয়েন করতে পারি। ভাইবা পরীক্ষা এটা দিয়ে আমাদের শুধু একটা ক্যাডার ঠিক করা হবে, কিন্তু এটা ঠিক নয়। কারণ রিটেন পরীক্ষা পাস করার পরে তখন আমরা আবার তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য আমরা আহ্বান জানাই। তো সেই মৌখিক পরীক্ষাটা, যেটা একটু আগে আমাদের লার্নেড কিনোট স্পিকার বলেছেন যে পরীক্ষার তো বিভিন্ন পদ্ধতি থাকে, স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, তারপরে আরো কিছু থাকে, ভিতরে কিছু অনেক কিছু থাকে, সেখানে আপনার সাইকোলজিক্যাল টেস্ট ইত্যাদি অনেক কিছু। সাইকোলজিক্যাল টেস্ট ছিল এক সময় আমাদের এখানে, এখন ডিসকন্টিনিউড, এগুলো বলেছেন। হ্যাঁ, কিন্তু আপাতত ডিসকন্টিনিউড হয়েছে কয়েকটা আমাদের অবজারভেশনের পরে, যে এটা আমাদের জন্য খুব একটা কার্যকর হয়নি বলে প্রতিমান হয়েছে, কিন্তু কার্যকর হবে না এটা কিন্তু আমি বলছি না। আর সেই সময় প্রতিমান হয়েছে যে কার্যকর হয়নি, কাজে আসেনি এই সাইকোলজিক্যাল টেস্টের মানে কম্পোনেন্টটা। কিন্তু এখানেও কিন্তু আমার আবার একটা রয়েছে, ব্যক্তিগত মত রয়েছে, যেটা আবার রিইন্ট্রোডিউস করা যেতে পারে। হ্যাঁ, যেতে পারে, এবং আমার মনে হয় যাওয়া উচিত হবে। সাইকোলজিক্যাল টেস্ট আমি একমত আমাদের কিনোট স্পিকারের সঙ্গে, যেটা জাতীয় জীবনে সর্বোচ্চ অল মানে আপনার এভরিহোয়ার ইট শুড বি ইমপ্লিমেন্টেড, যে রিক্রুটমেন্ট, সিলেকশন এবং পরবর্তীকালে চাকরি জীবনেও এই সাইকোলজিক্যাল টেস্টটা, এটা সাইকোমেট্রিক মানে স্ট্রাকচার আর আনস্ট্রাকচার যেভাবে হোক না কেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি। আমি এখানে একটু সার্কিট ইন্টারাপ্ট করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। অ্যাড করতে পারি আর কি, ইন্টারাপ্ট করার মধ্যে অ্যাড করা। হ্যাঁ জি, বলুন। সেটা হলো যে যেটা যে বলছেন যেটা সাইকোলজিক্যাল টেস্ট ছিল, এখন ডিসকন্টিনিউড হয়েছে, আমিও বলেছি, এবং সেটা অবজারভেশন ছিল যেটা ওয়ার্ক করে নাই। এবং আমি অলরেডি বলেছি কেন ওয়ার্ক করে নাই। যে সাইকোলজিক্যাল টেস্ট ছিল, এটা সো কল্ড সাইকোলজিক্যাল টেস্ট, ইট ওয়াজ নট স্ট্যান্ডার্ডাইজড। সাইকোলজিক্যাল টেস্ট রিক্রুটমেন্টের জন্য যেগুলো ব্যবহৃত হয় সেগুলো ওখানে ছিল না, ওখানে ম্যান মেড, অর্থাৎ আমাদের মধ্যে কিছু মানুষ কিছু প্রশ্ন বানিয়ে দিতাম। আমি আবারও বলেছি, সাইকোলজিক্যাল টেস্ট ডেভেলপ করতে হলে কয়েক বছর লেগে যায়, ইট ইজ বেসড অন সায়েন্টিফিক রিসার্চ। সেই টেস্ট কখনই আমরা ব্যবহার করিনি, দ্যাটস হোয়াই ইট ডিড নট ওয়ার্ক। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, আপনি এটা সাপ্লিমেন্ট করেছেন, আমি কোনো ডিসপুট করছি না। ওকে স্যার, আচ্ছা, ধন্যবাদ। তো আমি মনে করি যে সাইকোলজিক্যাল টেস্টের এই কম্পোনেন্টটাও আবার অ্যাড করা দরকার, এবং অর্গানাইজড ওয়েতে, স্ট্রাকচার্ড ওয়েতে, মানে সায়েন্টিফিক ওয়েতেই করা দরকার। তো যাই হোক, এখন যেহেতু নেই এটা গত কয়েক বছর যাবত, তো আমরা কিভাবে করছি এটা একটু আমি অবহিত করে নিতে চাই। সেটা হলো আপনার রিটেন পরীক্ষায় আমরা ওইখানে তাদেরকে কিন্তু তাদের সাবজেক্ট রিলেটেড, তাদের আদার ইন্টারন্যাশনাল মানে যেগুলো অনেকে তাদের তথ্য থাকা দরকার, জানা থাকা দরকার বা উচিত হবে বলে মনে হয়, জাতীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে, আমাদের দেশের কালচার, হেরিটেজ, আমাদের জাতীয়তাবোধ, এভরিথিং, হিস্ট্রি, হ্যাঁ হিস্ট্রি, এগুলো সবকিছু সঙ্গে নিয়েই আমরা এই আমরা ভাইবার টেস্ট মানে লিখিত পরীক্ষায় আমরা তাদেরকে প্রশ্নপত্র দিই, তারা পাস করে আসে। কিন্তু এখানে আবার একটা মানে সাইডলাইনে একটা প্রশ্ন থেকে যায় যে এটাও কি আপনার ওই যে বলেছেন সাবজেক্টিভ কতটুকু, অবজেক্টিভ কতটুকু হয়, এটা প্রশ্ন থেকেই যায়। সেখানে যদিও আমরা কয়েক লক্ষ ক্যান্ডিডেটের উত্তরপত্র, আরো বহু লক্ষ, কারণ তাদেরকে অনেকগুলো পেপারে অ্যাপিয়ার হতে হচ্ছে, তো সেগুলো আমরা কিভাবে এক্সামিন করব। তা আমরা এখন পর্যন্ত যেটা করছি সেটা হলো আমরা আমাদের সিলেক্টেড এক্সামিনার্স আছেন, যাদেরকে বিভিন্ন রকম পদ্ধতিতে সিলেক্ট করা হয়, তাদেরকে আমরা এটা দিই। তো সেখানে হয়তো একই প্রশ্নপত্রের উপরে হয়তো 200টি খাতা একজন এক্সামিনার পেয়েছেন, একটি জেলা থেকে কোনো একজন প্রফেসর সাহেব, বা আরেকটি জায়গা থেকে কোনো একজন বিশেষজ্ঞ ব্যক্তি, বা শিক্ষক অথবা অন্য বিষয় প্রাজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি। তো দুজনের আপনার মূল্যায়ন কিন্তু এক নাও হতে পারে। এটাই যে আপনি যে সাবজেক্টিভ বলেছেন, এটা ওই শুধু হ্যালো এবং হর্ন নয়, মানে ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট ম্যান টু ম্যান ভ্যারি করতেই পারে, ইন্ডিভিজুয়াল। তো আমার এক্ষেত্রে এরকম অভিজ্ঞতা কিন্তু হয়েছে। যেমন ধরেন আমি মানে এটা ব্র্যাকেটে বলে নিচ্ছি, তারপর বাকিটুকু আগাই। সেটা হলো যে ধরেন আপনার ল্যাঙ্গুয়েজ, ধরে নেন ইংলিশ, আচ্ছা, অথবা বেঙ্গলি। আচ্ছা, এখন একটি বাংলা প্রশ্নপত্র 100 নম্বরের উত্তর করেছে,
মনে করেন। তো সেখানে দেখা গেল যে প্রায় অধিকাংশ 80% মানে ক্যান্ডিডেট মানে আপনার খাতায় যিনি পরীক্ষক তিনি 80% বা 75% উপর নাম্বার দিয়েছেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ মাইন্ডেড। আবার আরেকজন পরীক্ষক অন্যত্র সেই একই প্রশ্নের উত্তরে হয়তো দিয়েছেন 60%। এরকম মানে ঘটনা ঘটেছে, এটা নট রেগুলার ফিচার, এটা ঘটেছে হয়তো। তখন আমাদের কাছে স্ট্রাইক করেছে যে অ্যাভারেজ 60% পাচ্ছে আর অ্যাভারেজ 70-এর উপরে বা 75-এর উপরে যাচ্ছে মোর অর লেস। তো এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু ইট মে মেক ডিফারেন্স আপনার মূল আপনার সিলেকশনে যে নাম্বার প্রাপ্তি হবে তাতে। তখন আমরা হয়তো তাদের সঙ্গে আলাপ করেছি যে এটা কি করে হলো। তখন হয়তো কেউ উত্তর দিয়েছেন যে আমি একটু লিবারেল, তো এই জন্য নাম্বার আমি ভালোই দিই। আবার কেউ বলেছেন যে আমি কিন্তু খুব স্ট্যান্ডার্ড, আমি পরীক্ষক হিসাবে আমি খুব শক্ত, আমার কাছ থেকে 60 নম্বর পাওয়া কিন্তু খুব কঠিন, আমার ছাত্ররাও যদি পায় এটা ধরে নেয় যায় সে খুবই ভালো ছাত্র। তার মানে ঠিক আছে, ওকে, কিন্তু আমার এখানে এসে যদি এই পার্থক্যটা সূচিত হয় তাহলে কিন্তু রেজাল্টের উপর ইম্প্যাক্ট হবে হয়তো বা। তো আপনারা একটু আসুন, দয়া করে দেখুন, আপনার আবার দেখুন। দেখা গেল যে তখন আবার একটু সেটাই হয়েছে, একটু আবার পরিশীলিত হয়েছে নাম্বারটা, হয়তো যিনি খুব বেশি লিবারেল তিনি হয়তো আরেকটু কঠিন হয়েছেন, যিনি খুব কঠিন তিনি হয়তো লিবারেল হয়েছেন। তো এটা একটা সমস্যা হয় অনেক সময়। তো আমরা এটার জন্য আবার কিন্তু আবার সেকেন্ড এক্সামিনারের একটা পদ্ধতি চালু করেছি, যার ফলে ওটা কমে আসবে এই পার্থক্যটা। আচ্ছা, তো এটা গেল। তো আমরা এইভাবে পরীক্ষা নিয়ে যখন আমরা ফাইনালি লিখিত পরীক্ষায় একটা রেজাল্ট হলো, আমরা ভাইভাতে ডাকছি। তো ভাইভাতে কিভাবে করা হচ্ছে, এখন সাইকোলজিস্ট নেই। তো এখন আমাদের পিএসসিতে ধরেন 12 জন বা 14 জন মেম্বার থাকেন, 14 জন থাকেন। এখন চেয়ারম্যান সাহেব নিজেও কিন্তু একজন মেম্বার, মানে বেসিক্যালি, কিন্তু তিনি চেয়ারম্যান। আচ্ছা, তো আমরা এখন 100% মেম্বারকেই তো আমরা একসঙ্গে ভাইভাতে রাখতে পারি না, তাহলে অন্য কাজ হয়তো হবে। আমরা হয়তো একজন মেম্বারকে রেখে দিলাম তাকে অন্য কাজের জন্য, বাকিরা সবাই বোর্ড করবেন। তো সেই বোর্ডে কারা থাকেন, তো এটা আমি বলতে পারি উইথ অল কনফিডেন্স এবং আই ক্যান ওন ইট, যে সেই বোর্ডটা কিন্তু আমার সোফার আমরা দেশের মধ্যে ওয়ান অফ দি বেস্ট বোর্ড হিসাবে আপনি বিবেচনা করতে পারেন। কারণ সেখানে কে থাকেন, ধরুন সেখানে পিএসসি চেয়ারম্যান নিজে হচ্ছেন বোর্ডের চেয়ারম্যান, অথবা একজন লার্জেড মেম্বার হচ্ছেন বোর্ডের চেয়ারম্যান, ধরে নিচ্ছে একজন মেম্বার। মেম্বার কে হন, তিনি একজন ভাইস চ্যান্সেলরও থাকতে পারেন, তিনি একজন সিনিয়র সেক্রেটারিও থাকতে পারেন, তিনি একজন অন্য ডিসিপ্লিনের একজন রিটায়ার্ড অ্যাম্বাসেডারও থাকতে পারেন, কিংবা অন্য প্রফেশনের টেকনিক্যাল প্রফেশনের যেমন ইঞ্জিনিয়ার বা ডক্টর তিনিও থাকতে পারেন, কারণ তারা মেম্বার হিসাবে কর্মরত। কাজেই তারা কিন্তু তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় তারা কিন্তু এই প্রফিসিয়েন্সিটা অর্জন করেছেন বলে তারা মেম্বার হয়েছেন। এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ বা প্রশ্নের অবকাশ নেই। তিনি হয়তো বোর্ডকে চেয়ার করছেন, তার সঙ্গে কে থাকছেন, হয়তো সেখানে থাকছেন একজন বিশেষজ্ঞ, মনে করুন ডক্টর আইনুল নিশাত, সারা বাংলাদেশে তিনি, সারা পৃথিবীতে তিনি হয়তো সুপরিচিত। তিনি হয়তো, আমি বোর্ডকে চেয়ার করেছি, সেই বোর্ডে তিনি সদস্য হয়েছেন। এবং হয়তো তার সঙ্গে একজন আছেন, একজন খ্যাতনামা জার্নালিস্ট, যিনি একটি পত্রিকার এডিটর, তিনি হয়তো এই দিকটাকে রিপ্রেজেন্ট করছেন, সমগ্র দেশকে, সমগ্র জাতিকে, আমাদের বিবেককেও রিপ্রেজেন্ট করছেন। তার সঙ্গে হয়তো আরেকজন থাকছেন সদস্য, যিনি একজন সার্ভিং অফিসিয়াল। মেম্বার কিন্তু বা চেয়ারম্যান কিন্তু আর গভর্নমেন্ট অফিসার নন, কারণ তিনি মেম্বার হয়ে যাওয়ার পরে সাংবিধানিক পদ অলঙ্কৃত করছেন। একজন সার্ভিং অফিসিয়াল, তিনি হয়তো একজন অতিরিক্ত সচিব কিংবা একজন সচিব পদমর্যাদার পদের কর্মকর্তা, কিংবা অন্য কেউ, এই টেকনিক্যাল সাইড বা নন টেকনিক্যাল সাইড যে দিক থেকেই হোক, এই তিনজন। আর তার সঙ্গে বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন মেম্বার বা চেয়ারম্যান। এই যে এই ধরনের কম্পোজিশন, আমি উদাহরণ দিতে পারি অনেক, সব উদাহরণ তো দরকার নেই। তো এই ধরনের কম্পোজিশন নিয়ে যে বোর্ডটা গঠিত হয়েছে, সেই বোর্ডটাকে আমি মনে করি ওয়ান অফ দি বেস্ট পসিবল বোর্ড। আমাদের এর চাইতে ভালো বোর্ড আমরা কিভাবে তৈরি করব। ধরেন আমি যখন ছিলাম, আমার মেম্বার হিসাবে ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন একজন, আমার মেম্বার হিসাবে একজন সিনিয়র সেক্রেটারি রিটায়ার্ড ছিলেন, আমার মেম্বার হিসাবে একজন প্রফেসর ছিলেন, ডক্টর, যিনি একটি মেডিকেল কলেজ এবং হসপিটালের প্রিন্সিপাল ছিলেন, এবং এরকম অনেকেই ছিলেন, একজন রিটায়ার্ড অ্যাম্বাসেডার ছিলেন। এদের নিয়ে করা এই বোর্ডটা সামনে আমরা ক্যান্ডিডেটকে ডেকে আমরা অনুরোধ করি তাদেরকে আসতে, এবং এই যে ক্যান্ডিডেট বাছাই করা বোর্ডের জন্য, এবং বোর্ডকে
বাছাই আমি করা। আমি একটু আপনাকে আবার একটু ইন্টারাপ্ট করতে চাই স্যার, এটা আপনার সাথে ডিসপিউটও না, আপনার সাথে শেয়ার করা আর কি, আন্ডারস্ট্যান্ডিং কম্প্রোমাইজ। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সেটা হলো যে এক সময় যখন সাইকোলজিস্টদেরকে রাখা হতো বোর্ডগুলোতে, তখনও কিন্তু তাদের রোল প্লে করতে দেওয়া হতো না। সেটা নিয়মটা ছিল যে সাইকোলজিস্ট শুধু মাথা ঝাঁকিয়ে বলবে হ্যাঁ না না, দিস ইজ নট এ সায়েন্টিফিক প্রসিডিওর টু জাজ এ ক্যান্ডিডেট। সেখানে সাইকোলজিস্টকে কোনো মার্কস দিয়ে দেওয়া হতো না, এবং এখন তো নাই বললেই চলে। কিছু মনে করেন না স্যার, পার্সোনালি আপনার সাথে কোনো আমার ইয়া নাই, বাট দিস ইজ দ্য সিস্টেম অফ আওয়ার পিএসসি। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন বিদেশে, আমি আপনাকে কিন্তু একদম এভিডেন্স বেসড ডকুমেন্ট আমি তুলে ধরেছি আর কি। সো আপনি স্বীকার করেছেন, আমি অ্যাপ্রিশিয়েট করি যে আমাদের মনে হয় চিন্তা করা দরকার হয়তো সায়েন্টিফিক ওয়েতে। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। নাথিং টু ডিসপিউট। আপনি জেনে খুশি হবেন, আপনি কেন, যারা শুনছেন আমাকে বা যারা শুনবেন, যে আমি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সময়ে বাংলাদেশে এই পাবলিক সার্ভিস কমিশন সমূহের সার্কভুক্ত দেশ সমূহের সম্মেলন করেছিলাম। আচ্ছা, সেখানে মত বিনিময় হয়েছিল, ওয়ার্কিং সেশন ছিল, শুধুমাত্র মানে বসে মিটিং করা নয়, রেজলিউশন নেওয়া নয়, ওয়ার্কিং সেশন ছিল। এছাড়া আমাদের মেম্বার সাহেবদের দিয়ে বা চেয়ারম্যান সাহেব নিজেও স্বয়ং থেকে একজন সিনিয়র অফিসিয়ালকে নিয়ে তারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে যান, আমিও গেছি। তারা সেই সমস্ত দেশের পাবলিক সার্ভিস কমিশন বা যে কোনো এই ধরনের রিক্রুটমেন্টের জন্য যে কমিশনগুলো থাকে তাদের সঙ্গে তারা মিট করেন, মত বিনিময় করেন, আমাদের দেশের পরিস্থিতি বলেন, তাদের দেশের অবস্থা জানতে পারেন, শুনতে পারেন, নিয়ে আসেন সেগুলো, এবং সেখানে আমাদের এখানে কিন্তু মূল্যায়ন হয়। আচ্ছা, আমি নিজে ভারতের কথা বলবেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সেখানে আমরা স্যার একটু সময় স্বল্পতা আছে স্যার। আচ্ছা, তাহলে আমি দ্রুত শেষ করে দিচ্ছি। ও নিশ্চয়ই, নিশ্চয়ই, তাহলে আমি সংক্ষেপ করে দিচ্ছি আরো। তো আমরা এরকম ভাবে বিভিন্ন দেশের, ইউরোপ, আমেরিকা, মানে অস্ট্রেলিয়া, এরকম ভারতীয় সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া, মানে আমাদের দেশের সাউথ এশিয়া, সব জায়গায় আমরা কিন্তু এরকম ভাবে প্রতিনিধি তো পাঠাই এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নেই। এইভাবে আমরা কিন্তু এটা গড়ে তুলছি। আচ্ছা, তো এখন এই ধরনের একটি কমিটি আমাদের, এটা ভাইভা বোর্ড থাকেন, তারা নেন। ভাইভা বোর্ড আনস্ট্রাকচার্ড, হ্যাঁ, আই এগ্রি। কিন্তু এই ধরনের যারা বোর্ডে থাকেন তারা শুধু তাদের ওই তাদের জ্ঞান বা জ্ঞানের গভীরতা সাবজেক্টের উপরে সেটা বিবেচনা করার জন্য নন, তারা যে অ্যাপটিটিউড টেস্ট বলেছেন, এবং যেহেতু সাইকোলজিস্ট আলাদাভাবে নেই, সেজন্য সাইকোলজিক্যাল টেস্ট এদের উপরে দেওয়া হয়। আমরা বলে দিই যে আপনারা এদের অ্যাপটিটিউড টেস্ট করবেন, পার্সোনালিটি দেখবেন, অ্যাপিয়ারেন্স দেখবেন, বিহেভিয়ার প্যাটার্ন দেখবেন, এই সবগুলো আনস্ট্রাকচার্ড অফকোর্স। আপনারা তারপরে মূল্যায়ন করবেন তাদেরকে। এইভাবে তারা একমত হয়ে, এই যে চারজন, মানে তিনজন বিশেষজ্ঞ প্লাস পিএসসি মেম্বার বা চেয়ারম্যান, একত্র হয়ে তারা সিদ্ধান্ত নম্বরটা দেন। এই নম্বরটাকে আমি মনে করি যে এটা খুবই অবজেক্টিভ। এই ব্যাপারে কেউ যদি কিছু বলেন আমি সেটা একমত হব না, রাজি হব না মানতে। এখানটায় তারা অত্যন্ত নির্মোহভাবে, এখানে হ্যালো হর্ন এফেক্টের সুযোগ খুব কম থাকে, হতে পারে কিন্তু খুব কম থাকে, তো নির্মোহভাবে তারা নাম্বার দেন। আবার আমাকে বলতে হচ্ছে, হ্যাঁ, একজন ক্যান্ডিডেট ছিল আপনার পিএসসি, সে অনেক আগের আমলে আর কি, আমার কলিগ ছিলেন ভাইবা বোর্ডে আর কি। হ্যাঁ, আপনি হ্যালো এপিকে সুযোগ কম বলতেছেন, সে কিছু মনে করেন না, আমি অন্যদেরকে ডিসরেসপেক্ট করার জন্য বা ই করে বলছি, জাস্ট আই এম শেয়ারিং দ্য ইনফরমেশন। একজন ক্যান্ডিডেট ছিল, ভেরি বিউটিফুল লেডি ছিল আর কি, সে ভাইবা খুব একটা ভালো করে নাই, কিন্তু তাকে 200 ভাইবা মার্কসের মধ্যে 160 দেওয়া হয়েছিল। এই কমেন্টের ভিত্তিতে বলেছিল সৌন্দর্যের একটা দাম আছে, এইটা বলে 160 মার্কস দিয়ে সে পরে ম্যাজিস্ট্রেট হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন আমি জানি না। জি স্যার, আমাদের এটা যেহেতু মানে অনেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সবার কাছ থেকে একটু শিখবো। আমাদের আলোচনার মানে অবজেক্টিভটা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট, এনজিও সব জায়গা থেকে শিখতে। তো আমি এখন একটু বিলকিস জাহান আপার কাছে চলে যাব, আপা যদি থেকে থাকেন। নিশ্চয়ই আপা, থ্যাংক ইউ সবাইকে। মানে আমরা শুনছি, জানছি, খুবই ইন্টারেস্টিং, বাট সময় দিকটাও একটু লক্ষ্য রাখতে হচ্ছে যেহেতু আমাদের আরো কয়েকটা সেশন আছে। তো বিলকিস আপা হচ্ছে এখানে আমাদেরকে ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে রিপ্রেজেন্ট করছেন। আপার অলরেডি বলেছি 28 বছরের উপরে অভিজ্ঞতা। তো আপা যদি একটু মানে অর্গানাইজেশনে ব্যাংকিং ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকে বলেন যে রিক্রুটমেন্ট এবং অ্যাসেসমেন্টে আসলে আর কি পার্সোনালিটি ট্রেটটা আসলে কোন এক্সটেন্টে অ্যাসেসমেন্ট হচ্ছে নাকি আদৌ হচ্ছে না, বা ওভার দি পিরিয়ড রিক্রুটমেন্ট প্রসেসের কোনো চেঞ্জ আসছে কিনা, সেটা এন্ট্রি লেভেল, মিড লেভেল বা সিনিয়র লেভেল, এই পার্সপেক্টিভে যদি আপা একটু ইনসাইট শেয়ার করেন। নট অনলি পার্সোনালিটি এন্ড অ্যাপটিটিউড, আপনার কাছে দুটোই জানতে চাই। আচ্ছা, জি,
আমি প্রথমে বলি আসসালামু আলাইকুম সবাইকে। আপনার রেজাউল করিম স্যারের খুবই ওয়ান্ডারফুল একটা প্রেজেন্টেশন দেখলাম, ওখানে অনেক কিছু শিখলাম, আর কি কি হয় না, কি কি হলে ভালো হতো সেটাও আমরা জানতে পারলাম। আসলে থ্যাংক ইউ সো মাচ। আমি ব্র্যাক ব্যাংকে আছি এখন। তো ব্র্যাক ব্যাংক হলো মার্কেটের মানে একজন হিউজ রিক্রুটার কম্পেয়ার টু প্রাইভেট ব্যাংকের দিক থেকে। আমরা গত বছরও প্রায় 2600 প্লাস লোক রিক্রুট করেছি। তো 2600 লোকের মধ্যে আমাদের বিভিন্ন ক্যাটাগরির লোক ছিল, একদম জুনিয়র স্টাফ, ফ্রেশ গ্রাজুয়েট থেকে শুরু করে একদম সিএক্সও লেভেল, মানে ম্যানকম লেভেল পর্যন্ত রিক্রুটমেন্ট হয়। তো ডেফিনেটলি আমরা এক একটা জব গ্রেডে রিক্রুটমেন্ট করার সময় এক এক রকম ট্রেডস দেখি, কারণ যেটা ফ্রেশ গ্রাজুয়েটে থাকবে বা নর্মাল সেলসে জয়েন করবে তাদের যে ট্রেডস সেটা সিএক্সও লেভেলের মধ্যেও থাকবে না, বা যারা আবার ম্যানেজমেন্ট ট্রেনি ওয়াইপি হিসেবে জয়েন করবে তার মধ্যেও সেই ট্রেডস থাকবে না। তা আমরা একটু বেছে করি। আমরা যেমন যখন আমরা এমনি নর্মাল ফ্রেশ গ্রাজুয়েটস থাকে তখন আমরা যেমন দেখি যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটা ডেফিনেটলি একটা বড় ইস্যু। তারপরে আমরা রিটেন টেস্ট হয়, রিটেন টেস্টের পরেই আসলে তারা মেইনলি আমাদের সামনে আসে যখন প্রিলিমিনারি ইন্টারভিউ বা ফাইনাল ইন্টারভিউ হয়। তখন যেমন ফ্রেশ গ্রাজুয়েটের বেলায় যেমন আমরা কমিউনিকেশন স্কিল বা টিমে কাজ করতে পারবে কিনা, এনার্জেটিক কিনা সেগুলো দেখি। আবার সেলস এর যখন আসে সেও ফ্রেশ গ্রাজুয়েটস, কিন্তু সেলস এর লোকদের আবার ডিফারেন্ট জিনিস। সেলস এর হলো যে সে বেশ মানে ড্রাইভ করার রেজাল্ট ওরিয়েন্টেড পারসন কিনা, তারপরে প্রেসারে কাজ করতে পারে কিনা। আমাদের যেহেতু আমরা ব্র্যাক ব্যাংক, আমাদের এসিমি সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, সে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে কাজ করতে পারবে নাকি এগুলা দেখা হয়। আর সিনিয়র লেভেলের যেটা মেইন জিনিস হয়, সিনিয়র লেভেলের আসলে যেটা মেইন ফ্যাক্টরটা আমরা দেখি সেটা হলো ওদের রেফারেন্স চেকের উপরে অনেক বেশি জোর দেওয়া হয়, কারণ উনি অলরেডি 7-8 বছর কাজ করে এসছেন। তো সেই জন্য আমরা উনি ডিসিশন নিতে পারেন কিনা, টিম চালিয়েছেন কিনা, টিমের লোকদের সাথে উনি কেমন ব্যবহার করে, সেগুলা বেশি দিকে নজর দেই আমরা। আর এই রিক্রুটমেন্টে যে সাইকোমেট্রিক টেস্টটা নিয়ে আজকে যে অনেক কথা হলো, এই এক্সারসাইজটা আসলে আমরা শুধু আপাতত ম্যানেজমেন্ট ট্রেনি আর ইয়াং প্রফেশনাল একটা গ্রুপ জয়েন করে একেবারেই ফ্রেশ গ্রাজুয়েট, তাদের বেলায় আমরা আসলে লাস্ট 2 ইয়ার্স ধরে এটা প্র্যাকটিস করছি। এখানে যখন আসলে আমরা ওদের সাইকোমেট্রিক টেস্টটা ডিজাইন করি, এর আগেই কিন্তু ওরা একটা রিটেন টেস্ট দিয়েছে, অ্যাসেসমেন্ট সেন্টারের মধ্যে দিয়ে এসছে, তারপরে আমরা সাইকোমেট্রিক টেস্টিংটা ওদেরকে দেই। তখন সংখ্যাটা একটু কমেও যায়, আমাদের জন্য ম্যানেজ করাও সহজ হয়। তো সাইকোমেট্রিক টেস্টের মধ্যে যে আমরা কোয়েশ্চেন গুলা সাজিয়েছি সেটা মূলত দুইটা অ্যাসপেক্টে কভার করে, একটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাসপেক্ট আর একটা হচ্ছে অ্যাপটিটিউড। তো বিহেভিয়ারাল অ্যাসপেক্টে আমরা আমাদের যেহেতু ব্যাংকের কিছু কোর ভ্যালুজ আছে, সেই ভ্যালুজ রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন দিয়ে দিই আমরা, যেটা দেখে সে মানে যেটার অ্যান্সারটা দেখে পরে আর আসলে আমরা অ্যাসেস করতে পারি যে সে রোলের জন্য কিছুটা হলেও আসলে বোঝা যায় যে আমাদেরকে সাপোর্ট করে অ্যাসেস করতে, যে সে আমরা যেই রোলের জন্য এই লোকটাকে খুঁজছি সে আমাদের জন্য সুইটেবল কিনা। তো যেটা আমরা দেখেছি এই বিহেভিয়ারাল অ্যাসপেক্ট বা অ্যাপটিটিউড রিলেটেড এই ধরনের কোয়েশ্চেনে যেটা হয়, অনেক আজকালকার বাচ্চারা অনেক স্মার্ট, বিভিন্ন রকম ভাবে এইটা থেকে বার হয়ে যাওয়ার চেষ্টা করে। তো যেটা একটা সাইকোমেট্রিক টেস্টের জন্য, সেজন্য যখন ওই এত স্মার্ট, তো আমাদেরকে ইন্টারভিউ সময় সহজেই ইমপ্রেস করে ফেলতে পারে এটা, যে অনেক সুন্দর করে কথা টথা বলে টলে আমি খুব এনথুজিয়াস্টিক, আমার কমিউনিকেশন স্কিল ভালো, এসেই। তো সাইকোমেট্রিক টেস্টিংটা আসার পরে যেটা আমাদের একটা সুবিধা হলো, যেহেতু এখানে একই কোয়েশ্চেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে থাকে, সে কোনো না কোনো ভাবে তার ইয়েতে আমরা দেখেছি, যেটা রেজাল্টে আসে, যেটা দেখেছি যে ওটা বোঝা যায় যে কিছুটা হলেও অ্যাসেস করা যায় সে কি তার এই রোলটার জন্য সে কতখানি ফিট, সে কি এভারেজ নাকি
বিলো অ্যাভারেজ নাকি অনেক এক্সেলেন্ট, এরকম একটা ইয়ে আমরা দেখেছি ওই অ্যাসেসমেন্ট থেকে রেজাল্টটা উঠে আসে। তারপরে তার লার্নিং অ্যাবিলিটিটা কিরকম, প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা কিরকম, সেটা উঠে আসে। এবং সেখান থেকে যেটা সাইকোমেট্রিক টেস্টিং এর যেটা একটা সাপোর্ট পাওয়া যায়, ওরা কিছু বেশ প্রবিং কোয়েশ্চেন দেয়, যেটা আমরা ফাইনাল ইন্টারভিউতে যে আবার এই রিপোর্টটা দেখে করতে পারি। তবে আমি যেটা আমার 2 বছরের এক্সপেরিয়েন্স যেটা, আমি কি আপার সাথে একটু অ্যাড করতে পারি? জি জি জি, অবশ্যই অবশ্যই। আপা, থ্যাংক ইউ সো মাচ যে আপনি বলেছেন গত 2 বছর যাবত সাইকোমেট্রিক টেস্ট শুরু করেছেন। তবে আমার এখানে একটা অবজারভেশন, হয়তো তা আপনারা শুরু করেছেন, আশা করি আরো ইমপ্রুভ করবেন। সেটা হলো যে আপনারা নিজেরা কিন্তু ডেভেলপ করছেন। দ্যাট ইজ, আমরা সাইকোমেট্রিক টেস্ট বলতে সত্যিকার অর্থে যেটা বুঝাই, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি থাকবে, যেটা আমরা রিসার্চের মাধ্যমে কয়েক বছর কাজ এস্টাবলিশ টেস্ট, সেইটা এখনো আমরা শুরু করতে পারিনি। বাট অ্যাপ্রিশিয়েট করি যে আপনারা নিজেরা বানিয়ে হলেও কিছুটা। না, আমরা নিজেরা বানাচ্ছি না, কিন্তু আমরা একটা বাইরের কোম্পানি দিয়ে করছি Very good, যারা that's- অলরেডি টেস্টেড আর কি। Very good, অনেক very- বছর very good. আমাদের জন্য জিনিসটা নতুন। That is really But, appreciable. That is yeah. really appreciable, আপা, যে আপনারা জি, শুরু thank করছেন। you আমার so জানাই much. ছিল না, জানা থাকলে আমি এটা অ্যাড করতাম, আমার জানা ছিল না। প্লাস আপনি একটা কথা বলেছেন যে ঘুরিয়ে ফিরিয়ে একই কোশ্চেন। আমাদের সাইকোমেট্রিক টেস্টে, যেটা আমি বলি নাই, লাই ডিটেক্টিং স্কেল থাকে, লাই ডিটেক্টিং আইটেম থাকে। আপা যেটা একটু হিন্টস দিয়েছেন যে ঘুরিয়ে পেঁচিয়ে করলে ধরা পড়ে যায় আর কি। লাই ডিটেক্টিং আইটেম থাকে, কেউ মিথ্যা বলে সেটা ধরা পড়ে। থ্যাংক ইউ আপা, ইউ প্রসিড প্লিজ। জি, তো সেইটাই, অনেকগুলা প্রবিং কোয়েশ্চেনও পাওয়া যায়। তো সেইখান দিয়ে আমরা ওই যে ফাইনাল ইন্টারভিউতে এগুলা কোয়েশ্চেন করে কিছুটা বের করা যায়। তবে আমরা আরেকটা জিনিসও চিন্তা করছি যে আমাদের এই ইয়েতে ইমোশনাল ইন্টেলিজেন্স পার্টটাও যদি আনা যায় গোয়িং ফরওয়ার্ড, তাইলে হয়তো আমাদের ওই ইমোশনাল ইন্টেলিজেন্সটা থাকলে, যেটা আমাদের মনে হয় যে একটা ফ্রেশ গ্রাজুয়েটসই বলি, আবার ইভেন্চুয়ালি যদি এটা আমরা অন্য রিক্রুটমেন্টেও নিতে পারি, যেটা হয় যে এক একটা সিচুয়েশনে সে কিরকম ভাবে রিয়াক্ট করে। অনেকের মাথা খারাপ হয়ে যায়, অনেকে কান্নাকাটি করে, হইচই করে, টিমের মধ্যে গালিগালাজ করে, এরকম আমরা অনেক শুনেছি যে স্ট্রেস নিতে পারছে না, সবকিছু বাসায় যে হইচই করছে, ফ্যামিলি মেম্বারদের সাথে মিসবিহেভ করছে। তো এরকম অনেক সিচুয়েশন ইমোশনাল ইন্টেলিজেন্সের এগুলোর মধ্যেও থাকে। আমি এটা এখনো আমরা করিনি, তবে আমাদের মনে হচ্ছে যে যদি এই দুইটা জিনিস আমরা একসময় কম্বাইন করে ফেলতে পারি, তাহলে হয়তো এটা আমাদের আরো অনেক মানে সাপোর্ট করবে রিক্রুটমেন্টে। আর স্যারের রিপ্রেজেন্টেশনে আরেকটা জিনিস ছিল যে এটা আসলে শুধু রিক্রুটমেন্টে না, ইভেন্চুয়ালি তার ক্যারিয়ারেও যখন ডেভেলপমেন্ট হবে, গ্রোথে, এটাতেও ব্যবহার করা যাবে। হ্যাঁ, সেটাও আমাদের ইচ্ছা আছে। দেখি, আমরা তো মাত্র 2 বছর ধরে এটা টেস্ট করছি, গোয়িং ফরওয়ার্ড এখন কতটুকু কি হবে আর কি। কিন্তু এটা আমাদের ধরে রাখার ইচ্ছা আছে, বাদ দেওয়ার কোনো ইচ্ছা নাই। এটা আমাদের, এটা দিয়েই আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো আর কি, এটাই। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বিলকিস আপা, অনেক সুন্দর করে আমাদের সামনে তথ্যগুলো তুলে ধরার জন্য। আমি যদি একটু মঞ্জুলা আপার কাছে যাই, মঞ্জুলা আপা সম্পর্কে অলরেডি বলেছি, শি ইজ হ্যাভিং ক্যারিয়ার মোর দেন অফ 20 ইয়ার্স, এবং উনি বেশ কয়েকটা সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে ওনার, এবং উনি কারেন্টলি বাংলা লিংকে আছেন হেড অফ এইচআর হিসেবে। সো মঞ্জুলা আপার কাছ থেকে একটু জানতে চাবো যে ওনার এই ক্যারিয়ারে যে উনি বেশ কয়েকটা সেক্টরেও কাজ করলেন, সো ওনার ওভারঅল যদি এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন যে ওভার দ্য পিরিয়ড রিক্রুটমেন্ট এন্ড অ্যাসেসমেন্ট প্রসেসটা কি ধরনের চেঞ্জেস বা ইভলিউশন এসেছে, এবং এখানে পার্সোনালিটি অ্যাসেসমেন্ট বা অ্যাপটিটিউড টেস্টের অংশটা কতটুকু, এবং উনি কারেন্টলি ওনার অর্গানাইজেশনে এটা ব্যবহার করা হচ্ছে কিনা, হয়ে থাকলে সেটা কতটুকু এফেক্টিভনেস ওনারা পাচ্ছেন আউটকামের দিক থেকে, রিক্রুটমেন্টের দিক থেকে। থ্যাংক ইউ সো মাচ হাবিবা। আমরা আমাদের অনারেবল প্যানেলিস্টদের কাছ থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, ডিফারেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট থেকে প্র্যাকটিস হচ্ছে সেই সম্পর্কে অনেক কিছু জানলাম। সো আমি যদি আমার লিমিটেড এক্সপিরিয়েন্স থেকে জাস্ট একটু শেয়ার করি। আমি শুরু করব হচ্ছে যখন আমরা চাকরিতে ঢোকার চেষ্টা করছিলাম তখন কিভাবে হায়ারিংটা হতো। আমরা যখন চাকরিতে ঢুকলাম তখন বেসিক্যালি হায়ারিং, আমরা জব অ্যাড গুলো দেখতাম হচ্ছে নিউজ পেপারে।
এবং তখন নিউজ পেপার একটা স্পেশাল পেজ থাকতো যেখানে সব চাকরির বিজ্ঞপ্তিগুলো থাকতো এবং আমরা সেখানে দেখে আসলে অ্যাপ্লিকেশন গুলো পাঠাতাম, হার্ড কপি অ্যাপ্লিকেশন। এবং এছাড়াও যেটা ছিল যে বিভিন্ন ইউনিভার্সিটির নোটিশ বোর্ড বা বুলেটিন বোর্ডেও বেশ কিছু জব অ্যাডভার্টাইজমেন্ট থাকতো, সেগুলো দেখে আমরা অ্যাপ্লাই করতাম। সো অর্গানাইজেশনে তখন আসলে ফেস টু ফেস ইন্টারভিউ ছাড়া, মানে অর্গানাইজেশন তখন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে ফোন কলের মাধ্যমে এবং তারা ফেস টু ফেস ইন্টারভিউ করতো। এর বাইরে কিন্তু তখন আর কোনো মোডালিটি ছিল না, রিক্রুটমেন্ট টুল ছিল না। সো ইট ওয়াজ মোস্টলি ফেস টু ফেস ইন্টারভিউ। এবং অর্গানাইজেশনে ঢোকার পর আমরা দেখলাম এই যে আমরা হার্ড কপি যে অ্যাপ্লিকেশনগুলো পাঠাচ্ছি, সো বেসিক্যালি এগুলো হার্ড কপি একটা আর্কাইভ তৈরি করা হতো, যে রেজুমের একটা হার্ড কপি আর্কাইভাল থাকতো যেগুলো ইউজ করে অর্গানাইজেশন গুলো আসলে হায়ার করতো। সো আরেকটু যদি পরের লেভেলে যাই, আমি অর্গানাইজেশনে জয়েন করার পরে আমরা বিএটিতে জয়েন করলাম। সো বিএটিতে জয়েন করে 1-2 বছরের মধ্যে আমি এবং আমাদের আইটি ম্যানেজার আমরা bdsjobs.com নামে একটা কোম্পানির সঙ্গে কাজ করা শুরু করলাম বেসিক্যালি। সো ওখানে বসে আমরা দুজন ডিফাইন করা শুরু করলাম যে কি কি ফিল্ড ইউজ করে আমরা ক্যান্ডিডেট সার্চ করব। এবং ওইটাই ফার্স্ট আসলে bdsjobs.com এর কর্পোরেট প্রেজেন্স এবং আমাদের বাংলাদেশের ফার্স্ট অনলাইন জব সাইট আমরা জানি bdsjobs.com। সো সেখান থেকে আমি মনে করি যে আসলে আমাদের এই যে হার্ড কপি থেকে আমরা আস্তে আস্তে অনলাইনে ট্রানজিশনটা শুরু করলাম। সো দ্য রিক্রুটমেন্ট স্টার্টেড বিং অনলাইন। সো bdsjobs.com আমাদের কি প্রোভাইড করলো? bdsjobs.com আমাদের একটা অনলাইন সার্চ মেকানিজম দিল, যেটার মাধ্যমে আমরা অনলাইনে জব অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করতে পারবো, অনলাইনে ক্যান্ডিডেট সার্চ করতে পারবো। অলসো এট দ্য সেম টাইম আমাদের একটা অনলাইন রেজুমে ডেটাবেস দিল, যেখান থেকে আমরা ইজিলি ক্যান্ডিডেট বের করে নিয়ে আসবো। সো এটা কিন্তু খুব বড় একটা ট্রানজিশন। সো এর মাধ্যমে আমরা আরেকটা কি পেলাম, আমরা ক্যান্ডিডেটদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করার একটা সুযোগ পেলাম। আমরা ক্যান্ডিডেটদের শুধু ফোন কল না, আমরা তাদেরকে ইমেলের মাধ্যমে যোগাযোগ করা শুরু করলাম প্রত্যেকটা স্টেপে। সো কানেক্টিভিটি বিকেম আ বিট স্মুদার দ্যান বিফোর। এরপরে ট্রানজিশনটা যদি আমরা দেখি, সো এই অনলাইন আসার পরে আমাদের যেটা হলো, একটা সময় কিন্তু ইন্টারভিউ প্রসেসটা ছিল ফুলি আনস্ট্রাকচার্ড। সো এক এক ইন্টারভিউ যখন বসতো এক এক ধরনের প্রশ্ন করতো এবং আই উড সে যে ইন্টারভিউ এর বেশ কিছু কিন্তু রুলস আছে যে আপনি কি ধরনের প্রশ্ন করতে পারবেন, কি ধরনের প্রশ্ন করতে পারবেন না। সো অনেকেই কিন্তু ওই রুলস জানা ছিল না, বিকজ তারা ট্রেন্ড ইন্টারভিউর না। সো অনেকেই ইনঅ্যাপ্রোপ্রিয়েট অনেক প্রশ্ন করে ফেলতো, স্পেশালি যখন আমি বলবো যে মহিলাদের ইন্টারভিউ করা হতো। অনেক আপনি ম্যারিড কিনা, আপনার কয়টা বাচ্চা আছে, বাবার নাম কি, এই ধরনের অনেক প্রশ্ন চলে আসছে যেগুলো আসলে বায়াসনেস ক্রিয়েট করে এবং এই প্রশ্নগুলো করা কিন্তু উচিত না। সো যেহেতু ইন্টারভিউজরা ট্রেন ছিল না, সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হরহামেশাই করা হতো। সো সেই জন্য একটা আমি মনে করি যে বিগ স্টেপস অর্গানাইজেশনস গুলো নেওয়া শুরু করলো, সেটা হচ্ছে ইন্টারভিউজদের ট্রেনিং দেওয়া। সো ইন্টারভিউজদের ট্রেনিং দেওয়ার ফলে কি হলো, আমরা ট্রেন্ড ইন্টারভিউয়ার্স পেলাম এবং আমরা তাদেরকে একটা স্ট্রাকচার্ড ইন্টারভিউ প্রসেসের মধ্যে নিয়ে আসতে পারলাম, সো দ্যাট আনস্ট্রাকচার থেকে দে ক্যান মানে একটা ট্রানজিশন হলো টুয়ার্ডস স্ট্রাকচার্ড ইন্টারভিউ। এরপরে আমরা যে ইভলিউশনটা দেখতে পেলাম সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট সেন্টার। সো অ্যাসেসমেন্ট সেন্টার ইজ আ ডে লং সিমুলেশন in a work environment, যেটার মাধ্যমে we can assess কারো capability, একটা অ্যাসেসমেন্ট ভ্যালুস বেসড অর ক্যাপাবিলিটি বেসড একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা ক্যান্ডিডেটদের অ্যাসেস করার সুযোগ পেলাম। সো একটা অ্যাসেসমেন্ট সেন্টার কিভাবে হবে এটা কিন্তু ডিজাইন করা অনেকটা অর্গানাইজেশনের উপর। সো অর্গানাইজেশন কিভাবে অ্যাসেসমেন্ট সেন্টারটা রান করবে, তারা কি ভ্যালুস বেসড অ্যাসেসমেন্ট সেন্টার করবে নাকি কম্পিটেন্সি বেসড করবে নাকি অ্যাটিটিউড বেসড করবে। সো ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য অর্গানাইজেশন ইটসেলফ। সো অ্যাসেসমেন্ট সেন্টারে আমরা বিভিন্ন এক্সারসাইজ দেখতে পাই যেগুলো কন্ডাক্ট করা হয়েছে, হতে পারে এটার মধ্যে আপনার রোল প্লে থাকতে পারে, এটার মধ্যে গ্রুপ ডিসকাশন থাকতে পারে, এটার মধ্যে প্রেজেন্টেশন থাকতে পারে। সো বেসিক্যালি রিয়েল লাইফ ওয়ার্ক এনভায়রনমেন্টে
সে কিভাবে বিহেভ করবে অ্যাসেসমেন্ট সেন্টারের মাধ্যমে আমরা আসলে সেটা অবজার্ভ করতে পারি। অলসো অ্যাট দ্য সেম টাইম একটা অর্গানাইজেশনের ভ্যালুস কি আছে, কম্পিটেন্সি কি আছে, সেইটার সঙ্গে এই ইন্ডিভিজুয়াল আসলে কি ম্যাচ করতে পারবে কিনা সেইটা তার বিহেভিয়ারের মাধ্যমে আসলে ফুটে ওঠে। সো ওই বিহেভিয়ার থেকে আমরা তাকে জাজ করছি যে সে আসলে এই অর্গানাইজেশনের সঙ্গে ফিট হবে কিনা। এবং অ্যাসেসমেন্ট সেন্টার ইজ এ ডে লং এক্সারসাইজ। সো কেউ হয়তো একটা এক্সারসাইজে দে ক্যান প্রিটেন্ড অর দে ক্যান ট্রাই টু ফুল দ্য অ্যাসেসার্স, বা আসলে সারাদিন এইটা মানে প্রিটেন্ড করাটা খুব ডিফিকাল্ট, বা অ্যাসেসারদের বা ইন্টারভিউয়ারদের ফুল করাটা আসলে খুব ডিফিকাল্ট। কারণ অ্যাসেসমেন্ট সেন্টারে যেহেতু মাল্টিপল এক্সারসাইজ থাকে, সো অ্যাসেসররা বিভিন্নভাবে অ্যাসেস করার সুযোগ পায়। ঠিক আছে, সো এইটা হচ্ছে স্টেপ 2। এখন অনেক অর্গানাইজেশনে আসলে অ্যাসেসমেন্ট সেন্টার রান করা হচ্ছে, এবং অ্যাসেসমেন্ট সেন্টার আমি বলবো যে এন্ট্রি লেভেলের জন্য একভাবে করা হয়, মিড লেভেলের জন্য একভাবে করা হয়, সিনিয়র লেভেলের জন্য আরেকভাবে করা হয়। সো এরপরে ট্রানজিশনটা আমি বলবো যে আরো নতুন যেটা আমরা দেখছি এখন হচ্ছে রিক্রুটমেন্ট বেসড অন সোশ্যাল নেটওয়ার্ক। সো এখন অর্গানাইজেশনগুলো চেষ্টা করছে তাদের প্রেজেন্সটা, ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্সে তাদের প্রেজেন্সটা এনহ্যান্স করতে। এবং আমরা সবাই জানি লিঙ্কডইন ইজ আ ভেরি প্রফেশনাল ওয়েবসাইট, যেখানে উই গেট অ্যাক্সেস টু মিলিয়ন্স অফ ক্যান্ডিডেটস, অ্যাক্টিভ এবং প্যাসিভ সবাই আছে লিঙ্কডইনে। সো ওখানে মানে এমপ্লয়ারদের প্রেজেন্সটা বাড়ানো। এর বাইরে ইভেন টুইটার বলেন, ফেসবুক বলেন, মানে রেগুলার সোশ্যাল নেটওয়ার্ক যেটা, সেখানে অর্গানাইজেশনগুলো চেষ্টা করছে তাদের ব্র্যান্ডিং গুলো করতে, সো দ্যাট ক্যান্ডিডেটস ক্যান সি দ্য এমপ্লয়ার্স প্রেজেন্স ইন ডিফারেন্ট সোশ্যাল নেটওয়ার্ক। সো এর ফলে আমরা যেটা আমরা আরো যেটা করছি সেটা হচ্ছে টেকনোলজির যে টেকনোলজির প্রেজেন্সটা চলে আসছে রিক্রুটমেন্টের ডিফারেন্ট স্টেপে। সো আমরা এখন মানে টেকনোলজি ইউজ করছি to source, to optimize our job advertisement, to chat with the candidate, to predict candidates' behavior, even to onboard. হ্যাঁ, সো প্রত্যেকটা জায়গায় আসলে আমরা টেকনোলজি ইউজ করছি। সো এই জন্য আমি বলবো যে টেকনোলজির প্রেজেন্সটা কিভাবে করা হচ্ছে, আমি যদি কুইকলি একটু জাস্ট বলি যে আমরা এখন বাংলা লিঙ্কে কি কি করছি। আমরা বাংলা লিঙ্ক অফকোর্স শুরুতেই একটা ক্যান্ডিডেটের কিন্তু অনেক কোয়েরি থাকতে পারে একটা অর্গানাইজেশন সম্পর্কে। সো আমরা চ্যাটবট ইউজ করছি। সো আপনারা যদি বাংলা লিঙ্ক ক্যারিয়ার সাইটে যান ফেসবুকে, ওখানে একটা ক্যান্ডিডেট গিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং সাথে সাথে সে চ্যাটবটের মাধ্যমে সেই উত্তরগুলো পেয়ে যায়। যেখানে হয়তো আমার যদি মানে রিক্রুটমেন্ট টিমের কারোর সঙ্গে যোগাযোগ করতে হতো বা রিক্রুটারের সঙ্গে যোগাযোগ করতে হতো, সে কিন্তু 24/7 অ্যাভেলেবেল থাকতো না। হয়তো কয়েক ঘন্টা পরে সে রিপ্লাই করতো, বা রাত হলে হাফ আ ডে পরে রিপ্লাই করতো। কিন্তু চ্যাটবট ইজ অ্যাভেলেবল 24/7, এবং আমরা চেষ্টা করি যে বেসিক কোয়েরিজ গুলো চ্যাটবটের মাধ্যমে অ্যাড্রেস করে ফেলতে। সো এর মাধ্যমে একটা ভালো ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স হয়। এর বাইরে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম, যার নাম হচ্ছে লিভার। সো ওইটার মাধ্যমে আমরা বেসিক্যালি জব অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করা থেকে শুরু করে এন্ড টু এন্ড হায়ারিংটা এই লিভার এই টুলের মাধ্যমে আমাদের হয়ে থাকে। সো ক্যান্ডিডেটের সঙ্গে কমিউনিকেশন থেকে শুরু করে ইন্টারভিউ স্কোরিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এর মাধ্যমে হয়ে থাকে। সো আমরা টুলস কি কি ইউজ করি, যেহেতু আমি টেকনোলজির কথা বলছি, সো টেকনোলজি ইজ নাও প্লেইং আ হিউজ রোল ইন দিস। আগে যেরকম ছিল আমাদের ইন্টারভিউ অ্যাসেসমেন্ট সেন্টার ওয়াজ মোস্টলি centered toward individuals. So আমাদের ইন্টারভিউয়ার অ্যাসেসররা কিন্তু একটা বিগ রোল প্লে করতো ইন অ্যাসেসিং দ্য ক্যান্ডিডেটস, বাট এখন কিন্তু সেই রোলটা প্লে করছে টেকনোলজি। সো আমরা যেটা ইন্ট্রোডিউস করেছি সেটা হচ্ছে সি ফ্যাক্টর নামে একটা গেম, যেটা ট্যালেন্ট গেমস এর পার্ট। সো বেসিক্যালি সি ফ্যাক্টর কিন্তু আপনাকে যে আমরা আজকে যে সাইকোলজি নিয়ে কথা বলছি, অর্গানাইজেশন সাইকোলজি, সো বেসিক্যালি সি ফ্যাক্টর কি কি অ্যাসেস করবে, সে অ্যাসেস করে দিবে পার্সোনালিটি, সে অ্যাসেস করে দিবে কগনিটিভ অ্যাবিলিটি এবং তার বিহেভিয়ার। এই তিনটে ফ্যাক্টর অ্যাসেস করে সি ফ্যাক্টর উইল গিভ রেজাল্ট। সো সি ফ্যাক্টরের মধ্যে কিন্তু বিভিন্ন কাস্টমাইজেশনের সুযোগ আছে। সো আপনি বিভিন্ন রোলের জন্য বা আপনি কি ধরনের ক্যান্ডিডেট চাচ্ছেন বা কি জব ফিট থেকে শুরু করে, সো আপনি ডিফাইন করে দিতে পারেন আসলে আপনি সি ফ্যাক্টরে কি চাচ্ছেন। সো এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের যেহেতু এখনকার মেইন টার্গেট হচ্ছে মিলেনিয়ালস, রাইট?
So millennials দের জন্য I think C factor is more appealing, you know, rather than traditional interviews or assessment center. So কারণ আমি যদি বলি যে 75% of the millennial candidates now think that conventional way of recruitment is outdated, হ্যাঁ, এবং আমরা জানি স্যার আমাদের বলেছেন যে 50% of recruitment ends in failure due to unconscious bias, এবং 90% of unstructured pre-screening interviews, 90% of the time they are wrong. So আরো বেশ কিছু ইস্যুস থাকে, যেমন ক্যান্ডিডেটসরা কিন্তু অনেক সময় আমরা কিন্তু উই ডোন্ট গেট ব্যাক টু ক্যান্ডিডেটস উইথ দ্য ফিডব্যাক, এবং সামটাইমস আমরা দেখি যে ক্যান্ডিডেটসদের একটা নেগেটিভ এক্সপিরিয়েন্সও হয় থ্রু আউট দ্য রিক্রুটমেন্ট প্রসেস। সো যখন সে আসলে রিক্রুটেড হয় না, সো তার কিন্তু একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স নিয়ে সে বের হয়। সো স্যার আরো যেটা বলেছেন যে নিউ হায়ার্স দে লিভ দ্য অর্গানাইজেশন উইদিন দ্য ফার্স্ট 6 months। সো এই জিনিসগুলো অ্যাসেস করার জন্য উই বিলিভ যে গেমিফিকেশন, these are the tools which help us assess. So to especially for the millennials, these are very useful. এবং আর যে জিনিসগুলো আমাদের এখন দরকার হয় লাইক পিপল অ্যানালিটিক্স, স্ট্র্যাটেজিক হায়ারিং, এই জিনিসগুলো আসলে টেকনোলজি ইজ হেল্পিং আস টু ডু দিস প্রপারলি। সো এরপরে যে স্টেপটা অনবোর্ডিং, এটার জন্য আমাদের একটা টুল আছে, সেটাকে টালমন্ডু বলি আমরা। সো টালমন্ডু বেসিক্যালি আমাদের একটা ক্যান্ডিডেটের অফার ক্লোজ হয়ে যাওয়ার পর তার অনবোর্ডিং এক্সপিরিয়েন্সটা শুরু হয়ে যায়, এবং সেখান থেকে তার ইন্ডাকশন পর্যন্ত আসলে টালমন্ডু আমাদের হেল্প করে। সো একজন এমপ্লয়ি ইভেন জয়েন করার পরে 3 months পর্যন্ত টালমন্ডুতে অ্যাক্সেস পায়, যেখানে আমরা টাইম টু টাইম তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি এবং বিভিন্ন স্মল ই লার্নিংস তাকে টালমন্ডুর মাধ্যমে দিয়ে থাকি। সো ইন আ স্ন্যাপশট, এক সেকেন্ড কথা বলবো, একটু অ্যাড করি। আপা, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে আপনি যেভাবে বললেন যে আপনারাও শুরু করেছেন আর কি। তো আমার পারসেপশন হলো যে এনজিও সেক্টরগুলো, প্রাইভেট সেক্টরগুলো রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের পাবলিক সেক্টরের তুলনায় অনেক এগিয়ে। হ্যাঁ, তাদের হয়তো দুর্বলতা, উইকনেস থাকতে পারে, আই আন্ডারস্ট্যান্ড। তারপরেও দে ট্রাই দেয়ার বেস্ট টু রিক্রুট দি বেস্ট। এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার আর কি। হয়তো সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, দিস ইজ রিয়েলি অ্যাপ্রিশিয়েবল। এবং আমি আগেও বলেছি আমাদের প্রতিটা সেক্টরই এটা শুরু করা উচিত। আমরা অল্প দিয়ে শুরু করি, ধীরে ধীরে উই উইল ডেভেলপ। থ্যাংক ইউ। আমরা যদি মঞ্জুলাপা, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইন ডিটেইল। আমি যদি একটু তারিক ভাইয়ের কাছে চলে যাই, অনেকক্ষণ ধরে ভাইয়া বসেছেন, আমাদের সেশনের টাইমও প্রায় আমরা শেষের দিকে। তারিক ভাইয়ের কাছে একটু আমরা জানতে চাবো যে আমরা যেহেতু অলরেডি জানি যে এনরুট ম্যানেজমেন্ট কনসাল্টিং বাংলাদেশে অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি আর কি হেড হান্টিং এবং রিক্রুটমেন্টের এন্ড টু এন্ড প্রসেস গুলোতে সাপোর্ট দিয়ে আসছে। সো তারিক ভাইয়ের কাছে আমি একটু জানতে চাবো যে ভাইয়া আপনি যেহেতু মাল্টিপল ইন্ডাস্ট্রিতে সার্ভিস প্রোভাইড করছেন, সো সেক্ষেত্রে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিরকম? যে ডেফিনেটলি তো চেঞ্জেস এসেছে রিক্রুটমেন্টের প্রসেস এবং টুলসে। সো আমাদের দিকে থেকে সাধারণত আমরা কি ধরনের অ্যাডভোকেসি করে থাকি ক্লায়েন্টদেরকে বেস্ট টুলস বা টেকনিক্স এর জন্য, যে রিক্রুটমেন্টে কোনগুলো সাধারণত ফলো করা উচিত বা আমরা কোনগুলো করি? এবং এটার সাথে যদি একটা কমপ্লিমেন্টারি অ্যান্সার ভাইয়া একটু দেন যে রং রিক্রুটমেন্ট যদি আমরা করে ফেলি, যে ভুল রিক্রুট হয়ে গেল, যার আসলে হওয়ার কথা না সে রিক্রুট হয়ে গেল, এবং যার হওয়ার কথা ছিল সে হলো না, এটার জন্য অর্গানাইজেশন আর কি কতটুকু সাফার করে বা কতটুকু ড্যামেজ হতে পারে অর্গানাইজেশনের ক্ষেত্রে, সেটা যদি একটু তারিক ভাই হাইলাইট করেন। Thank you, Habiba. I'm really excited to see Honorable Ikram sir, Professor Rezaul Karim sir. Rezaul Karim sir স্পিচটা আমি শুনলাম এবং খুবই ইন্সপায়ার্ড অ্যাকচুয়ালি। স্যারের হেল্প নিয়ে হয়তো বা আরো অনেক কাজ আমরা করতে পারবো মানে আশা করি। আর সাথে আরো প্যানেলিস্ট যে দুজন আছে, আই এম ভেরি হ্যাপি টু সি বোথ অফ দেম, বিলকিস আপা এন্ড মঞ্জুলা আর আমি বেসিক্যালি লাইফটা ক্যারিয়ারটা শুরু করছি একই সাথে। সো অলসো মানে ভালো লাগতেছে এই কারণে যে আই ওয়াজ ইনভলভ in developing assessment center structure interview for Bangla Link and Black Bank, দুইটা ক্লায়েন্টের সাথে আমি ডিরেক্টলি অ্যাসেসার ডেভেলপমেন্ট করা, তাদের অ্যাসেসমেন্ট সেন্টার ডেভেলপ করা, প্রতিটা কাজ করার সুযোগ হয়েছে আমার।
সো মঞ্জুলা কিছুটা ব্যাকগ্রাউন্ড বললো, মানে ওই ক্লিয়ার করে দিচ্ছে যে আমাদের কর্পোরেট ইন্ডাস্ট্রিতে হাউ ইভলভ রিক্রুটমেন্ট প্রসেসটা। আমির মঞ্জুলা যখন জয়েন করছি 2000 সালের লাস্টের দিকে আমাদের অ্যাসেসমেন্ট সেন্টার ছিল কোনো এক রমজান মাসে। সো উই ওয়েন্ট থ্রু এ স্ট্রাকচার ইন্টারভিউ, বাট আমি যখন 2008-এ বিএটি ছেড়ে বাইরে আসলাম, আই ফাউন্ড যে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন, যেটা স্যার বলছিল যে আনস্ট্রাকচার একটা ইন্টারভিউ প্রসেস দিয়ে যায়, পিপল আর কোয়ালিফাইড, বাট এক এক ইন্টারভিউয়ার হয়তো এক একটা জিনিসে ফোকাস করতো। তো গ্র্যাজুয়ালি আমি মানে স্যারের কমফোর্টের জন্য বলবো, স্যার অ্যাটলিস্ট মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন ইন বাংলাদেশ মোস্টলি যারা অপারেট করতেছে, তাদের মধ্যে এখন একটা স্ট্রাকচার ইন্টারভিউ, একটা অ্যাসেসমেন্ট সেন্টার, এই কালচারটা এস্টাবলিশ হয়ে গেছে। পাশাপাশি আমাদের লোকাল রেপুটেড অর্গানাইজেশন, স্পেশালি ইন ব্যাংকিং সেক্টর, আমার অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সো যেখানে স্ট্রাকচার ইন্টারভিউ, অ্যাসেসমেন্ট সেন্টার এগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে। লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমাদের অর্গানাইজেশন এনরুট থেকেও বেসিক্যালি আমরা সাইকোমেট্রিক টেস্ট উইথ এ ফরেন পার্টনার বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে, এবং বেশ কিছু অর্গানাইজেশন আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিচ্ছে। আমার কাছে মনে হয় সাইকোমেট্রিক টেস্ট আমরা ইমপ্লিমেন্ট করার সময় প্রথম থেকে যেটা চেষ্টা করছি যে আমরা টেকনোলজি বেসড একটা প্ল্যাটফর্ম দিয়ে সবাইকে সাইকোমেট্রিক টেস্ট করার চেষ্টা করছি। এখানে যে কস্টটা ইনভলভ থাকে, অনেক সময় অর্গানাইজেশনের বাজেটের থাকে না, বিকজ তাদের টুলস অফ রিক্রুটমেন্টের মধ্যে হয়তো এটা ছিল না, যেটা একটা ব্যারিয়ার হয়। বাট ইয়েস স্যার, ইউ উইল বি ভেরি হ্যাপি টু নো যে আপনি ফরচুন 500 অর্গানাইজেশনের কথা বলছেন। আমার মনে হয় দ্য ওয়ে সাইকোমেট্রিক টেস্টের ইম্পর্টেন্সটা আমাদের ক্লায়েন্টরা, আমাদের অর্গানাইজেশনগুলো বুঝতেছে। হোপফুলি নেক্সট 3 to 4 ইয়ার্সের মধ্যে অ্যাটলিস্ট টপ 500 বাংলাদেশি অর্গানাইজেশন উইল বি ইউজিং সাইকোমেট্রিক টেস্ট। আর এখানে আমার মনে হয় আপনার একটা বিশাল সাপোর্ট দেওয়ার অপরচুনিটি আছে, আমাদেরও আপনার কাছ থেকে অনেক কিছু শেখার এবং ইমপ্লিমেন্ট করার অপরচুনিটি আছে। আমি একটু আপনাকে অ্যাড করি। থ্যাংক ইউ সো মাচ। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে আমাদের অর্গানাইজেশনগুলো এভাবে স্টার্ট করেছে। তবে এখানে একটা জিনিস দেখার বিষয় আছে যে সাইকোমেট্রিক টেস্ট, হাউ টু ইউজ ইট, হাউ টু ইন্টারপ্রিট দ্য রেজাল্টস অফ সাইকোমেট্রিক টেস্ট, এটা কিন্তু সাইকোলজিস্টই ভালো বুঝেন। আপনারা সাইকোলজিস্ট নিয়োগদান নেই, আপনারা নিজেরা করছেন আর কি। আমি ডিসকারেজ করছি না, ইউ অলরেডি স্টার্টেড, বাট ইউ শুড রিক্রুট সাইকোলজিস্ট। আমাদের অনেক মেধাবী ছেলেমেয়েরা আছে, আপনারা সেখান থেকে ধীরে ধীরে এগিয়ে যাবেন বলে আমরা আশা করছি। তারা কিন্তু দে হ্যাভ দ্য এক্সপার্টিজ হাউ টু অ্যাডমিনিস্টার দ্য সাইকোলজিক্যাল টেস্ট, হাউ টু ক্যালকুলেট দ্য স্কোর এন্ড হাউ টু ইন্টারপ্রিট। আমি তো সব কথা প্রেজেন্টেশনে বলতে পারিনি, এমনি তো অনেক টাইম আমি নিয়ে নিয়েছি, বাট আই অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমরা আসলে নিজেরা করতেছি না, মানে বিলকিস আপা যেরকম বললো যে আমরা আসলে একটা ফরেন পার্টনার যারা হচ্ছে প্রফেশনাল পারসন, তাদের হেল্প নিয়ে করতেছি। এখানে আসলে আপনার একটা বড় হেল্প দরকার, যেটা হচ্ছে লোকালাইজ করা। আমরা ইউজ করতেছি হয়তো ইন্টারন্যাশনাল পার্টনারটা, যেখানে হয়তো অনেক লোকাল ভ্যালুজ, লোকাল কালচার যেগুলো হয়তো বা মিসিং হয়ে যায়। সো এই জায়গাটায় আসলে আপনার হেল্প আমাদের অনেক দরকার হবে। প্যারালালি যারা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, এখানে মঞ্জুলা আছে অথবা অন্যান্য মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন যারা আছে, তারা যেটা করতেছে তারাও লোকালি আসলে করতেছে না। তাদের গ্লোবাল নিজস্ব টুল আছে, গ্লোবালি তারা ডেভেলপ করছে বাই দ্য এক্সপার্ট পিপল। বেসিক্যালি সেটার বাংলাদেশি পার্টটা বাংলাদেশেও বেসিক্যালি, বিকজ মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গ্লোবাল, তাদের ভ্যালুজটা এক, লিডারশিপ ট্রেটস গুলো এক, সো তারা লোকালে একই জিনিসটা ইউজ করতেছে। রং হায়ারিং এর সম্বন্ধে হাবিবা একটা কোশ্চেন করলো। এটা অ্যাকচুয়ালি কস্টের দিক দিয়ে স্যার অলরেডি শেয়ার করছিল ওনার প্রেজেন্টেশনের সময়, মানে ইম্প্যাক্ট অফ রং হায়ারিং এর শেয়ার করছিল। সো এমপ্লয়ার ব্র্যান্ডিং একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে, অর্গানাইজেশনের সম্বন্ধে একটা মানে খারাপ রেপুটেশন মানে ইউনিভার্সিটি স্টুডেন্টরা অথবা বিভিন্ন অর্গানাইজেশন মানুষটা করে। সো রং হায়ারিং আসলে একটা অর্গানাইজেশনের শুধু পারফরমেন্স ইম্প্যাক্ট করে না, রেপুটেশনে, অর্গানাইজেশনের ওভারঅল পারফরমেন্সে, অন্য টিম মেম্বারদের উপরে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, যেটা আসলে শুধু কস্টে না, ওভারঅল অর্গানাইজেশন রেপুটেশন ও পারফরমেন্সেও অনেক ইম্প্যাক্ট করে। আমরা আমাদের সাইকোমেট্রিক টেস্টে শুধু রিক্রুটমেন্টের সময় না, আমরা চেষ্টা মানে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন পারপাসে নেয়। কেউ হয়তো ট্যালেন্ট ডেভেলপমেন্টের পারপাসে নিচ্ছে, কেউ হয়তো বা প্রমোশন অথবা ফিউচার রোল ডিসাইড করার জন্য নিচ্ছে, ম্যানেজমেন্ট ট্রেনিংদের জন্য আলাদাভাবে হচ্ছে। এবং আমাদেরও, আমরা যারা ফরেন পার্টনার যাদের সাথে কোলাবোরেশনে করতেছি, তাদেরও আসলে অনেকগুলো টুলস আছে এন্ট্রি লেভেলের জন্য, ইভেন ফাংশনাল রোলগুলোর জন্য, সেলসে হলে কি ধরনের সাইকোমেট্রিক টেস্ট হবে, লিডারশিপ রোলের জন্য
বিলকিস আপা বললো যে স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ এ বিগ চ্যালেঞ্জ। ইয়েস, আমাদের সিনিয়র লিডারশিপে আমরা আসলে খুব ফোকাস করি স্ট্রেস ম্যানেজমেন্টে কেমন, সো সেটার জন্য আলাদা সাইকোমেট্রিক টেস্ট আছে। এটা ডেফিনেটলি আমাদেরকে মানে খুবই সাপোর্ট দেয় টু টেক এ ডিসিশন অ্যাবাউট এ ক্যান্ডিডেট। ইয়েস, আমরা এটার উপর বেস করে কোনো ডিসিশন নিই না, বাট উই টেক দ্য ইন্ডিকেশন, উই টেক দ্য পটেনশিয়ালিটিস during basically taking our decision about a right candidate. So আমি সময় নিব না, যেহেতু আসলে আমরা সময় পার করে ফেলছি। আই এম ভেরি হ্যাপি যে আমরা এরকম একটা ডিসকাশন করতেছি, যেটা আসলে এখনকার, যেটা মঞ্জুলা বলে, মিলেনিয়ালসদের জন্য আসলে আমাদেরকে ডেফিনেটলি নতুন ভাবে সবকিছু চিন্তা করতে হবে। ভেরি গুড টু নো যে আমি অলসো ভেরি হ্যাপি টু শেয়ার যে আমাদের মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলা, ইভেন আমাদের লোকাল অনেকগুলো অর্গানাইজেশন বিভিন্ন ধরনের টুলস মানে এক্সপ্লোর করতেছে, এবং এখান থেকে আমরাও আসলে নিজেদের মধ্যে শেয়ার করে উই ক্যান ডেভেলপ ফার্দার টুলস, যেটা আমাদের ট্যালেন্ট ডেভেলপমেন্টে, ট্যালেন্ট রিক্রুটমেন্টে ডেফিনেটলি ভালো রোল প্লে করতে পারে। হাবিবা, থ্যাঙ্কস এ লট ফর টেকিং দিস ইনিশিয়েটিভ। আরেকটা জিনিস অ্যাড করি, স্যার। উই শুড ডেভেলপ আওয়ার ওন টুলস। স্যার, প্রথমে প্রাথমিকভাবে এটা কস্টলি মনে হবে, লেবোরিয়াস মনে হবে, বাট ইন দ্য লং রান আমরা যে রিটার্নটা পাবো এটা অ্যামেজিং হবে আর কি। হ্যাঁ, আমরা ওই বিদেশ থেকে টেস্ট এখন কিনি, ইভেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েদের যে রিসার্চ করাই এবং প্রজেক্ট করাই, সেগুলো ওই বিদেশি স্কেলই আমরা বাংলায় ট্রান্সলেট করে অ্যাডাপ্ট করে নিয়ে করাই আর কি। বাট আমাদের একটা অবজেক্টিভ থাকা উচিত ইন দ্য লং রান, ইন ফিউচার আমরা নিজেদের লোকালে আমরা নিজেরা ডেভেলপ করবো আর কি। সেজন্য আমাদের আসলে রিসার্চ ইনস্টিটিউট দরকার, বা সাইকোমেট্রিক ইনস্টিটিউট যেটাই বলেন, একটা আলাদা একটা সেক্টর থাকা দরকার। থ্যাংক ইউ স্যার। সবাইকে ধন্যবাদ, মানে এত সুন্দর করে সময় নিয়ে আপনাদের পয়েন্টস গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা প্রায় অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি আমাদের এখানে লাইভ পার্টিসিপেন্টস থেকে এবং আমাদের বিভিন্ন নেটওয়ার্কস থেকে। সো সেখানে যাওয়ার আগে আমি যদি একটু মেনশন করি, আমাদের সাথে আজকে প্যানেলে যাদের সাথে আমরা কথা বললাম, তাছাড়াও আরো উপস্থিত আছেন হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সাইকোলজির চেয়ারম্যান ম্যাম ডক্টর মাহফুজা খানম ম্যাম, উনি আছেন। তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ সাইকোলজি চেয়ারম্যান স্যার নূর মোহাম্মদ স্যার, উনি আছেন। এবং চিটাগং ইউনিভার্সিটি থেকে শাহিনুর রহমান স্যার, উনি জয়েন করেছেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় নিয়ে আমাদের আজকে সেশনে জয়েন করার জন্য। তো মাহফুজা ম্যাম, আপনি যদি একটু থেকে থাকেন খুব সংক্ষেপে, হয়তো বা আপনার একটু কমেন্ট আমরা নিব, যদি আপনি একটু শেয়ার করতে চান। আসলে কি শুনতে পাচ্ছো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আসলে আমি তো দেখলাম যে জুম কানেকশনটাই আমি পেয়েছি বোধহয় 10-15 মিনিট পরে। আমি ভাবলাম যে বোধহয় তোমরা আমার কথা ভুলেই গেছো, যার জন্য লিংক পাঠাওনি। পরে দেখলাম যে না, লিংকটা এসছে। তো তখন আমি আসলাম, তো বসে বসে আমি শুনছিলাম সবার কথা। তো সবাই তো অনেক মূল্যবান কথা বলেই ফেলছে, আমি আর নতুন করে কি বলবো। শুধু একটা কথা আমি বলতে চাই, এরা কিন্তু খুব মেশিনের উপর জোর দিচ্ছে, কিন্তু আমাদের সাইকোলজিতে কিন্তু বলে যে ম্যান মেশিন, এই দুটোর ইন্টারাকশন আর ম্যান টু ম্যান ইন্টারাকশন কিন্তু দুটো এক জিনিস না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। মেশিনের উপর ছেড়ে দিয়ে যে আমরা একটা ডিসিশন নিয়ে যাবো, এটা তাই ঠিক হবে না। এবং সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মানুষকেই আনতে হবে। এবং সেই জন্য আমার মনে হয়, যেটা আমার ছাত্র, আমি খুবই প্রাউড, রেজা, ওর বক্তব্য শুনলাম, খুব সুন্দর কথা বলেছে যে অবশ্যই সাইকোলজিস্ট তোমাদের নিতেই হবে আর কি, যে যাতে ওই শুধু ম্যান মেশিন ইন্টারাকশন না হয়ে ম্যান টু ম্যান যে ইন্টারাকশন, সেটা যেন অবশ্যই হতে হয়। এবং আমরা কিন্তু সাইকোলজিতে, এই যে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে তো অনেক ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং এখন নতুন যে সমস্ত স্টুডেন্টরা আমাদের বের হচ্ছে, তারা কিন্তু বেশ ওয়েল ট্রেন্ড। আর বারবার বলছে তোমরা কস্ট কমাতে হবে, বেনিফিট যাতে বেশি আসে, তাই না? কাজেই সেই বেনিফিটেড হতে চাইলে এরকম ট্রেন্ড সাইকোলজিস্ট তোমাদের নিতেই হবে। কাজেই আমি এই রিকোয়েস্টটাই করবো যে যেন একটু ট্রেন্ড সাইকোলজিস্টকে সব অর্গানাইজেশনে নেওয়া হয়। থ্যাংক ইউ। জি ম্যাম, অনেক ধন্যবাদ। আজকে মূলত আমাদের যে ইনিশিয়েটিভটা, এটার কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা। এখানে ব্র্যাক ব্যাংক থেকে বিলকিস আপা আছেন, বাংলালিংক থেকে মঞ্জুলা আপা আছেন, এবং আমাদের তারিক ভাই আছেন, যাদের কিনা কাজে হচ্ছে ইন্ডাস্ট্রিতে বেস্ট রিসোর্স গুলো আর কি নিয়ে আসা। তো তাদের কাছেও আমাদের একটা মানে
অনুরোধ থাকবে যে যেখানে পসিবল হবে যাতে এই মানে অ্যাওয়ারনেসটা অন্তত ক্রিয়েট করা যায় যে সাইকোলজিস্টরা যারা কিনা ট্রেন তারা যে অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করতে পারে এই একটা মেসেজ কনভে করা, এবং যেখানে সুযোগ থাকবে বা সুযোগ তৈরি করার কোনো সুযোগ থাকলে সেখানে যাতে আমরা ইন্ডাস্ট্রিরা হেল্প করতে পারি যারা কিনা আজকে আমরা এখানে আছি আর কি। সো আমরা যদি একটু কোশ্চেনে চলে যাই, আমি একটু আমাদের আইটি হোস্ট হাবিব ভাইকে একটু বলবো যে আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে কামাল উদ্দিন স্যারও আছেন, উনাকে যদি একটু প্যানেলে নিয়ে আসা যায়। উনি বলছিলেন যে উনি একটু ওনার অভিজ্ঞতা শেয়ার করবেন। ততক্ষণে আমরা যদি একটু কোয়েশ্চেন নেই। একজন কোয়েশ্চেন করেছেন যে মঞ্জুলা আপা যখন বলছিলেন যে ওনারা অ্যাসেসমেন্ট সেন্টার করছেন এবং এখন সি ফ্যাক্টর নামে গেমিফিকেশন একটা টুলও ইউজ করছেন, বাট উনি কোয়েশ্চেন করেছেন যে সিনিয়র লেভেলের রিক্রুটমেন্টটা আসলে কিভাবে করা হচ্ছে, সিএক্সও লেভেলের রিক্রুটমেন্টে আসলে কি ধরনের টুলস ইউজ করা হচ্ছে। কেউ যদি একটু মঞ্জুলা আপা যদি একটু শেয়ার করেন, বা বিলকিস আপা বা তারিক ভাই যে কোনো একজন যদি একটু অ্যাড করেন আর কি। হ্যালো, আমি কি বলতে পারবো এখন নাকি একটু পরে? হ্যালো, আমাকে বলতে বলছেন নাকি অন্য কেউ বলবে? কামাল স্যারের কাছে আসবো, এটা একটু ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের ব্যাপারে কোয়েশ্চেন। তো বিলকিস আপা এবং মঞ্জুলা আপা যদি একটু অ্যানসার দিতেন ভালো হতো। বিলকিস আপা আপনি শুরু করতে পারেন। আমাদের ব্র্যাক ব্যাংকে সিনিয়র রিক্রুটমেন্টের জন্য আসলে একেবারেই সামনাসামনি কথা হয়, একদমই সামনাসামনি আলাপ আলোচনা হয়। আর আমি যেটা আগেও বলেছি যে সিনিয়র রিক্রুটমেন্টে আসলে রেফারেন্স মানে তার ব্যাকগ্রাউন্ড, সে আগে যেখানে যেখানে কাজ করতো সেখানের মানে সিনিয়র লোকদেরকে আসলে সবাই চেনে, ইন্ডাস্ট্রিটা এত ছোট। মানে উনি যদি খুবই বদমেজাজি হন বা টিমের মধ্যে খুবই খারাপ বা মানে কোনো কিছু কোনো কালে করে ফেলেন, তাইলে সেটা কিন্তু ঘুরে ফিরে মার্কেটের মধ্যে চলতেই থাকে যে না উনি কিন্তু গুড টিম প্লেয়ার না, ওনার এই সমস্যা আছে ওই সমস্যা আছে। তো আমাদের সিনিয়র রিক্রুটমেন্টের জন্য কোনো সাইকোমেট্রিক টেস্টিং বা কোনো কিছু নাই। যেটা একটু আগে মাহফুজা ম্যাডাম উনি বললেন যে বেশি বেশি মেশিন হয়ে যাচ্ছে, এখানে কোনো মেশিনের ব্যাপার নাই, এখানে একেবারেই সামনাসামনি কথা বলে আলাপ আলোচনা করে উনি রোলটা ওনাকে এক্সপ্লেন করে ওভাবেই হয়। ওখানে কোনো ইয়ে হয় না আর কি, মানে কোনো ইন্টারভিউ ছাড়া আমাদের ওখানে আর কোনো টুল নাই। আর রেফারেন্স যে চেকিং সেটাই। তারিক ভাই যদি একটু অ্যাড করেন, যেহেতু আমরা সি লেভেলেও হেড হান্টিং করছি, সো ওখানে আর কি কি ধরনের অ্যাসেসমেন্ট বা টুলস ইউজ করা হয় সি লেভেল। আমি যেটা মানে আমরা যখন সিনিয়র ম্যানেজমেন্ট রিক্রুট করি বিভিন্ন অর্গানাইজেশনের জন্য, স্পেশালি এমএনসি অর্গানাইজেশনের মধ্যে দেখি যে ফার্স্ট থিং দে ডু সাইকোমেট্রিক টেস্ট। তো তাদের কিছু ট্রেটস থাকে, যেটা একটা পার্টিকুলার জিনিসে সিনিয়র ম্যানেজমেন্টে বেশি মানে ইম্পর্টেন্ট দেওয়া হয়, সেটা স্ট্রেস ম্যানেজমেন্ট। বিকজ মোর উই গ্রো, অনেক বেশি মিটিং, অনেক বেশি মানে স্ট্রেস। সো এই জায়গাটাতে এবং হাউ দে হ্যান্ডেল স্ট্রেস ম্যানেজমেন্ট, এই পার্টটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় বেসিক্যালি, এবং অলসো ডিসিশন মেকিং এর ব্যাপারে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সো এর সাইকোমেট্রিক টেস্টটা কমপ্লিট হওয়ার পরে তারপরে হচ্ছে অন্যান্য স্টেপগুলো আমরা দেখি সিনিয়র ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আবার এন্ট্রি লেভেলের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে প্রথমে অন্যান্য রিটেন এক্সাম অথবা প্রিলিমিনারি ইন্টারভিউ হওয়ার পরে হয়তো ফাইনাল ইন্টারভিউর আগে সাইকোমেট্রিক টেস্ট হয়, কারণ অনেক নাম্বার অনেক থাকে, যেহেতু সিনিয়র ম্যানেজমেন্টে সিএক্সও লেভেল আমাদের খুব কম মানুষ থাকে। সো প্রথমে একটা সাইকোমেট্রিক টেস্ট করে তাদের ট্রেটস গুলো বোঝা হয়, তাদের যেটার সাথে অর্গানাইজেশন কম্পিটেন্সি ভ্যালুজ এগুলোকে ম্যাচ করে ফাইনালি রিক্রুটমেন্টের দিকে প্রসেস করা হয়। আমি 30 সেকেন্ড অ্যাড করব একটা জিনিস। জি স্যার, জি। আমার পরিচয় আমি দিলাম না, সবকিছুই ওকে। আমি একটা জিনিস বলি, যারা সিনিয়র লেভেলে রিক্রুটমেন্টের ক্ষেত্রে অবশ্যই তার সাইকোগ্রাফি দেখা উচিত। এখন প্রশ্ন আসতে পারে সাইকোগ্রাফি মানে কি? সাইকোগ্রাফি হলো তার যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সে যখন থেকে চাইল্ডহুড পিরিয়ড থেকে পুরো তার ডেভেলপমেন্ট যে প্যাটার্নটা, আসলে স্কুলে সে কেমন ছিল, কলেজে সে কেমন ছিল, ইউনিভার্সিটিতে তার যে ভ্যালু সিস্টেমটা ডেভেলপ করছে, এই বিষয়গুলো সব দেখা উচিত। সাইকোমেট্রিক টেস্টও আমরা ইনস্ট্যান্ট করে দেখতেছি,
তার একটা সাইকোগ্রাফিক্যাল প্রোফাইল তৈরি করা উচিত, যে আমি ব্যক্তি নূর মোহাম্মদ, আমি ডিলিংসে কেমন, আমি আমার অন্যান্য বৈশিষ্ট্য কেমন, সবগুলো সম্পর্কে ডেটা থাকবে এবং এই ডেটাগুলো একদম ম্যান টু ম্যান। কারণ আমি সিনিয়র লেভেলে কয়েকজন ব্যক্তিকে জাজ করেই আমি তার মধ্যে থেকে বেস্ট ওয়ানকে নিয়োগ দিব। সুতরাং আমি এই কাজে কিন্তু নিজেকে সবসময় নিবদ্ধ রাখছি যে বড় বড় যারা সিগনিফিক্যান্ট পিপল ফর দ্য অর্গানাইজেশন, তাদেরকে কিন্তু অবশ্যই, যেমন তারিক ভাইয়ের প্রোফাইলটা তৈরি করে রাখতে পেরেছেন আপনি, বিকজ তাকে চিনেন, জানেন। আমি যদি সাইকোলজিস্ট হিসেবে তার আরো একটু ব্যাকগ্রাউন্ড প্রিভিয়াস দিকে যাই, তাহলে কিন্তু তার সম্পর্কে আরো কিছু তথ্য পাবে, যেটা সংগঠনের জন্য কিন্তু হবে, তার সোশ্যাল, কালচারাল, মোরাল ডেভেলপমেন্ট, এভরিথিং কিন্তু আমরা জানবো। আমি আগামী দিন লেকচার দিব, আমি হয়তো আরো বলবো। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। আমরা যদি আরো কয়েকটা একটু কোশ্চেন দেখি, তার আগে কোশ্চেনে যাওয়ার আগে আমাদের সাথে যেটা বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি থেকে আরেকজন অধ্যাপক আমাদের সাথে জয়েন করেছেন, কামাল উদ্দিন স্যার। স্যার, আপনি যদি একটু সংক্ষেপে আপনার অভিজ্ঞতা থ্যাংক শেয়ার ইউ। করেন। সংক্ষেপেই বলবো, আমার সময়টা একটু যদি বলেন তাহলে আমার জন্য কথাগুলো বলতে সুবিধা স্যার, হবে। আমরা অলরেডি টাইম পার করে গেছি স্যার, 2-3 মিনিটের মধ্যে যদি একটু বলেন স্যার, আমাদের জন্য খুব সুবিধা হবে। আচ্ছা, 2-3 মিনিটের মধ্যে বলার চেষ্টা করব। অশেষ ধন্যবাদ আপনাদের এই সুন্দর আয়োজনকে, এবং আজকের যে কিনোট স্পিকার আমার এই কলিগ এবং আমার ছাত্র ডক্টর রেজাউল করিম অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরছে। তো এখানে আমার তেমন বলার কিছু নাই, আমি শুধু কিছু পয়েন্ট বলতে চাই। সেগুলো হচ্ছে এরকম যে এই যে বাংলা লিগ, ব্র্যাক ব্যাংক কিংবা পাবলিক সার্ভিস কমিশন, এটাই শুধু আমাদের বিবেচনার বিষয় না, সারা বাংলাদেশ আমাদের বিবেচনার বিষয়। সেখানে আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট করি, সেই অ্যাডভার্টাইজমেন্টেই আসলে ত্রুটিপূর্ণ। কেন ত্রুটিপূর্ণ? আমরা কাকে নিব, কি যোগ্যতার জন্য তার জন্য লাগবে, সেটা কিন্তু আমরা আরবিট্রারিলি ঠিক করি। কোনো সাইকোলজিস্ট কিংবা কোনো জব অ্যানালাইসিস সেটা করা হয় না। আমি একটা উদাহরণ দিই। আমি একসময় বাংলাদেশ ব্যাংকে ছিলাম, বাংলাদেশ ব্যাংকের এডি হিসাবে জয়েন করি, এখন থাকলে জিএম থাকতাম। তো ওখানে আমি গিয়ে দেখি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর থেকে শুরু করে সবাই রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, অ্যাপ্লাইড ফিজিক্স। তখন আমি জিজ্ঞেস করলাম, ব্যাংকে কেন এই সব সাবজেক্ট? ওনারা বললো যে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা এরকম করি, কম্পিটিশন করে আসি। এটার ইমপ্লিকেশন হচ্ছে এই, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যদি আপনি উল্লেখ করে দেন বিকম, এমকম, বিএসসি, এমএসসি থাকতে হবে, যেটার আসলেই কোনো দরকার নাই, তাতে হচ্ছে কি আপনি শুরুতেই ডিসক্রিমিনেট করে দিচ্ছেন একদল তরুণ প্রাণ মানুষকে। এটা হচ্ছে প্রথম অবজারভেশন। সিলেকশনের ক্ষেত্রে এটা আসবে, কারণ একজন ব্যক্তির দুইটা দিক, একটা হচ্ছে কগনিটিভ আর একটা অ্যাফেক্টিভ। কগনিটিভের মধ্যে আমার কলিগ ডক্টর রেজাউল করিম বলছে ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড, অ্যাচিভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিয়েটিভিটি, চারটা। অ্যাফেক্টিভের মধ্যে পার্সোনালিটি, ইন্টারেস্ট, টিম প্লেইং, ইনভেন্টরি, ইভেন তার ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলো আসবে। এখন কোন ক্ষেত্রে আমরা কোনটাকে গুরুত্ব দিব সেটা কিন্তু আমাদের জানতে হবে। ঢালাওভাবে আমি জানলাম যে একটা সাইকোলজিক্যাল টেস্ট নিচ্ছি, এই ক্ষেত্রে বলা আছে যে কোনো টেস্ট ব্যবহার করার চেয়ে না করা ভালো। কখন? যদি টেস্টটাই ডিফেক্টিভ থাকে। সাস্টেইনেবল ডেভেলপ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পূর্ব শর্তই হচ্ছে ভ্যালিড, রিলায়েবল, অবজেক্টিভ এই সাইকোমেট্রিক টেস্ট ইউজ করতে হবে। এরপরে আসি আমি পাবলিক সার্ভিস কমিশনের যিনি একরাম আহমেদ স্যার, রেজাউল করিমও বলছে তাকে, সাইকোলজিক্যাল টেস্ট একসময় সেখানে ছিল, বাট কেন সেটা মিনিংফুল ছিল না সেটাই অনেকে জানেন না। সেখানে একটা টেস্ট হইতো, সেই টেস্টে পাস ফেল যেই করুক সবাই কোয়ালিফাইড। সেখানে যদি কোনো মেন্টালি অ্যাবনর্মালও কেউ থাকে তাকে কোয়ালিফাই করা হতো। এটা ছিল সাইকোলজিক্যাল টেস্ট। আর ভাইবা বোর্ডে সাইকোলজিস্ট ছিলেন, যেটা আমার কলিগ রেজাউল করিম ভালোভাবেই বলছেন, সেখানে তাদেরকে কোনো কথা বলতে দেয়া হতো না। সো সাইকোলজিক্যাল টেস্টের বেনিফিট কোত্থেকে পাবেন? ইন্ডিয়াতে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তারা শুরুতে 200 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন নিচ্ছে না। দিস ইজ অ্যাগেইন ডিসক্রিমিনেটরি। কেন ডিসক্রিমিনেটরি জানেন? বাংলায় 35, ইংরেজিতে 35, দেন জেনারেল নলেজ, দেন অমুক তমুক। ডাজ ইট রিলেট এনিওয়ে টু দ্য ফাইনাল সিলেকশন? নট অ্যাট অল। তাহলে আপনি যে পরীক্ষাটার মাধ্যমে সারা বাংলাদেশে প্রথমেই মেধাবী ছাত্রদেরকে বের করে দিচ্ছেন, তারা আর পরবর্তী রাউন্ডে যাওয়ারই সুযোগ পেল না, সেই পরীক্ষাটা কি করে সুন্দর পরীক্ষা হয়? কি করে ডিসক্রিমিনেটরি হয় না? টেস্ট বায়াসনেস বলে কথা আছে। আপনাদের মধ্যে মঞ্জুলা আপা অত্যন্ত সুন্দরভাবে অনেক কথা বলছেন, বাট এই যে সি ফ্যাক্টর আপনি দেখতেছেন, সেই সি ফ্যাক্টর কোন ভাষায় তৈরি? যদি সেটা ইংরেজিতে হয়, তাহলে আর ইউ মেজারিং দ্য সাইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, or you are measuring the characteristics of proficiency in English?
যদি তাই হয় দেয়ার ইজ এ কন্টামিনেশন। এই জিনিসগুলোকে সেগ্রিগেট করতে হবে এবং ঢালাওভাবে আমি সি ক্যারেক্টার নিলাম, আমি অমুক টেস্ট নিলাম, নো, ইট ডাজন্ট ওয়ার্ক। আমার কলিগ ব্রেন ইমেজিং এর কথা বলছে, নিউরো সায়েন্সের কথা বলছে, হারম্যান ব্রেন ডমিনেন্স ইনভেন্টরি আছে। দেয়ার ইজ এ 4 lobes based on cerebral cortex and limbic system and 4 quadrant comprises of A, B, C, D. প্রত্যেকটার কিন্তু স্ট্রেংথ এন্ড উইকনেস আছে। আপনি যদি মনে করেন যে আমি সি নিব না কারণ ওখানে সবাই ইমোশনাল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু ইমোশনের কারণে। ইমোশন ছাড়া আমাদের কোনো ক্যাপিটাল ছিল না। ফ্রিডম ফাইটটা আমরা করছিলাম ইমোশনের কারণে। দ্যাট ইজ পাওয়ারফুল ইমোশনাল ইন্টেলিজেন্স। কোনো জবে এই সি কোয়ার্ডেন্ট ভেরি পাওয়ারফুল, কোনো ক্ষেত্রে অর্গানাইজড যেটা বি সেটা পাওয়ারফুল। ডি ক্যাটাগরিতে পড়ে তারাই খুবই সায়েন্টিফিক কিন্তু এলোমেলো স্বভাবের, ডিসঅর্গানাইজড। এ হচ্ছে কারা? যারা লজিক্যাল থিঙ্কিং করতে পারে, যারা কম্পিটিশন ভালো পারে। এই যে ব্রেনের যে হেমিস্ফিয়ার লেফট অ্যান্ড রাইট, রাইট হেমিস্ফিয়ার হচ্ছে মিউজিক আর্ট, লেফট হেমিস্ফিয়ার হচ্ছে অ্যানালজি ম্যাথামেটিক্স, এগুলোর সমন্বয়ে একজন মানুষকে তৈরি করতে হবে। আপনার মালয়েশিয়াতে যেটা আমার ছাত্র এবং জগন্নাথের চেয়ারম্যান ডক্টর নূর মোহাম্মদও বলল, সাইকোগ্রাফি। মালয়েশিয়াতে স্কুল লাইফ থেকে প্রত্যেক ছাত্রের 2টা করে ট্রান্সক্রিপ্ট থাকে। একটা ট্রান্সক্রিপ্ট হচ্ছে রিগার্ডিং কগনিটিভ বা একাডেমিক, আর একটা হচ্ছে তার অ্যাটিটিউড, ভ্যালুজ, অ্যাওয়ারনেস ইত্যাদি। সো আমরা যদি মোটা দাগে বলি, বাংলাদেশের এই যে সিলেকশন প্রসিডিউর, যেটাতে সাইকোলজিস্টদের সিরিয়াসলি ইনভলভ হওয়া উচিত এবং আপনাদেরও করা উচিত, এনরুটকে আমি সাধুবাদ জানাই। ইট ইজ ইনিশিয়ালি বায়াসড, অ্যাডভার্টাইজমেন্ট ইটসেলফ ইজ বায়াসড। এবং কোনো এম্পিরিক্যাল এভিডেন্স আছে যে এই চাকরির জন্য MBA থাকতে হবে? সাইকোলজিস্ট টেল দ্য ট্রুথ। কিভাবে? নলেজ, স্কিল, অ্যাবিলিটিস অ্যান্ড আদার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স। কোন জবের জন্য কি নলেজ লাগবে সেইটুক পর্যন্ত আমরা রাখি, দেন তাকে ট্রেনিং দিয়ে ফার্দার কি উন্নতি করা যাবে, যেটাকে আমরা অ্যাপটিটিউড বলি, সেইটুক ঠিক করি। ইভেন সিনিয়র লেভেলে প্রমোশনের ক্ষেত্রে ডেফিনেটলি ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট ও সাইকোমেট্রিক টুল ইজ ভেরি পাওয়ারফুল টুল। সো এই যে হারমান ব্রেন ডমিনেন্স ইনভেন্টরি, এটা আপনি ইউজ করলে আপনি সেলসম্যান হিসাবে কাকে নেবেন, কোন এরিয়াতে গুরুত্ব দিবেন, টিচার হিসাবে কাকে নেবেন, কোন এরিয়াতে গুরুত্ব দিবেন, লার্নার হিসাবে কোন এরিয়াতে তার ডেফিসিট আছে, ইভেন এক্সিকিউটিভ হিসাবে কাকে কোথায় নেবেন, দ্যাট ইজ ভেরি মাচ রিলেটেড টু দিস। সো আমি মনে করি ইট ইজ এ ভেরি গুড বিগিনিং যেটা আপনারা শুরু করলেন এনরুট। এবং পাবলিক সার্ভিস কমিশনের, যদিও উনি এখন রিটায়ার্ড, কারেন্ট যারা তাদেরকে বলছি, 200 নম্বরের আপনি মাল্টিপল চয়েস কোশ্চেন নিচ্ছেন, যার বেশিরভাগই হচ্ছে মেমোরি বেসড, এবং আমাদের মস্তিষ্কের মেমোরি একটা কিনারে পড়ে রয়েছে, তার বেশিরভাগ জিনিস অন্য জিনিস, যেখানে এক্সিকিউটিভ থিঙ্কিং, রেশনাল থিঙ্কিং, অ্যানালজি এগুলো আছে, সেগুলোর কিন্তু সুযোগ কম। ফলে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে যদি কোনো মানুষ বাদ পড়ে যায়, আর যেটা আমার কলিগ অত্যন্ত সুন্দরভাবে বলছে, হর্ন অ্যান্ড হ্যালো ইফেক্ট, যেটা পাবলিক সার্ভিস কমিশনের ভাইভা বোর্ডে আমি ছিলাম, আমি লক্ষ্য করেছি অনেকের প্রশ্নের ধরনটাই হচ্ছে, যেটা মঞ্জুলা আপা অত্যন্ত সুন্দরভাবে বলছেন, যে স্ট্রাকচার্ড ইন্টারভিউ নেওয়ার জন্য ট্রেনিং লাগে, কনসেনসাস লাগে, কি বিষয়ে আমি প্রশ্ন করব, মেয়েরা মেরিড না আনমেরিড, হোয়াট ডাজ ইট ম্যাটার, এটা তো আমার চাকরির ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। তাহলে রেলিভেন্ট কোশ্চেন করার জন্য আপনার মাইন্ডসেট থাকতে হবে। মাইন্ডসেট আমার কলিগ 2টা বলছে, ফিক্সড মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট। মাইন্ডসেট আসলে 3টা, সার্ভিস মাইন্ডসেট আছে আরেকটা। আপনার 2টা মাইন্ডসেট থাকলেই আপনি সার্ভিসে ভালো করবেন না। কাজে ফিক্সড মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট সাথে সার্ভিস মাইন্ডসেট থাকতে হবে। বাংলাদেশে আমরা ইতিপূর্বে আমি ডক্টর মাহফুজা আপা মিলে আমরা এই যে মেট্রো রেল, এদের ইঞ্জিনিয়ারদেরকে আমরা সাইকোমেট্রিক্যালি সাউন্ড কিনা দেখে নিচ্ছি, ডেল্টা লাইভে নিচ্ছি, ইউনাইটেড গ্রুপে নিচ্ছি, বাংলাদেশে এটা শুরু হয়েছে। তবে এন্টারপ্রেনিয়রদের একটা মানে ভুল ধারণা হচ্ছে, তারা সাইকোলজিস্টদেরকে ডিকটেট করে বলবে যে কোনো একটা কোশ্চেন দেন তো, 4-5টা প্রশ্ন দিয়ে, খুব বেশি লেংদি করবেন না। আরে আপনি তো জানেনই না যে আপনি হোয়াট ইউ আর গোয়িং টু মেজার। ইউ আর গোয়িং টু মেজার সামবডিজ স্কিল, সামবডিজ পার্সোনালিটি। এখানে তো তাড়াহুড়ার বিষয় না। এবং যেটা আমার কলিগ বলছে, বিদেশ থেকে নিয়ে আইনে দেশীয় টেস্ট ব্যবহার করা, 2 রকমেরই ব্যাপার আছে। কালচারাল অ্যাডাপ্টেশন বলে একটা কথা আছে, কস্ট ইফেক্টিভনেস এর ব্যাপার আছে। একটা টেস্ট ইন্টেলিজেন্সের ডেভেলপ করতে আমেরিকায় 10 থেকে 15 বছর লাগে, উইস 4, যেটা 5 বছর লাগছে উইস 5-এ শুধুমাত্র অ্যাডাপ্টেশন করতে, চেঞ্জ করতে। আর সেই ধরনের লোকবল বাংলাদেশে সাইকোমেট্রিক সোসাইটি আমাদের একটা আছে, বাট আমাদের জনবল এখনো ওইভাবে তৈরি না। বেটার
কালচারালি অ্যাডাপ্ট করা। এনিওয়ে, দিস ইজ এ ভেরি জি, গুড স্যার। বিগিনিং, এবং আমি জি, স্যার। বলবো সারা বাংলাদেশ থেকে এত পার্টিসিপেন্টস, তাদের উদ্দেশ্যে বলবো তাদেরকে যেভাবে ডিসক্রিমিনেট করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, এটা একটা ডিসক্রিমিনেশন। সেকেন্ড ডিসক্রিমিনেশন হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং ইজ ইন কন্ট্রারি টু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। কারণ আউটসোর্সিং কে করে, কিভাবে করে, সেখানে ট্যালেন্ট ম্যানেজমেন্ট হয় না। ইভেন ইন্ডিয়াতে সিকিউরিটি গার্ড নিয়োগের সময়ও সাইকোমেট্রিক টেস্ট ইউজ হয়, বাট that psychometric test is only for vigilance and attention. So psychometric test is very broad. আপনারা ভুলভাবে শুধু যদি দুই একটা টেস্ট কেউ ইউজ করে বলেন আমি সাইকোমেট্রিক ইউজ করছি, তাহলে সেটাও হবে কিন্তু বুমেরাং। থ্যাংক ইউ এভরিবডি ফর গিভিং মি জি, দ্য। স্যার। থ্যাংক ইউ, স্যার। আমি এক স্যার। সেকেন্ড আপা, কামাল স্যার অত্যন্ত সুন্দরভাবে বলেছে। থ্যাংক ইউ স্যার ফর ইউর অ্যাপ্রিসিয়েশন, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি, আপনি অনেক সুন্দরভাবে বলেছেন। তো আমি একটু ক্লারিফিকেশনের জন্য বলছি, পার্সোনালিটি টেস্টের কথা আমিও বলেছি, পার্সোনালিটি টেস্টের যে প্রকারভেদগুলো বলেছি সেখানে আপনি দেখে থাকবেন, পার্সোনালিটি টেস্টের কথা বলেছি। আর গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেট, এটা দুই প্রকার ব্রেন বেসড কোচিং কাজ করবে না, সেই ক্ষেত্রে আর কি নিউরো সায়েন্টিস্ট এটা প্রপোজ করেছেন আর কি। গ্রোথ মাইন্ডসেট থাকলে তাহলে ব্রেন বেসড কোচিংটা কাজ করবে, আর যদি ফিক্সড মাইন্ডসেট তাহলে কাজ করবে না, এই আর কি আমার ক্লারিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। জি, আমি একটু, আমরা প্রায় শেষের দিকে, এটা একটা ভেরি ডিসকাশনের ফোরাম। আমরা জি স্যার, থ্যাংক ইউ। গ্রসলি দুই ধরনের টেস্ট বলি, কগনিটিভ ভার্সাস অ্যাফেক্টিভ। অ্যাফেক্টিভের মধ্যে সাইকোমেট্রিক্সের অনেক জিনিস আছে, কগনিটিভের মধ্যে অনেক জিনিস আছে, এবং যেটা মঞ্জুলা আপা বললেন ইমোশনাল ইন্টেলিজেন্স, ইয়েস, কগনিটিভ টেস্ট বা ইন্টেলিজেন্স একটা থ্রেশহোল্ড লেভেলে থাকলেই চলে, বাট সাকসেস ডিপেন্ড করে হায়ারিং, ফায়ারিং ইত্যাদি ডিপেন্ড করে আপনার এই ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে। সেই ক্ষেত্রেও কালচারালি সুইটেবল এবং ভ্যালিড টেস্ট দরকার হবে। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি আপনাদের সময়ের খুব টানাটানি, আমাকে সরাইতে পারলে বাঁচেন। থ্যাংক ইউ। না স্যার, আমাদের স্যার সময় 12:30 পর্যন্ত ছিল। আমরা আপনাদের মূল্যবান বক্তব্য শুনবো বলে প্রায় 1টার কাছাকাছি চলে এসেছি। তো আমরা অনেকগুলো কোয়েশ্চেনই পেয়েছিলাম, কিছুটা নিয়েছি, হয়তোবা সবগুলো নিতে পারবো না। আমি একটু আমাদের টেকনিক্যাল হোস্ট হাবিব ভাইকে বলবো, আমাদের এমডি এন্ড সিইও দাউদ ভাইকে যদি একটু নিয়ে আসেন, উনি লাস্টলি আমাদেরকে সবার প্যানেলিস্টদেরকে একটু ধন্যবাদ জানাবেন। তো হাবিব ভাই যদি একটু দাউদ ভাইকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম দাউদ ভাই, ভালো আছেন? সবাইকে কেমন আছেন? আমি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শোনা যায়, শোনা যায়। আমি কোনো কথা বলার জন্য আসিনি, শুধুমাত্র ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি। এখানে আমরা খুবই খুশি যে আমরা যে অবজেক্টিভ নিয়ে আজকে শুরু করেছিলাম, এবং অনেকেই বলছেন যে এটা একটা স্টার্টিং, আমরাও তাই বলি, যে 3টা অবজেক্টিভ নিয়ে আমরা শুরু করেছি, যে সেটা হচ্ছে আমাদের দেশের অর্গানাইজেশনগুলো অনেক বড় হচ্ছে, আমরা এখন মধ্যআয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে যাচ্ছি। সো এই অবস্থায় এন্টারপ্রেনার অর্গানাইজেশনগুলো অনেক বড় হবে। তো এই বড় অর্গানাইজেশন হতে গেলে আমাদের স্পেশালাইজড নলেজের দরকার আছে, এটা আমাদের একটা অবজেক্টিভ। স্পেশালাইজড নলেজগুলোকে কিভাবে অর্গানাইজেশনের ভিতরে আনা যায় সেটাকে মাথায় রেখে এই অনুষ্ঠানটা করা। দ্বিতীয়ত হচ্ছে যে কনটেক্সচুয়ালাইজ করা, যেটা আমরা অনেকেই রেসপেক্টেড প্যানেলিস্ট এবং কিনোট স্পিকার সবাই বলেছেন যে আমাদের অনেক লার্নিং, আমাদের অনেক জ্ঞান, এটা অনেকাংশেই পশ্চিমা বেসড। সো আমাদের এখানকার লোকাল কনটেক্সটটা ওইভাবে আমাদের সুযোগ হয় নাই। আমরা একটা খুবই দরিদ্র অবস্থার ভিতর দিয়েছিলাম লাস্ট 50 বছর। তো এখন আমরা নতুনভাবে শুরু করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে জ্ঞানের লোকালাইজড হওয়ার দরকার আছে। আমাদের দেশের জন্য কোন ব্যাপারটা ছেলে মেয়েদের রিফ্রেশিং করে আর আমেরিকার কোন ব্যাপারটা ছেলে মেয়েদেরকে রিফ্রেশিং করে, এটা এক নাও হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে ভুল জিনিস চাপানোর একটা আসে, পড়াশোনার মাধ্যমেই চলে আসে, ইচ্ছাকৃত না কিন্তু চলে আসে। আবার অনেক সময় আমাদের কিছু ভালো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা অনেক সময় একটু যথেষ্ট মূল্যায়ন করি না, এবং কোনো কোনো ক্ষেত্রে কিছুটা হেয় করা হয়। তো সেই ক্ষেত্রে নলেজের কনটেক্সচুয়ালাইজ করা আমাদের এই কনফারেন্সের একটা উদ্দেশ্য। আর থার্ড যে উদ্দেশ্যটা ছিল আমাদের, সেটা হচ্ছে যে
এই শ্রদ্ধেয় শিক্ষকদের এবং অর্গানাইজেশনে যারা কাজ করে মানে একাডেমিয়া এবং প্র্যাকটিশনার, এই দুই গ্রুপকে এক করা শুধু না, একটা সাস্টেনেবল এঙ্গেজমেন্টের ভিতরে রাখা, যাতে একটা ওয়ান অফ একটা ডিসকাশন হয়ে শেষ না হয়। আমরা চাবো যে এই আলোচনাগুলো, এই কাজগুলো যাতে কন্টিনিউ হয়। সো এই তিনটা অবজেক্টিভ নিয়ে আমাদের এটা করা, এবং আমরা এতটাই কৃতজ্ঞ যে আমরা খুবই আনবিলিভেবল রেসপন্স এবং সাপোর্ট পেয়েছি ঢাকা ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্ট, চিটাগং ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্ট এবং জগন্নাথ ইউনিভার্সিটির শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে। তারা কোনো কিছুর কোনো কিছুর না করে, তোয়াক্কা না করে আমাদেরকে এতটা সময় দিয়েছে যে যেটা আনবিলিভেবল। সেটা একটা প্রমাণ করে যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদের শিক্ষাদানের পাশাপাশি সমাজের সংগঠনগুলোর উন্নয়নের জন্য তারা চিন্তা করে। আর একটা জিনিস এখানে বিশেষভাবে বলতে চাই, যে আমরা অনেক সময় যখন সংগঠন বলি হয়তো ফর প্রফিট চলে আসে আমাদের মাথায় বেশি, যেহেতু ফর প্রফিট অনেক বেশি ভাইব্রেন্ট। কিন্তু মনে রাখা দরকার যে আমাদের জাতির এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে সর্বোপরি আমাদের যে লক্ষ্য ভিশন 41 এর ভিতরে 2041 এর ভিতরে মধ্য আয়ের উন্নত আয়ের দেশ হওয়া, সেই ক্ষেত্রে কিন্তু সরকারি যে কর্মকর্তা এবং কর্মচারী তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ তারা পলিসি জায়গায় জড়িত। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে পিএসসি কি কিভাবে আনা যায়। তো আমাদের স্যার ইকরাম স্যার এখানে এসেছেন, আমরা খুবই কৃতজ্ঞ এবং আমরা উপকৃত হয়েছি স্যার। প্লাস হচ্ছে যে স্যার কিছু ব্যক্তিগত একটু ইমার্জেন্সি ভিতর দিয়ে যাচ্ছেন, তারপরেও স্যার সময় দিয়েছেন এবং এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। সো স্যারের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। আর বিলকিস আপা এবং মঞ্জুলা এবং তারিক, এই তিনজন ইন্ডাস্ট্রিতে খুবই সম্মানধন্য, যারা হয়তোবা শিক্ষকরা হয়তো অতটা জানেন না, কিন্তু বিলকিস আপা এবং মঞ্জুলা এবং তারিক আমাদের দেশের প্রাইভেট সেক্টরে এবং এনজিওতে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের কাজের ক্ষেত্রেও এরা দীর্ঘদিন ধরে ওনাদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে। তো স্যার, আপনারা বলতে পারেন যে আপনাদের যে লার্নিং গুলো ওনারা অনেকটাই প্র্যাকটিসে করে। সো আমাদের উদ্দেশ্য ওটা ছিল যে যারা প্র্যাকটিস করে এবং যারা নলেজ তৈরি করে, এই দুই গ্রুপকে কিভাবে একসাথে আনা যায় এবং একবার না, এটাকে যাতে একটা স্টার্টিং পয়েন্ট হিসেবে নিয়ে এটাকে কন্টিনিউ করা যায়। তো আমি সবার কাছে অসংখ্য ধন্যবাদ, এবং স্পেশালি কিনোট স্পিকার আমাদের শ্রদ্ধেয় রেজাউল স্যার, উনি আমাদের যথেষ্ট উৎসাহ দিয়েছেন। আর ম্যাডাম আমাদের বিভাগীয় প্রধান, ম্যাডাম যদিও সামনে আসেননি, কিন্তু ম্যাডাম সবসময় আমাদের পিছনে ছিলেন এবং আমাদেরকে উৎসাহ দিয়েছে। সো আমি প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছে, 1টা বাজে। তো সবাইকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমাদের দিক থেকে আমি শেষ করছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাদের এই প্রথমবারের হিসেবে ক্ষমা করবেন। আমরা চেষ্টা করব যে ভুল ত্রুটিগুলো সূত্র নিয়ে সামনে আরো এঙ্গেজমেন্টটা বাড়াতে, এই সাইকোলজি ডিপার্টমেন্টের সাথে, ইউনিভার্সিটির সাথে এবং অর্গানাইজেশনের সাথে। এটা বলে আমি এনরুটের পক্ষ থেকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। সবশেষে সব প্যানেলিস্ট এবং যারা পার্টিসিপেট করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ইভেন দেশের বাইরে থেকে আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এটা একটা প্রচেষ্টা ছিল এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে, বাংলাদেশে প্রথমবারের মতো আমরা আয়োজন করেছি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল সাইকোলজি কনফারেন্স 2020। সো সবার সাথে আবার কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় দেখা হয়ে যাবে বা কাজের সুযোগ তৈরি হবে। সবাইকে আরেকবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জি, আসসালামু আলাইকুম। আমাদের নেক্সট সেশনটা হচ্ছে 3টা থেকে শুরু হবে। সবাই প্লিজ একটু জয়েন করবেন, লিংক আপনাদের ইমেইলে শেয়ার করা। আমরা কি সেম লিংক কি এই লিংকটা ইউজ করে 3টাতে জয়েন করতে পারবো? আলাদা আলাদা লিংক দেওয়া আছে মানে নাকি? জি, না আলাদা লিংক, সেম লিংকে হবে। জি, হাবিব ভাই ফেসবুকের লাইভটা